আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে অলঙ্কিত করছেন জাস্টিস আহমেদ সোহেল। তিনি 2:15-তে ইন করবেন। আমাদের অন্য একটি প্রোগ্রাম উনি অনলাইনে রয়েছেন। আমি ওনার পক্ষ থেকে আপনাদের কাছে একটু সময় চেয়ে নিয়ে এইভাবে যে উনি ঠিক টাইমে উনি এসেছিলেন এবং আমাদের সঙ্গে ঠিক 2:15-তে জয়েন করবেন। আমাদের আজকে ওয়ার্কশপে সভাপতিত্ব করছেন আপনাদের সুপরিচিত, যিনি আমাদের অঙ্গনে অর্থাৎ এই বিচার অঙ্গনের একটি বলিষ্ঠ কণ্ঠস্বর, যিনি দুর্নীতিমুক্ত বিচার প্রাঙ্গণ তৈরির জন্য সদা চেষ্টা করেছিলেন এবং এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন গিল্ড বাংলাদেশ লয়ার্স ফোরামের মাধ্যমে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত থাকছেন, যদিও মিস্টার আব্দুর রহমান, উনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে রিফর্মস কমিটি তিনি একজন অন্যতম সদস্য। তিনি রাস্তায় রয়েছেন, কিছুক্ষণের মধ্যে উনি আমাদের সঙ্গে জয়েন করবেন। মিস্টার আব্দুর রহমান উনি একজন অ্যাক্রিডিটেড মেডিয়েটর BIMF এবং গেস্ট অফার হিসাবে আমাদের সঙ্গে জয়েন করছেন হুমায়রা নূর। কিছুক্ষণ আগে কথা হয়েছে, উনি রওনা দিয়েছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন। তিনি অ্যাক্রিডিটেড মেডিয়েটর এবং অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। গেস্ট অফ অনার হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ইঞ্জিনিয়ার স্বপ্না বসু, যিনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বাংলার আকাশে বাতাসে ঘটিত, যিনি সমাজ রিসার্চ করে থাকেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আমাদের সঙ্গে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত হয়েছেন মিস্টার শরীফ মোহাম্মদ সানাউল্লাহ, অ্যাক্টিভিটেড মেডিয়েটর এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাতক্ষীরা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গেস্ট অফ অনার হিসাবে সিনিয়র ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ সাবেক। আমাদের গেস্ট স্পিকার হিসাবে যাদের নাম শুনেছেন তিনি অনলাইনে থাকবেন, ডক্টর যিশু ভেক্টর, যিনি সার্ক মিডিয়েটার্স ফোরামের সম্মানিত প্রেসিডেন্ট, মিস্টার কৌশল নবরত্ন, যিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্টস কাউন্সিল সদস্য। আরও অংশগ্রহণ করছেন ম্যাডাম জোসরা, যিনি আরব বিশ্বের BIMF প্রতিনিধিত্ব করে থাকেন। আরও জয়েন করছেন ম্যাডাম সিমরান নাপিত, যিনি অ্যাক্রিডিটেড মেডিয়েটর এবং BIMF ট্রেনার কাঠমান্ডু। আমাদের সঙ্গে গেস্ট স্পিকার হিসেবে জয়েন করছেন বাংলাদেশ শুধু না, সার্কভুক্ত কান্ট্রি সমূহের অন্যতম একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ট্রেনার মিস্টার একট্রেম। স্পিকার হিসেবে আমাদের সঙ্গে থাকছেন জনাব মোহাম্মদ মাহবুব ইসলাম, সভাপতি বাংলাদেশ মেডিয়েটর্স ফোরাম, অ্যাক্রিডিটেড মেডিয়েটর এবং অ্যাডভোকেটও বটে। ম্যাডাম ইসরাত হাসান, অ্যাডভোকেট, অ্যাক্রিডিটেড মেডিয়েটর, সেক্রেটারি, লয়ার গিল্ড বাংলাদেশ। জনাব নওশাদ ইফতেখার, যিনি অ্যাক্রিডিটেড মেডিয়েটর, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সেক্রেটারি বাংলাদেশ মেডিয়েটর্স ফোরাম। এবং আমাদের প্রিয় মডারেটর ম্যাডাম নাফিসা রহমান পৌশি এবং উদ্যোগা ওয়ার্কশপ অংশগ্রহণকারী প্রিয় বন্ধুগণ, আপনাদের সবার প্রতি স্বাগতম। প্রিয় বন্ধুগণ, বৈষম্যহীন এবং মেধাবান সমাজ গঠনের লক্ষ্যে 24-এর গণঅভ্যুত্থান
আমাদেরকে শানিত করে। এই মুহূর্তে আমাদের স্লোগান হচ্ছে চলো রাষ্ট্র সংস্কার করি। সেই লক্ষ্যে স্থানীয় সরকার কমিশন কর্তৃক উত্থাপিত এডিআর ইনস্টিটিউট অফ ভিলেজ কোডকে আমরা সমর্থন করছি এবং আজকে ওয়ার্কশপের মাধ্যমে পর্যায়ক্রমে আমাদের সীমিত সাধ্যে সমগ্র বাংলাদেশে সুধী সমাবেশের মাধ্যমে বিষয়টি নিয়ে যেতে চায়। প্রিয় স্পিকারদের মাধ্যমে ইভলিউশন অফ মিডিয়েশন এডিআর ইনস্টিটিউট অফ ভিলেজ কোড সম্পর্কিত ধারণা পেতে নিশ্চয়ই সক্ষম হব এবং একজন মেডিয়েটর হিসাবে আমাদের পরিকল্পনা স্থির করতে যা সহায়ক হতে পারে। প্রিয় বন্ধুগণ, রাষ্ট্র সংস্কার শুধু রাষ্ট্রের কাজ নয়। আপনারা যারা ট্রেন্ড মেডিয়েটর এবং অ্যাক্টিভেট মেডিয়েটর এবং মেডিয়েশন বান্ধব, আপনারা সবাই অবগত আছেন যে আমাদেরও দায়িত্ব রয়েছে একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে। রাষ্ট্রের সংস্কার বলতে গেলে এই বিষয়টি আমি উল্লেখ করতে পারি, পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশের পরিবার ভিত্তিক জনগণকে যদি আমরা উৎসাহিত করতে পারি, তাহলে দুর্নীতি মুক্ত একটি সমাজ কাঠামো, দুর্নীতি মুক্ত একটি সমাজ বান্ধব, মধ্যস্থতা মিডিয়েশন বান্ধব একটি সমাজ কাঠামোর হাত ধরে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে শান্তি স্থাপন সম্ভব। যে বিশ্বাসে বলিয়ান হয়ে আপনাদের জ্ঞাতমতে একদল নারী সমাজ বিএমএফের ট্রেন্ড অ্যাক্টিভেট মেডিয়েটর রাজপথে ছিলেন। সেই লক্ষ্যে আমরা চাই রাষ্ট্রের যন্ত্রের মধ্যে সকল দুর্নীতি উচ্ছেদ করে পর্যায়ক্রমে শান্তির মাধ্যমে মিডিয়েশন মাধ্যম সমাজ কাঠামো তৈরি করা। এ কাজে আমরা সর্বতভাবে রাষ্ট্র সংস্কারের সঙ্গে থাকতে চাই রয়েছি। এই ব্যত্যয়ে পরবর্তী চিন্তা অবশ্যই থাকবে। বন্ধুগণ, মিডিয়েশন একটি শক্তি যা হৃদয়ে ধারণ ও লালন করতে হয়। যদি এই শক্তি প্রতিটি মানুষের হৃদয়ে সঞ্চালন করতে পারি, তবে কাঙ্ক্ষিত মেধা সমৃদ্ধ সমাজ কাঠামো এবং দুর্নীতিমুক্ত মানবিক গুণ সমৃদ্ধ আলোকিত বিচার প্রাঙ্গণ তৈরি করতে সক্ষম হব। এই বিশ্বাসকে আমরা চলছি এবং যে বিশ্বাসকে সামনে রেখে আজকে এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা জানাতে চাই সুস্পষ্টভাবে কোনো ট্যাগিং দিয়ে কাজ হবে না। আসুন মেধাবানদের সমন্বিত করে মেধাবান সমাজ প্রক্রিয়ায় নিজেদেরকে উৎসর্গ করি এবং এই কাজে আপনারা যারা বিজ্ঞ মেডিয়েটর, আপনাদের যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। অ্যাক্টিভেট মেডিয়েটর হিসাবে ইন্টারন্যাশনাল পুলিশ মেডিয়েটর সোসাইটির মাধ্যমে আপনারা ইতিমধ্যে জেনেছিলেন, যারা প্রশিক্ষণ প্রাপ্ত অ্যাক্টিভেট মেডিয়েটর সমগ্র পৃথিবী তাকিয়ে আছে আপনাদের দিকে। সমগ্র পৃথিবীর অ্যাক্টিভেট মেডিয়েটর বাংলাদেশের উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর। তবে সমাজ বান্ধব দুর্নীতি মুক্ত একটি প্রশাসন বিচার অঙ্গন আমাদের প্রথমত কাম্য। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে একজন অ্যাক্টিভেট মেডিয়েটর প্রতিনিধি হিসাবে সেখানে যথেষ্ট পরিশ্রম দিতে সক্ষম হয়েছে এবং তাদের মাধ্যমে আমরা স্থানীয় সরকারের সংস্কার প্রথম করতে চাই। স্থানীয় সরকার সংস্কারের মূল কর্মসূচি হচ্ছে একজন সহকারী বিচারকের নেতৃত্বে অ্যাক্টিভেট মেডিয়েটরের মাধ্যমে একটি বৃহৎ নিষ্পত্তি আমরা গ্রাম থেকে শুরু করতে চাই। আমরা বিরোধের উৎস বন্ধ করতে চাই। বর্তমান প্রেক্ষিতে
গত 3 দিন আগে আমাদের রেজিস্ট্রার জেনারেল অফিসের মাধ্যমে একটি রিপোর্ট সংগ্রহ করতে আমরা সক্ষম হই, যেখানে আমরা দেখেছি সারা বাংলাদেশে 35,000 মামলা রয়েছে শুধু নোটিশ জারির অপেক্ষায়। সমগ্র বাংলাদেশে কাগজবিহীন আর্জি দাখিল করা রয়েছে 40,000। আমরা যদি অর্ডার 7, রুল 11, অর্ডার 7, রুল 3 কে সামনে রেখে এবং অর্ডার 8 কে সামনে রেখে এই মামলাগুলোতে হাত দিতে পারি, আধা ঘন্টার মধ্যেই 40, 30, 70,000 মামলা নিষ্পত্তি হতে পারে। ভিলেজ আদালত সম্পর্কে আমাদের একটি রিপোর্ট সংগ্রহ করার চেষ্টা আমরা করেছি। সেই রিপোর্টে আমরা দেখতে পাই সমগ্র বাংলাদেশে মাত্র 31টি মামলা রয়েছে ভিলেজ কোর্টে। আজকে আমাদের রিফর্মস কমিটির সদস্য তিনি হয়তো এই ব্যাপারে ব্যাপক বলবেন, আমি শুধু উল্লেখ এইভাবে করতে চাই কেন ভিলেজ কোর্টে মামলা আসে না, সেই বিষয়ে আপনারা চিন্তা করবেন যারা ট্রেন অ্যাপ্লিকেট মেডিকেল বৃন্দ। আজকে ওয়ার্কশপের মাধ্যমে আপনাদের চেতনা সমৃদ্ধ আলো দ্বারা দেশব্যাপী মেডিটেশন বান্ধব স্থানীয় সরকার কাঠামো নির্মাণ সহজ হতে পারে, যাকে আমরা বলছি রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ। অর্থাৎ ইউনিয়ন লেভেলে যদি আমরা একজন সহকারী বিচারকের মাধ্যমে অ্যাক্রিডিটেড মেডিয়েটরের উপস্থিতিতে একটি কাঠামো প্রণয়ন করতে পারি এবং সেই মামলার উৎস বন্ধ করতে পারি, তবে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে মামলার জ্বর অচিরেই কমে যাবে। শুধু থিওরিটিক্যালি বক্তব্য দিয়ে, প্রশাসনকে নাড়া দিয়ে ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আপনারা সম্যক অবগত আছেন দিয়ে সম্ভব হতে পারে না। তাই এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা যে কথাটা অ্যাক্রিডিটেড মেডিয়েটর বিন্দু সহ আমরা উচ্চারণ করতে চাই, একই সঙ্গে মামলার উৎস বন্ধ করতে গেলে স্থানীয় সরকার রিফর্মস কমিটির যে রিপোর্ট দাখিল করা হয়েছে সেই রিপোর্টের বাস্তবায়ন আমরা চাই এবং সেই সুবাদে আজ থেকে সমগ্র বাংলাদেশে বিএমস কাজ চালিয়ে যেতে চায়। বিএমস একটি কন্ট্রিবিউটরি অর্গানাইজেশন, কোনো এনজিও না। আমাদের মেডিটেশন বান্ধব কিছু বন্ধুদের ধারণা থাকতে পারে অ্যাক্রিডিটেড মেডিটেটরদের না, কারণ আপনারা প্রশিক্ষণ প্রাপ্ত, আপনারা জানেন সেটা কোনো এনজিও না। তবে অনেকে সন্দেহের তীর এখানে থাকে যে বিএমসের সঙ্গে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অথরিটি, ইন্টারন্যাশনাল ফান্ডিং এজেন্সির সঙ্গে সম্পর্কিত থেকে আমরা কি করে বলছি এটা এনজিও না? অবশ্যই এনজিও না। আমাদের বিএমসে যে ফ্যাকাল্টি মেম্বার সমূহ রয়েছেন সমগ্র বিশ্বের প্রতিটি দশা অর্থনীতিবিদ এবং বৃহৎ বৃহৎ আন্তর্জাতিক অঙ্গনের ফান্ডিং এজেন্সি, কিন্তু না, তারা কিন্তু এনজিও আকারে কিন্তু এখানে নাই। তারা আমাদের প্যানেল হিসাবে সুযোগ্য আন্তর্জাতিক মানের অভিভাবক হিসাবে আমাদের সঙ্গে কাজ করছেন তাদের নিজস্ব অর্থ দ্বারা। ঠিক তেমনিভাবে বিএমস একক কোনো শক্তি না, সমগ্র পৃথিবী জুড়ে প্রতিটি দশা ওই সমস্ত দেশপ্রেমিক মানুষদের মাধ্যমে সেলফ কন্ট্রিবিউটরি একটি প্রতিষ্ঠান হিসাবে কাজ চালিয়ে যাচ্ছে। বিএমস হচ্ছে সেলফ কন্ট্রিবিউটরি অরাজনৈতিক অলাভজনক একটি প্রতিষ্ঠান। বিএমসের ফ্যাকাল্টি মেম্বার রবার্ট কিং মার্টন সবসময় বলতেন, মানুষ অপরাধ করে অর্থনৈতিক বা সামাজিক চাপে, এটি মানসিক ও মনস্তত্ত্বের বিভিন্ন বিষয় নিয়ে পরিস্ফুটিত হয়ে ওঠে। তিনি সিগমন্ড ফ্রয়েডের 3টি থিওরি ইগো, সুপার ইগো বিষয় 3টি উল্লেখ করে থাকেন এবং বলতেন তাৎক্ষণিক পাওয়ার দুর্নিবার আকাঙ্ক্ষা থেকেই সমাজের পতন দেখা দেয়। কেবলমাত্র শান্তি প্রতিস্থাপনের মাধ্যমে এইগুলো রোধ করা অসম্ভব কিছু নয়। সুশৃঙ্খল পরিবার গঠন হচ্ছে সমাজের নীতিহীনতার উল্লাস বন্ধের একটি চালিকা শক্তি।
এই শক্তিটি হচ্ছে মিডিয়েশন, অর্থাৎ শান্তিময় সমাজ গঠন করতে মিডিয়েশন উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে। সুতরাং একজন মিডিয়েটর তার জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা মিডিয়েশনকে আলোকিত করতে পারেন। যদি মিডিয়েটর ওই বিষয়টির উপর আলোকিত ব্যক্তিত্ব হন, তবে মিডিয়েশন বান্ধব পরিবার, সমাজ এবং উন্নত দেশ গড়া সম্ভব। প্রকৃত অর্থে একজন দেশপ্রেমিক নাগরিক হবেন জনকল্যাণমুখী মিডিয়েশন বাস্তব বান্ধব সমাজ বিনির্মাণের কারিগর। তিনি হতে পারেন একজন কৃষক, কিংবা একজন শ্রমিক, কিংবা একজন ব্যবসায়ী, কিংবা একজন পেশাজীবী, কিংবা একজন বিচারক। মিডিয়েশন বান্ধব সমাজ ব্যবস্থায় আমরা প্রত্যেকে হতে পারি বিরোধ বিমুখ সমাজের অংশীদার। সৃষ্টি মুখর মিডিয়েটরগণ বিরোধের সংজ্ঞা দিলেন এইভাবে: এক পক্ষ কর্তৃক দাবি করা হয় এবং অপর পক্ষ তা অস্বীকার করে। প্রিয় উপস্থিতি, আমাদের বর্তমান বিচার ব্যবস্থা পক্ষ প্রতিপক্ষমূলক। এটাকে চেঞ্জ করার কাজে অ্যাক্টিভ মেডিয়েটর হিসাবে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের একজন গেস্ট অফ অনার এসেছেন, মিস্টার আব্দুল রহমান, যার সম্পর্কে বলছিলাম, অ্যাক্টিভ মিডিয়েটর, ওয়েলস এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় রিফর্মস কমিটির অন্যতম সদস্য, যার পরিশ্রমে আমি ব্যক্তিগতভাবে জানি দিবারাত্রি পরিশ্রম করেছেন এই রিফর্মস কমিটিকে সাজেশন তৈরি করার জন্য, যার ফল আপনাদের সাক্ষাৎ আমরা দিয়েছি, আবার অনলাইনেও আমরা দিয়েছি, গ্রুপে আমরা দিয়েছি, এবং আজকে তার কাছে হয়তো সেই বিষয়ে আমরা অনেক কথা জানতে পারবো। কেন ইনস্টিটিউট অফ ভিলেজ কোর্ট? আমি যে কথা বলছিলাম, আমাদের এই বিচার অঙ্গনকে পবিত্র করতে গেলে মেধাবান আইনজীবী প্রয়োজন, মেধাবান বিচারক প্রয়োজন, তার সঙ্গে গিল্ড বাংলাদেশের মতো প্রতিষ্ঠান প্রয়োজন। দুর্নীতি মুক্ত একটি বিচার অঙ্গন তৈরি করতে গেলে আমাদের যা কিছু প্রয়োজন আমরা নিজেদের নিবেদিত করতে চাই, এবং সেখানে বলছি একজন সেলফ কন্ট্রিবিউটর হিসাবে, সেলফ কন্ট্রিবিউটরি অর্গানাইজেশনের সদস্য হিসাবে সমগ্র পৃথিবী জুড়ে যারা সেলফ কন্ট্রিবিউটর রয়েছেন তাদের দ্বারাই পরিচালিত আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি BIMF, যে পর্বে বাংলাদেশের মেডিয়েটার্স ফোরাম গঠিত হয়েছে, বাংলাদেশে মেডিয়েটর কমিউনিটি মেডিয়েশন সেন্টার গঠিত হয়েছে, এবং অচিরেই কালচারাল মেডিয়েশন ফোরাম গঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। প্রশিক্ষণ আমাদের অন্যতম বিষয়। প্রশিক্ষণ অভিজ্ঞতার বিনিময়। একজন প্রশিক্ষিত নাগরিক যেমন দেশের সম্পদ, এই প্রশিক্ষিত নাগরিকদের চলমান বেগবান রাখতে সক্ষম আপনারা অ্যাক্টিভেট মেডিয়েটর বৃন্দ। অ্যাক্টিভেট মেডিয়েটরের প্রধানত কাজ হচ্ছে রাষ্ট্রের বিনির্মাণের একটি সহায়ক শক্তি হিসাবে, আর রাষ্ট্র বিনির্মাণের সহায়ক শক্তি হিসাবে প্রশিক্ষণ অন্যতম ভূমিকা পালন করতে পারে। BIMFের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক্সপার্টদের দ্বারা আন্তর্জাতিক পাঠ্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ চালু রেখেছে। এটা কি নতুন প্রফেশন? সারা পৃথিবী এই প্রফেশনকে গ্রহণ করেছে, তারা অগ্রসরমান, কিন্তু আমার জানা মতে বাংলাদেশে এই একটি নতুন পেশাকে পেশা হিসাবে গ্রহণ করতে আমরা অনেকেই চিন্তা করি। কিন্তু আপনাদের সুস্পষ্ট বলতে পারি, চলো রাষ্ট্র সংস্কার করি, এই স্লোগানকে সফল করতে হলে ADR ইনস্টিটিউট অফ ভিলেজ কোর্ট সংস্কার সাধনের যদি প্রতিবিম্ব হয়, করতে গেলে আপনাদের ট্রেন্ড মেডিয়েটর হতে হবে। সুপ্রিম কোর্ট রিফর্মস কমিটি 21 সালে দুটি সার্কুলার আপনারা জানেন অ্যাক্টিভেট মেডিয়েটর হিসাবে। সেই দুটি সার্কুলারের একটি হচ্ছে মেধাবান আইনজীবীদের মধ্য থেকে বিজ্ঞ জেলা দায়রা জাজ, বিজ্ঞ আইনজীবী সমিতির সঙ্গে আলোচনা করে
প্রতিটি অঞ্চলে 10 জন করে ট্রেন্ড মেডিয়েটর গঠন করবেন। সেই সুযোগ আমরা ব্যবহার এখন করতে পারি এবং সে অ্যাক্টিভেট মেডিয়েটর বৃন্দ আজকে চলমান রাষ্ট্র সংস্কারে সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম। তাই একটা অন্যতম প্রফেশন হিসাবে আমরা মেডিয়েশনকে গ্রহণ করতে পারি। পরিশেষে আপনাদের যে কথাটা বলতে চাই, মেডিয়েশন বান্ধব প্রশিক্ষণ গ্রহণের জন্য 10 ঘন্টা, 20 ঘন্টা, 40 ঘন্টা, 120 ঘন্টা, 370 ঘন্টা প্রশিক্ষণের সিলেবাস রয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে আপনারা মেধাবান অ্যাক্টিভেট মেডিয়েটর হিসাবে সমগ্র পৃথিবীতে আপনাদের মূল্যবান অবদান রাখতে পারেন, এই বিশ্বাস আমার রয়েছে। পরিশেষে আবারও বলবো, আসুন রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ স্থানীয় সরকার মন্ত্রণালয় কমিশন কর্তৃক উত্থাপিত এডিআর ইনস্টিটিউট অফ ভিলেজ কোর্ট সমগ্র বাংলাদেশে আমরা জানানোর চেষ্টা করি এবং যার দ্বারা মামলা অর্থাৎ বিরোধের উৎস বন্ধ করতে আমরা সক্ষম হব। আবারও সবাইকে ধন্যবাদ সবাইকে। Thank you, Mr. Isin Goswami. Now, I requested Mr. Sohel to give his speech about mediation in Sri Lanka. Mr. Sohel, former President, Supreme Court Bar Association of Sri Lanka and President's Council, is already joined with us online. Can you all hear me? Yes, sir. Yes. Thank you very much. Your Lordship, Justice Ahmed Sohel, Justice Azad, distinguished resource personnel, office bearers of the Mediators Forum and the Lawyers Guild, Bangladesh, my colleagues at the bar, and dear participants. Good morning to everyone. And firstly, I must extend my heartfelt gratitude and sincere thanks for the invitation extended. And I consider it to be a great privilege to be a part of today's program. And in fact, from time to time, Dr. George was contacting us and was in discussion with regard to the evolvement of the alternative dispute resolution mechanisms back in Sri Lanka. And various occasions, the invitations were extended to us to share some thoughts, especially the local procedures back in Sri Lanka with the international community and our colleagues back in Bangladesh. Therefore, I take this as a great opportunity and a privilege and honor to share some thoughts with regard to the legislative processes and the provisions that are applicable back in Sri Lanka regarding mediation, especially the mediation being considered as one of the most cost-effective and efficient alternative dispute resolution mechanism back in our jurisdiction. So, ladies and gentlemen, if I may touch upon certain relevant facts and factual positions back in our jurisdiction, there are many concerns that have been expressed over a period of time regarding loss delays. Because when we conducted certain surveys and in order to ascertain what
sort of effective measures should be taken or other steps should be taken to address the lost delays back in Sri Lanka. And one of the main areas that was taken cognizance of or rather taken into consideration by the relevant authorities to introduce the new mechanisms, especially with regard to the cost effectiveness and the time management, and to resolve the disputes which have got piled up in courts. Because in terms of certain international the criteria, when we look at it, there was sometimes ago, like a few years ago, they had recognized that in order to enforce a little agreement between parties, it takes more than 1,000 days in Sri Lanka. So therefore, in terms of the international rankings, we were not considered as one of the best destinations by the international investors to make make investments in Sri Lanka. So therefore, this was a going concern, and therefore the various governments and the architects took various steps to address these growing concerns. So in this context, this mediation has now become one of the most sought after the mechanism of resolving dispute in Sri Lanka. So ladies and gentlemen, having said that, if I will, I have been informed the time concern. I'm quite conscious of the fact that I have been given a very specific period of time within which I will endeavor to kind of detail out and to discuss with you the legal provisions that are applicable in Sri Lanka vis-a-vis the mediation. As I mentioned to you earlier, our economy is mainly concentrating on investments. We are seeking the foreigners and the foreign investors, the businessmen, to come and invest in Sri Lanka, and it's quite well known. We have gone through certain economic crisis, a few years ago, and we are just trying to come out of it. And therefore, even in compliance with the demands made by certain international organizations, especially the IMF, we were compelled to discuss these important issues, especially with regard to the resolution of dispute among the community, especially the investors as well. So therefore, the ADR systems, that is the alternative dispute resolution mechanism, one of the most sought after or rather discussed topic among the legal community and the stakeholders. So in that context, we were concentrating on adjudication, arbitration, of course, one of the most popular ADR mechanism in this part of the world, and the Sri Lanka is whilst setting up certain special laws through the parliament, we are trying to be one of the most popular destination like Singapore and many other countries regarding arbitrations, and we are just trying to make Sri Lanka a hub for international arbitrations. Therefore, we are in the process of setting up certain infrastructure and the legislative mechanisms to meet the international standard in that context. So, and the next popular ADR system in the country is mediation. Ladies and gentlemen, firstly, the topmost priority or rather the much sought after dispute resolution mechanism was the arbitration. So we set up by way of a special statute. Hopefully, we are just trying to bring, rather we are advocating with the respective stakeholders to introduce the clause in the agreements when they enter into even international agreements related to mediation, so that the issues could be resolved between the parties in the event, if any, through mediation is a very cost-effective manner, which is the cost factor is something which we are paying much attention to. So thank you very much for
the Mediators Forum and the Lawyers Guild of Bangladesh, and my friend George Victor, Dr. George Victor, for extending an invitation to share some thoughts on this very timely topic of the evolvement or an evolution of mediation instead of the usual litigation, the court litigation in our jurisdictions. Thank your lordships for the patience hearing and for all the participants, and I hope that I have shared something with you, and certainly I'm looking forward to join with you in future so that I will hopefully share some more thoughts on this subject at your request. Thank you very much. Thank you, Mr. Koshal Navaratnam. In that time, I requested to Dr. George Jesu Victor to share something about evolution of mediation at this event. Dr. George Jesu Victor. Thank you very much. The chief guest for today's workshop, Your Lordship, Honorable Justice Ahmed Sohel, Supreme Court of Bangladesh. The President of today's workshop, Your Lordship, Honorable Justice Retired Mohammed Haque Azad. The organizers, Bangladesh Mediators Forum and Lawyers Guild Bangladesh Supreme Court. Ladies and gentlemen, participants and others, good morning. Today I'm happy to be here. It's after quite few months that Bangladesh International Mediation Society, Bangladesh Mediators Forum and the Supreme Court Lawyers Guild have come together to organize a seminar or a workshop on a very important topic, evaluation of mediation. Can I go ahead? In the meantime, you can start sharing the presentation. Okay. Yeah, thank you very much. This particular topic is of much interest because most of the workshops or conferences or even the seminars are concentrating on the types of mediation and the ethics of mediator, the rules of mediation and the Singapore Convention and so on and so forth. But going to the grassroots of where the mediation started and how it evolved into a process and a procedure of what we follow today is very important to understand. So today in the next 30 minutes, I will be covering pockets, not in full, but pockets of evolution of mediation from different parts of the world. Before I start, I bring greetings from Haque Mediators Forum. And Haque Mediators Forum has been constituted very recently on the 1st January of 2025. And I also thank the organizers and appreciate on behalf of Haque Mediators Forum and wish you all the very best in all your endeavors. I just want to take few minutes to explain and also to give you a brief of what Haque Mediators Forum is. Can you please change the slide? The third slide. Yeah. Third slide. One more. Thank you. The chairman of Bangladesh International Mediation Society, BIMF, Senior Advocate Mr. Goswami sir, along with the respective chairman, president, member of Haque National Mediators Forum, that's Bangladesh, Bhutan, India, Maldives, Nepal, Pakistan, and Sri Lanka, of the South Asian Association for Regional Cooperation,
SAARC nations and other mediation forum, societies, institute and organizations from developing and other nations have established SAARC Mediators Forum with a signing of proclamation agreement. And this charter agreement is resolved and approved and adopted by the respective national representatives on the 1st January of 2025. And what is the mission of SAARC, the Mediators Forum? That's SMF. Next slide, please. The vision is to strengthen regional peace, have cooperation, and have a mutual, meaningful, peaceful conflict resolution across SAARC, non-SAARC countries and developing nations by empowering mediators through collaboration, knowledge sharing, and cultural sensitive practices, fostering sustainable solutions for intra-regional disputes and promoting mutual understanding and trust among SAARC Mediators Forum members. This is the vision of SAARC Mediators Forum, and that's exactly on what we are working for. And I thank my previous speaker for setting the tone and also for setting the prelude of today's workshop context. And what is the mission of SAARC Mediators Forum? The mission is to promote peace, mutual understanding, and sustainable, next slide please, and sustainable conflict resolution by fostering dialogue, strengthening mediation capacity, and building collaborative framework among SAARC, non-SAARC, and developing nations. The forum also aims to uphold justice, human rights, and regional cooperation through cultural, sensitive, and impartial mediation process. This is the vision and mission of SAARC Mediators Forum, and based on very fundamental and based on very solid ground, the SAARC Mediators Forum has evolved, and we will be able to join all the mediators from the SAARC nations and non-SAARC nations and developing nations to build a meaningful mediators forum to exchange knowledge and also to exchange, to uphold justice, human rights, and regional cooperation. So let me come to the topic, evolution of mediation. So why do we talk about mediation when we have litigation, when we have courts, when we have other systems to address conflicts or to address disputes? Earlier slide, please. Earlier slide, 2 slides before. No, equal and opposite reaction. Yes, thank you. Conflict is an inborn quality, or it's an inborn twin of the human being. Without conflict, there is no human being. A human being can be happy, a human being can be sad, a human being can have different mood swings, a human being can have different, can exhibit with different moods in different environments and in different situations. But to consolidate the entire moods, we have only two. One is equal and opposite reaction. When you are happy, we treat everyone equal. We have equality. We share everything with everyone, with our neighbors. But when there is an opposite reaction, when the conflict creeps in, our equality diminishes and the conflict starts building up. And that's where our life is also. Mediation is as old as the human civilization. When human is born, the conflict also was born and mediation was also born.
So these are the three important triangles when the human civilization, the conflict, and the resolution or the mediation. Next slide, please. So conflicts can be small and it can be as big as a war. It can be a small conflict between the siblings, the small conflict between a husband and a wife, a small conflict between neighbors, and it can be as big as a conflict that leads to a war. So conflict, whether it's small or big, it's a conflict and it has to be addressed appropriately. Can we go to the next slide? Can we go to the next slide, please? Abraham Lincoln once said, discourage litigation, persuade your neighbors to compromise whenever you can. Point out to them how the normal winner is often a loser at fees, expenses, cost and time. In civil jurisdiction or in civil litigation, these are the important factors. What is the fee, the expenses, cover the cost and the time factor. So if we can cut short these four elements, or if you can minimize these four elements, both the parties will be the winners and no one will be a loser. That's what exactly Abraham Lincoln once said. He discouraged litigation and encouraged to have negotiation and encouraged to have compromise, which is nothing but the process of mediation. Next slide, please. So is mediation required? I'm not going to explain the entire slide. I'm going to explain only part of the slide. The first part, what is conceptual and the imposed. Conceptual is the very basic form of mediation, whereas imposed is the form of litigation through courts. So what are the advantages? If we opt for mediation, it's informal, it's private, and it's confidential. And the parties which have disputed come together to decide their outcome. And the parties retain control over the process. And the parties can control the outcome. Whereas in the formal, imposed court proceedings, it's very formal and public, and it's adjudicative, and the neutral decides the outcome, not the parties. The parties present their pleas, but it's the neutral who decides the outcome, and the parties do not control over the process, but the courts, the acts and the rules control the process, and the time, cost and resource. As we saw in the earlier slide, compromise is much better because even the winner in the imposed scenario will be the loser because of time, cost and resources, which are more important and much important for in today's fast evolving mechanical modern life. Can you go to the next slide? What are the advantages of mediation? Should we go opt for a mediation? The advantages of mediation is the parties decide the outcome, and the parties control the process, and the parties decide what the outcome should be, and also they control what they want, or they decide what they want. So here, what are the advantages of mediation, and where does the mediation start? The mediation starts with a conflict, and a conflict is nothing but a difference between two parties. If it is not resolved, which could escalate into a disagreement, and even the disagreement is not addressed, it could escalate into a problem which will again give rise to a dispute between the parties, which will be a conflict, potential conflict, and sometimes it might lead to violence, and violence might end up with war. And these are the different stages of mediation, and these are different stages in which how a mediator can effectively help the
parties, the disputants, to come together. So if it's a difference, small difference, a negotiation between the parties will resolve. If it is a disagreement, you need an external neutral to come in where the mediators are appointed and conciliators accordingly. And if it is a dispute, it has to go to an arbitrator. So when it goes to an arbitrator, the parties lose the control on the system, on the procedure, whereas the neutral will impose a decision on the parties, and so on and so forth, which I'm not going to go into detail because today's topic is only on the evolution of mediation. I'm just giving you a brief introduction of what mediation is. So next slide, please. So as I already discussed with you, the mediation conflict triangle, which is there has to be a conflict, there has to be a dispute, there has to be a solution. So what does a mediator do? Mediator tries to bring all the three elements together and put it into perspective to explain to the parties to arrive at equitable solution and to arrive at a solution which is acceptable to both the parties. Next slide, please. A brief definition of a mediation. The key feature in the mediation is that disputants, that's the parties, should take part in and construct the resolution themselves rather than have it imposed upon them, which shall be binding and legally enforceable. And today, unlike the earlier days, the mediation agreements are also enforceable by courts under the civil law, and some countries have ratified and approved the Enforcement Act, but some countries are yet to ratify and enforce the Enforcement Act. But by and large, the mediation agreement is enforceable by the courts. It's important for us to know. And who's a mediator? Next slide, please. Who's a mediator? The best and experienced mediators resolve disputes discreetly, efficiently, and most importantly with fairness to both parties. He's a neutral and he has to show fairness to both the parties, and it is always important that the mediator have to follow certain ethics, which is very, very important. So now let's go into the topic and quickly I'll finish it in the next 15 minutes. Evolution of mediation. Next slide, please. Mediation has always been a part or additional or alternative option to resolve conflict, dispute and litigation between disputants, that's the parties. So how old is a mediation procedure or the process? Mediation has been a part of human evolved with every civilization. So in the next few slides, we will see how the civilization evolved and how mediation evolved and how conflict resolution evolved. And the mediation dates back and it's as old as BC, that's before the birth of Christ. The process is based on impartiality to mediate peace, and the most important is the agreement is accepted as final and binding between the parties, because the decision of arriving at agreement is the decision of both the parties. So that is how the mediation is evolved along with the civilization of human mankind. So in the next few slides, I will be discussing only few pockets of civilization. It will be not be a very detailed one, but very important civilizations we will be discussing upon. Next slide, please. The first is the ancient Israel mediation, which many mediators take a leaf out of it to explain how mediation started. So I'm not going to be very brief because we all know this. We all must have heard in your mediation accreditation classes. So I'll be very brief on this. The first is as old as if any biblical a person with any biblical knowledge will go back to Abraham
who was the father of both Christianity and Islam. So Abraham mediated, he not only mediated, he negotiated with God when the cities of Sodom and Gomorrah was to be destroyed. And he not only mediated for the people of Sodom and Gomorrah with God, he also negotiated. That's the first negotiation and the mediation one can date back through. And what is this negotiation? He said, if you find 50 people, will you not destroy the cities? And it came down to one. So that's an art of negotiation. And Moses for the people of Israel. That's the first community mediation we can go back and see in the history. And plus Jonathan, who mediated between King Saul and David when Saul was seeking to kill King David because of jealousy and revenge. So that's a mediation between the family mediation, the first family mediation dated in the history. And the well-known mediator Solomon mediated for a child between two mothers. One mother's child was dead, the other mother's child was alive, and the dead mother child claimed the child to be hers, and the alive mother also claimed, the child alive mother also claimed to be hers. And it was very interesting to know how Solomon mediated between these women, and he found out who the real mother is and handed over the child to the real mother. Next slide, please. Next slide, please. And the Asian Middle East mediation, it started with Mesopotamian civilization. It was the earliest known civilization between river Tigris and Euphrates, dated 6000 to 1900 BC, which is a Sumerian society, which is a very important form of mediation from where it started. And ancient Mesopotamian civilization. Come on, sir? Please. Yeah, I have another 5 minutes and I should be able to complete it. Thanks, sir. Yeah. And Sumerian civilization, the ancient Mesopotamian civilization, where the masculine helped resolve disputes without court intervention. And a masculine is nothing but a mediator who has the qualities and ethics of the modern mediation society. Can we go to the next slide? The Chinese mediation, China has a long history of mediation under the Confucian influence from 551 to 479 BC. Mediation trumped the superiority of law, and Confucius advised that the best solution to conflicts was ethical reconciliation over legal conflict, establishing very mediation process, and even today China opts for mediation processes. Next slide, please. And Islamic law of mediation, Sharia law supports dispute resolution through mediation, and this is what I have picked up from some of the history books, which I consider to be correct. The scholars assert that during Prophet Muhammad's earlier life, tribes warring over the Kaaba reconstruction chose him as a mediator. Prophet Muhammad mediated between tribes and communities to accommodate and uphold both parties' interests. Next slide, please. And ancient Indian mediation, Mahabharata, it dates back to Mahabharata, where Krishna mediated between Pandavas and Kauravas to avoid Kurukshetra war, but his mediation failed and Kurukshetra war did happen. So as mediators, mediation will not always yield a desired solution. Mediation may also fail. So if mediation fails between the parties, then the parties have other options to pursue. The oldest panchayat system
were used to resolve disputes between parties by local councils and respected elders or the Mahajans as mediators, which is widely practiced in the Asian countries like India, Pakistan, Sri Lanka, Bangladesh, Nepal, Bhutan, and other countries. Till date, panchayats and pancha Parameswars as mediators between individuals or groups or some of the tribes in the Asian nations. And what is the evolution? The development of modern law and the transition and reforms from Asian law evolved sharp decline in the mediation and next slide please. In mediation negotiation, and sharp increase in court litigation. With development of legal rights, individual rights, context, commercial management, and cross-border disputes, the court litigation increased and the mediation and negotiation decreased. Next slide, please. And the modern age mediation is attributed to the civil rights campaign, followed by development to address community grievances, cross-border dispute between the nations, sharing of natural resources, and increased workload of loads leading to prolonged duration for solution. So these are the factors which develop the modern mediation era. Next slide, please. And the empowerment of parties. Next slide, please. Mediation empowers the parties in decision making, to resolve the disputes among themselves and have the control on the outcome. Next slide, please. So, civil justice, the critical issues are cost, delay, and complexity. In mediation, if these factors are minimized, then it will be a win-win situation for both the parties, and it will also reduce the workload of the courts, which handles much more important constitutional issues. So the issues that gives rise to a conflict can be taken to a mediator, referred to a mediator, and a mediator will be in a much better position to bring both the parties to discuss and to arrive at an amicable solution rather than litigating. In the modern age, the modern era, it is more important that the parties should invoke mediation for easy cost effectiveness, for speedy justice, and to resolve and control the entire process with themselves and to coexist peacefully and harmoniously. Thank you for your patience, and if there is any questions, I can take the questions. Thank you. If there's no questions, I thank the organizers for inviting me to deliver this talk, and I thank Mr. Goswami sir also for giving me an opportunity. Thank you very much. Thank you, sir. Thank you, sir. Thanks, sir. Simran, you complete your presentation only 10 minutes. Simran. Thank you, Mr. Director. Now, I request to Ms. Simran to share her guidance speech about mediation in Nepal. Okay, thank you so much, Fazel. And thankfully, we are in workshop on evolution of mediation, ADR instead of today's work. So, the chief guest of today's workshop, Honorable Justice Ahmed Sohel, and Honorable Justice Emdadul Haque Azad, Senior Advocate Ben Goswami sir, and Dr. Jers and every participants present out here. Today, basically, I would be talking on
the mediation in perspective of Nepal, basically. So first of all, when it comes to our mind, like why mediation is very, very important and why are we talking on the mediation? Because you see that ADR can provide increased access to justice for citizens. And perhaps you see like for the resolution of disputes, they may not regard themselves have like received the justice, but may simply consider that they have attained the more modest goal of settling the dispute. The mediation in the context of Nepal, we have achieved the ambition that basically this is for attaining the more modest goal of settling the disputes. So very wonderfully in the context of Nepal nowadays, mediation has been more, prolonged, because even you see like different courts and even Supreme Court of Nepal, after like every benches where the court hearing is taking place, like behind we have posted a very big banner saying that please follow mediation rather than moving on to the case and the long proceedings that might come afterwards. So this is what nowadays even the various courts, even the parties, they are moving for the perspective of mediation, because this is very, very, very important. And at the same time, basically in the context of Nepal, mediation has evolved for different scopes of mediation. Talking some of them, then there are like civil and family contractual disputes, the court referred cases for mediation, and also the community level issues. And that's how the mediation in Nepal is increasing. So now, dear participants, I would like to take you back to the Ottoman eras where there used to be no courts, no community mediation, no court-referred cases, and also the no personnel for suggesting mediation. So basically, you can imagine the scenario, how can the disputes used to settle by them. So before there used to be violence, the fight and the conflict resolution was very tough because there was not the formal mechanism, and also there was not ADR. That means there is also no mediation. But later on, what happens was like people started the importance of mediation, because you see there are many hajads of mediation for sure that might take too many long time, and also that's not very cost effective, as Dr. George has already explained more about the benefits of mediation. Yes, similarly in Nepal also mediation, for the perspective of mediation, we have actually analyzed and utilize the mediation for maintain and restore the relationship among the parties basically. And it is also, you see, disputes are very cost efficient. I would say it's not just only effective, but it's actually efficient, because you see in mediation, the parties can control the consent of the argument, and which is the best part. And I would like to repeat this point because this is very important, because in Bangladesh also and Sri Lanka, as in India, Dr. George has already mentioned that this is one of the best fruit for the mediation, because parties themselves can control the consent of the agreement. And also the mediator, they manages the process, and the best part is mediation is more confidential, and also the best prospect is impartial for sure. And that's how you see that can create the peaceful communities in Nepal, and we are actually advocating for mediation. And even in strategic plan, we have perceptions about mediation. I think not only in Nepal, but in Asia Pacific, there is some false perception about mediation, because they think that mediation is only suited for the small disputes. They don't believe that okay, for larger disputes, for company disputes, mediation is not suitable. But actually, what happens is, like in Nepal, mediation is also suitable for the small disputes. So that is what we must remember. And also, for example, another false perception that we have in Nepal and also in other Asia Pacific is that there is no place for lawyers in mediation. That's completely false, because lawyers can also be the mediators. In fact, lawyers can be the best mediators. So that is why there are some legal advisors. They have certain
misconception about the mediation that I want to clarify, and that is, like some things that legal advisors are unfamiliar with the mediation, and which is not true, because in Nepal, what we have practiced is that while framing so many contracts, we have kept the clause where first solution for the settlement of the dispute is mediation. So now another false perception that I want to highlight, because we have very limited time, so I just talk on the last one, false perception about the mediation in the context of Nepal, is that lawyers basically perceive that if we move on to the mediation, then there will be the loss of income. So there will not be the income source, so we have to move on to the case so that we can generate the income. But that's really false. Because you see, though it is cost effective, we can generate income by taking so many mediation cases, isn't it? So that is why we must understand this important perspective of mediation. Having said this, I say that mediation is very efficient process for a dispute settlement mechanism. But there is also certain criteria, certain qualifications for the mediators to be the mediator in the context of Nepal. The mediators training. So mediators training is one of the most important thing. And one of the recent articles that Harvard University had just published is with regards to this mediation training. That means mediation training must be completed. One, random people who do not know about mediation, who do not know about the techniques and the procedures of mediation, is not capable for taking part of the mediation. So that is why there are certain qualifications for the mediators. And also we have mediation council in the context of Nepal. In Bangladesh also we have different mediation council. And also BIMF is also advocating for mediation. Similarly in Nepal, we have registered mediators, and they are actually trained, and we have also the mediation council. And that's what is the most important part, is that mediators qualified to be qualified, they must be very impartial and neutral. If they are biased, if they they want favoritism and representation, that's not entertained in the context of Nepal. So this is the most important things that I want to talk about. And also all the participants out here, I want to clarify some of the important topics for today, as we are having the workshop on evolution of mediation. So focusing on the ADR instead of village courts, right? So we need to encourage the process of mediation. And like the role of mediators, as I see in the participants also, there are many trained mediators out there. So we must need to know the important role of mediators. So in Nepal also we have formulated one important framework, and we have also different legal frameworks working on, which I will be talking on. So first thing is the facilitation of dialogues. So what we are actually doing is in Nepal, while giving the training to the mediators, upcoming mediators, we are basically focusing on giving them the training that can actually develop the skills for facilitating the dialogue between the parties. Because disputing parties are already there in conflict. So we must remember that, because they are not in peaceful state. So conflicting situation is there, so the most important part is the facilitation of dialogue. So that means you need to help with clarifying the issues to both the parties, and also you need to remain neutral, and that's the most important thing. And I'm repeating it time and again, because as I already stated that recently in the even in the New York Journal and Harvard University Journal published, they are actually prioritizing on neutrality and the prospects of impartiality for the mediation. So now, give me some few minutes, so let me allow to talk about some important legal frameworks in the context of Nepal that we are diving in. The first one is the Mediation Act, 2068. And so now I'll just take 5 minutes to complete what is there in the Mediation Act. So basically, if you see the sections out there,
From section 4 to 23, we have different important prospects with regards to the mediation and the important prospects of mediation in the context of Nepal. The first one is the section 4 talks about the voluntary process. So we do not confine, we do not mandate the parties to please come up and mediation, it's mandatory. We do not do that. But what we do is we actually, in Nepal, what we do is we actually highlight the importance of mediation, the goodwill of mediation, the benefits of mediation. So that's what we do. So that's simply a voluntary process. If the parties wants to follow the mediation process, and that's the best part that we get to. And the second one is sometimes court-referred for mediation, and the provision is actually highlighted in the Section 6 of the Mediation Act in the context of Nepal. And regarding the mediator's appointment, I already talked before as well, but typically talking as per the article, then we have this Section 9 of the Mediation Act, which talk about this mediator appointment. And the important framework that I already stated is with regards to the different principles that underline the mediation itself. And that the first one is the Section 16 talks about the principle of confidentiality. And the principle of confidentiality is very important. That's how we can link it with trustworthy precedents. So that is what is very, very important. And the most important part while talking about mediation is the Section 18 actually talks about the mediation agreement. So we frame the mediation agreement and we make sure that both the parties have their issues already settled there in the agreement, and we proceed with the legal status, which we are delving on in the Section 20 of Mediation Act of Nepal. We have also certain code of conduct that mediators must follow with regards to mediation. So now, for the last minute, I will be talking on the Mediation Council, like how Mediation Council is, regulating and training the mediators. The first one is maintenance of register. Why this is important is that a special framework for mediators and the number of mediators that we have, not only the mediators, I would say the trained mediators. So the list of trained mediators is also very, very important, so we are maintaining the register for that. And this is actually important for promoting the ethical practices. So as the first speaker of today has also talked about the importance of mediation, and also he has a little bit touched on this community mediation as well. In the context of Nepal, being very brief, the important framework for this is regarding community mediation is used for local and rural disputes, and they are handled by the local centers, and sometimes it is being supported by NGOs as well. So these are the things that the context of mediation, and in the context we are following this kind of frameworks. And also, if you want more details on how mediation is taking place and how the court itself, how Supreme Court itself is highlighting on the mediation part, then you can simply contact me. I can help you out with what are the important frameworks for the mediation in the context of Nepal. So as we are running out of time, lastly, what I want to say is that mediation, it's very important, and mediation is also backed up by different international framework. So if you talk about Bangladesh, if you talk about Sri Lanka, and the India, and the Hong Kong, China, and all the Asia Pacific, we have been guided with this ancestral model law on international commercial mediation. So I would like to, I would like you to take a note on that, because you might then after this presentation, you can simply go on to the ancestral model on international commercial mediation, because basically this is flourishing even in Bangladesh, even in Nepal. So you can have the overview of how this ancestral model law international commercial mediation is actually flourishing, how is it working in different countries like South Asia and Asia Pacific. So after the presentation, you can simply download that file and see the current mechanism, that how mediation is actually mobilizing, how it is functioning, and how it is actually moving forward.
And also, as Dr. George has highlighted a little bit on Singapore Convention, but what I want to say at last is that please also look up on this Singapore Convention on Mediation, because this has the highest prospects of that I already highlighted, the importance, the actual thematic prospects of mediation and why it is increasing. So that's all that I want to tell about the mediation in the perspective of Nepal, and I think we are right on time. So thank you so much for this opportunity, the organizers and everyone. So now we have last 3 minutes, so if anybody has a question with regards to the mediation practice or anything with regards to the prospects of Nepal, then I would like to open the floor for the questions. Thank you. If there is any. So you can simply write the question. Yes, yes, sir. Any questions? Any questions? If not, no questions. So do we have time? Shall I go forward or shall I end here? Yes, up to 3 minutes. More After 2 minutes. More 2 minutes. Okay, then I have 2 minutes. Then definitely I will be talking on the important derivation of the mediation program. Then, you know, in the context of Nepal, while designing a certification program, we have actually come across with the balancing approach, and we have talked about it as a balancing process where many values are implicated, and the need to provide the participants to prove with the quality mediation services, and also to maintain the diversity in mediation with the unique techniques that the mediator background has, and also the need to shape appropriately the direction of a rapidly evolving field. And also the important thing is, as I was just given 10 minutes, though I want to highlight something on this important prospect, the modern approach on this mediation in the context of Nepal is that the balancing the interest phenomenon, and which is the important values, and it's really a daunting task, but fearing that appropriate balance cannot be achieved by a certification program. But however, the failure to attempt to develop certification cannot be only applicants the mediation community's responsibility for participants. So somehow balancing this interest, we might miss a valuable opportunity to steer the growth of the mediation field in the direction of, ever increasing quality and innovation. And so that is why we are actually. It's 11:30. So I think the time is over. But summing up, the development standards have been developed. So I think mediation and community mediation, the administration of the mediation certification system is going on, and we are actually moving on for this. Thank you so much, everyone, for your patience listening, and I hope to. I also wish you all the best for your workshop, and thank you so much for joining. Thank you. Thank you, Simran Haque. Now I requested to Joshua Al to share mediation in Arab world. Good morning, everyone. Can you hear me well? Okay. Audible. Okay, great. First of all, good morning, everyone. Evening, please. So happy to be again here with you. My name is Joshua. I am a mediator. I was there because mediation in the Arab world, including the history, culture, and its data. So first, let me share my screen with everyone so you can see exactly what I'm doing. Please.
So again, good morning, and I'm glad to be here with you everyone again. It's been nice to be again with you this time. So for my presentation, I'll be talking about the mediation, or the history of mediation in the report. We're talking about four main issues. Beginning, we will talk about what is the vision of mediation, what is the main characteristic of this process, especially in general, and which also is applied in our report. Next, then we will go to the historical and cultural root of mediation in our report. We're talking about three main era: before Islam, during Islam, and after this process. Then we're talking about the exact and the role of mediation in the religious and traditional Arab society. But when we're talking about the Arab society, we're talking about three main levels: the religious level, the traditional and custom level, and we also have the final one, the legal or the official levels. This we'll talk about in the last section of this presentation. We're talking about the implication of of mediation within the legal different laws and legislation in the Arab countries. So, to begin with, when we talk about mediation, what do we mean with mediation? In general, mediation is a voluntary, non-binding, and confidential process in which a neutral third party, who called the mediator, help disputing parties to reach a mutual acceptance and agreement between them. So, we're talking about three main characteristics when we talk about mediation. First, it's a voluntary process, which means there's no pressure on anyone to join the mediation process. You have the parties need to enter this process by themselves with a full will. Confidential and neutral process. Confidential means that everything that happens within the mediation process must be kept secret and confidential between the parties and the mediator. Hence, even if the mediation process, especially the non-official mediation process, failed, anything that has been said during this process cannot be taken or considered if the two parties reach the official courts. And finally, it's a neutral process, which means that the mediator, the person who is facilitating the process between the two parties, is a neutral one. He does not have any benefit from either of them, because and if in case he has any kind of benefits or interest that come from one party or the other one, then the whole process can be considered neutral. Secondly, there is a third party in the mediation process. The main idea of the mediation is that we have to have a third party. This person usually have either on the local level, he either have a good reputation. He is one of the community elder, maybe the religious leader, the tribes leader, or he is a person with a great and highly respected personality and position in the society. The role of this party is to facilitate the whole process between the conflict parties, and help them to actually see what is the problem and the issues between them, help them reach a solution that can reach a solution and agreement to their conflicts. Finally, it's a mutual process, which means that the final solution that the two parties will reach in the end of the process is accepted by the two parties, which means we cannot actually impose any kind of solution on one party or on the other. And we cannot reach an agreement that one party accepts and the other party see as not fit for him. The main case is we need to reach and accept a mutual acceptable agreement between the two parties. This is what we mean when we talk about the mediation. This process has several core characteristics. First, as we said before, it's a voluntary participation, which means the parties have the right to enter and also to exit the mediation process with all their free will. You cannot pressure anyone or proceed anyone to actually participate in this process, or prevent them from leaving this process when they see it as not good fit for their problems. Finally, secondly, the mediator is a neutral one. As we said, the mediator must be impartial one. He shall not have any conflict of interest between him and the two conflict party, and he must respect the wish of the two one. Confidential process. As we said, everything that is said in this process is confidential, which means that if the process failed during the mediation process, nothing that happens should be taken to the court or considered in the court. So if one of the
parties confess their guilt during the mediation process, this confession cannot be considered in the legal process in the court. It's about the general solution. One of the main characteristics of mediation is that the two parties actually reach a solution themselves. The role of the mediator in this process is not giving them the solution. It's helping them to actually reach the solution that they see fit and acceptable for both sides. And this makes the mediation differ from several other practices within the Arab world, such as arbitration or judicial process. Because, for example, in arbitration, the arbitrator, he gives the two parties the solution. However, in the mediation, the mediator helps the two parties to reach what the best solution for them, not impose any other solution on them. Finally, it's a restorative and relationship-focused process. What makes mediation a very interesting and helpful practice is that it's focused on the relationship of the people. It aims to actually restore the broken relationship that happened because of the conflict between these two parties. Hence, it's focused on restoring this relationship, repair the harm that has been done to the two parties because of the conflict that happened between them, and this actually help restore their relationship in the future and stop the blame and the violence circle among them. So they won't keep focusing on the harm they have done to each other. They will work on fixing this issue, fixing their relationship, so they can just get over this page of their life and start a new chapter with a good and fresh perspective about themselves. So this is the main characteristic for the mediation. So in the Arab world, the mediation in the Arab world, we talk about three main historical era. The first one is mediation in pre-Islamic Arabia. The Arab society is a tribal society, which means that there was many practices that focus on mediations or used at least mediation in their daily process. For example, the main practices that have been used very much in the Arab countries, especially the tribal Arab countries, is the conciliation, which we call in Arabic Sohel. The reconciliation is a process that it uses several practices such as mediation and arbitration. It aims to resolve the conflict between the two parties, whether they were individual, communities, tribes, or even countries. The main aim is to resolve the conflict, set a specific reparation and compensation for the damaged party, and fix and restore the relationship between both parties. Another example or practice that has been used within the Arab countries before pre-Islam is the Haque system. This system is, let's say, there was a conflict between two parties, and the offender. So the offender will go to the tribe elders or the tribe leaders and ask them to create like a group of them. So this group will go to the victims' houses and ask them to engage in a reconciliation or mediation process with the offender. The main aim of this system is that when the elders and tribe leaders actually engage in this process, it gives the victim the sense that they are important, they are respected, and their wishes and the harm they have been done to them is recognized by all the parties. So this system also is part of the mediation process because the whole aim of this system is to start the mediation process between the two parties. Finally, what makes the mediation a very important aspect of the pre-Islamic Arabian tribal system is that the focus of mediation or restoring and preparing relationship between the conflict parties, and the aim to compensate them and restore, harmony and peace between them is the main aim of the tribal system itself. The main aim of the tribe is to keep the social harmony among its members. And when using mediation, the tribes try to
resolve any kind of conflict between its party or between the tribe themselves, to keep the system peaceful and harmony between everyone, and avoid any kind of further conflict that can actually result in weakening the tribe itself. Because if you have a weak tribe, you will not have a safe environment for its people. So maintaining the tribal's harmony and peaceful situation help very much in empowering these and strengthening these tribes within a very harsh environment that depends on how much the tribe is powerful in this country. So the second, let's say, era is the Islamic era. The Islam have started in the Arab world after the Prophet Muhammad. So the mediation and these practices have mentioned firstly in the Quran. The Quran supports the use of mediations and peaceful practices to resolve conflict, as it was used in Hujurat, it would say, if two parties among the believers fall into a quarrel, make peace between them. So, making the peace and resolving the conflict peacefully between the two parties is one of the main ideas that need to be taken, the first step that need to be taken according to the Quran. Another thing that Prophet Muhammad also frequently have played the role of mediator between within several conflicts, whether it was between tribes or between individuals. This role also have strengthened the idea of that mediator is a person that is respected, that have a high position, and a respect from everyone around him. Another thing, as we said, reconciliation or sulh is a very important and basic practice within the Arabic culture. And using reconciliation to resolve conflict is not only, let's say, unexpected or unusual. It is the main or first step that should be taken within all types of conflicts, whether it was criminal conflict, financial conflict, personal conflict, all. So another thing, it was mediation, or it was also assisted within the economic jurisprudence. This type of jurisprudence was to emphasize that reconciliation is a very legal mechanism within similar types of conflicts, such as civil and family matters. In addition to that, reconciliation where it's not under economic law, if they could have not contract Sharia, it would say that if the sulh, if the reconciliation that is being used is using or stimulating, say, unacceptable to either economic religion, this type of reconciliation is not acceptable. The actually reconciliation in conflict should be in accordance with the economic law. We talk about the situation in the Arab culture. The Arab society, as I said, is a tribal law, a tribal society. It's focused on the family as the main core of the society. Furthermore, the family as a main core, there was also two several things: the honor of the family and the tribes and the community, and the social cohesion among all of these. The way to actually keep the social cohesion and keep the honor of the family is using several tools to resolve conflict and take the and save or protect the victims' rights using mediation in this case. Also, the elders in the Arab world is a very important position. So you will find tribe elders, you will find community leaders, you will find religious leaders. All of these figures play a key role in resolving conflict, whether that was using mediation, using arbitration, or other kind of practices in the Arab world. So the respect these people have in the community make it much easier for them to actually engage in the mediation process and be sure that whatever decision they will reach in the end, the whole society will accept and will implement it. Another thing is, mediation is not uncommon practices. Even if there was two children who play in the garden, fight with each other, the first step the family will take is using mediation and reconciliation just to solve the small dispute. At the same time, when we talk about conflict between two countries,
Also, mediation is one of the main practices that is used to resolve this kind of mediation, this kind of conflict, whether it was commercial, political, or even military conflict dispute in many cases. So another important issue, thing to why the Arab culture and Arab family and laws use mediation and reconciliation frequently. It's the issue is preventing any escalation of the conflict. So usually there is a conflict between two people. It is not at this drive from the beginning, the conflict will keep escalating, and the one crime that happened, whether for example, will become another second and third and fourth time. This is what we call prevention in Arab countries, which is a very common practice. That when someone is killed, for example, the victim's family will try to make revenge for the offender family and kill another person and keep going. This issue will keep the dialogue going on and the relationship to be more destroyed and the social harmony to be either further destroyed. So, mediation is a tool that's used to prevent any type of escalation. So, once the crowd is coming, and once the mediation process starts, any escalation will be prevented. No one is allowed to actually commit any type of revenge action against any party. This will give the mediation the person the chance to actually resolve the conflict, help the two people or the two parties to reach an acceptable solution for all of them, and stop any kind of violent escalation or committing any more crimes. This will help not only protect the conflict parties, but it will also help protect the community itself. Because in many cases where the conflict has escalated and the violence spread, it was not only the two parties who actually were affected by the conflict or the violence, but it was the whole community. Many people were lost their lives, they were injured, lost their houses, and it gave all the knowledge to crush the whole system. So mediation is helped in actually prevent the escalation and keep the damage to its people. We talk later finally about the legal and institutional for mediation countries. Let's say that the importance of mediation on the social level or the religious level has brought many Arab legislators to actually adopt these practices into their own legislation. For example, we talk about mediation or reconciliation, many countries have adopted these practices into their law, whether it was criminal law, civil law, or personal intention law. For example, if you're down when we talk about mediation, there is a mediation law 2016 to license mediation system. In addition to this one, it's especially for civil and commercial cases, for example. But at the same time, we're talking about the juvenile law within the criminal system. The Canadian juvenile law has said that mediation is one of the main tools that should be used in additional juvenile crimes before it goes to the courts. So it is used in both civil and criminal system. Also in Palestine. Palestine used reconciliation and mediation with several laws. For example, in family courts and personal extension laws, mediation is the first step that should be taken in case of any type of dispute. Whether it was divorce, marriage counseling, or children cases. Mediation is the first step, as it would say, the first step that should be taken, and it is linked by the personal statutes that is in the court. In addition, there is also a use for mediation within the juvenile law, which consider mediation as a main practice that should be taken by the prosecution office to assist the juvenile crimes and offenses. In Egypt, for also, mediation is used in personal statute cases. In general, all the Arab countries, when we talk about the personal statute laws, actually use mediation and reconciliation.
Because as we said, the personal extension laws deal with a very specific and sensitive issue. It's family issues, husband first issues, children cases. So the main idea of using mediation and reconciliation in this type of issue is to keep the family safe, keep the family within the visible the judicial system, because the Arab countries believe that using these type of practices instead of going to the court will actually help the families to resolve the conflict better and keep the relationship much better between the two partners, because the husband and the wife. Because if these families went to the court and faced the civil and the personal statute laws, that will result in fixing in a bad way the relationship between the husband and the wife. Which means that even if they resolve the conflict in the court, they will not return to how they were before they go to the court. Which results can affect the dignity of the family, children, the children, and the total community. In addition, we talk about UAE, people, using mediation and reconciliation in a very common way, which can help actually lessen the pressure of the official judgment, because we're talking about huge and vast numbers of cases that come every day. Using mediation can help lessen this number of cases that the judges see every day, and at the same time it helps the people to reach solutions out of the courts in maybe a faster time, because in many cases the judicial system in many countries, for example in Palestine, in Egypt, in Jordan, the court takes a long time to actually reach a solution to the case. It can take, for example, from 1 month, 2 months to 10 years or maybe 15 years, especially for big cases like the land cases or even financial cases. So in this situation, many people prefer going to the mediation and to the reconciliation process to save time, save money in many cases, and reach the solution that is fit for their own problems and the expectations, instead of just waiting in the court for something they may not compensate. Finally, we're talking about Morocco. Morocco used the mediation and reconciliation process into their civil procedure code. When we talk about the legal system, we talk about two types: the procedure law and the normal law. The procedure law, in many cases, whether it was civil or was criminal, they usually use mediation and reconciliation to help fasten the judicial process, to lessen the pressure on the legal system, and to give all the chance to actually reach their solution in a better way. So this is how the legal recognition, the strength, let's say, position of reconciliation and mediation on the ground reflected on how the Arab legislators have adopted this kind of process and practices into their official system. And now many prefer actually to go into a mediation process or reconciliation process that is unofficial, outside of the court, instead of going into the court and wait for maybe years and spend so much money to reach a solution they may not actually be fit for this. However, it is a very useful practices. It is used very widely. However, there is several and many challenges to actually institutionalize these practices within the Arab system. Although there is many laws that adopt mediation and reconciliation, but these laws are still limited compared to the huge number of laws, legislation, and cases and issues that facing the Arab citizen every single day. So there is a need for more regulation, more legislation to be enacted in order to deeply and more broadly use and adapt these practices. Furthermore, in several countries, there is a lack of training about what is mediation, how it can be done, what is the practices, what is the best practices of mediation, how other countries and experience are working with this kind of practices. So there is a need in many countries to create a training centers, training stations, bring training experts to actually training people, the judicial system, on how to use mediation and how to enact or encourage people to engage in this kind of practices instead of going to the official system.
But furthermore, there is a resistance from the legal professionals. Going to the mediation and the reconciliation means that many lawyers, let's say, basically, will lose their not lose, well, their job will be affected negatively because if there is no people in the courts, the lawyers, let's say, will not have the same level of work and income as before. So many legal professionals and bar association can see the use and the institutionalization of mediation and reconciliation at the official level as a threat to their livelihood, to their income, and to their professional and future work. So there should be a dialogue between the legal professionals associations and the Minister of Justice and Minister of Justice in the many Arab countries to reach an acceptable solution and the ground between the two parties to actually use and adapt these practices within the legal system. Finally, there is a need to standardize framework and awareness. Although many peoples and a huge number of people of the Arab world use mediation and reconciliation, there is still a need to standardize the framework of these practices within the legal system. Because what is happening on the ground in some cases is different from what is happening on the official level. So there is a need from a work from the official level to actually standardize and spread more awareness about what is real mediation is, what reconciliation is really is among the public people. Okay, finally, I know I have talked for a long time, so finally I will conclude in here. Mediation, as we said, in Arab world is a historic practice that has been used for a long time, and it's still being used at a more, say, legal and official level at the time being. It was affected by two main aspects: the customs and traditions of the Arab world, and the Islamic teachings that reinforce these practices and its importance. The legal system were also aiming and working on formalizing these traditions, the reconciliation and the mediation within its legislation in order to make it much easier on both the official legal system and the individuals themselves. Finally, mediation is a very powerful tool that can be actually not used to only resolve conflict, but as I said, it's a tool that can help restore relationship and repair the damage that has been done between for all the people, and in the end reaching peace, social peace situation and social harmony. So it is very important to actually formalize these practices and for the Arab countries and the world to use it in a more official and practical way to make it more efficient and more helpful. So finally, thank you everyone. If anyone have any question, you can ask for me, and I would be also glad to give the presentations to anyone who need it. So thank you again, and I hope you are very good and helpful work. Thank you. Now I would like to introduce Mr. Islam, Advocate and Mediator, President of Mediators Forum, to give his valuable speech about mediation in Bangladesh. Mr. Islam. আমি কিভাবে দেখাবো আপনার এখানে দেখা মেশটা দিয়ে দেব প্রজেক্টর দেখাতে হবে তো এখানে স্ক্রিন বন্ধ করতে হবে Very good, Today's chair, Justice Emdadul Azad, and respected guests, and of course, the Mediators Club in this house. Very welcome on behalf of Bangladesh Mediators Forum. As the President, I am just organized for a few words for today
on behalf of our forum. Thank you very much for this delighted session. We have enjoyed very fantastic speakers over the world, especially Mr. Dr. Gada and also Simran Napeed from Nepal. She is a very rising mediator in Nepal. And especially she is trained by the BIMF in Bangladesh. Why mediators? Why mediation is important? Because I want to show a simple slide, like a 5 taka note, that will give a good, clear answer to all of us. Just like a 5 taka note. Bangla 5 taka note চেয়ে কম টাকা আছে 2 টাকা 1 টাকা 2 টাকা 1 টাকা 200 বছর আগে তো কোনো কোর্ট ছিল না, ছিল? আমরা এখানে যারা আছি ছিল না। এলিজা ইমফে, the first chief justice in this British colonial, উইলিয়াম ফোর্ড যখন পোস্টে নেন, তার আগে তো কেউ চিফ জাস্টিস বা জাস্টিস ছিল, কিন্তু কনফ্লিক্ট রেজলিউশন হইতো তো, কনফ্লিক্ট ছিল, এটা করে দিতে হবে হচ্ছে ফার্স্ট ডিসপিউট ছিল, বাট হাউ those solved? একটু দেখা যাচ্ছে এই যে একটা ভেরি রিসেন্ট নিউজ পেপার থেকে আমি কালেক্ট করেছি, ধরেন 1 মাস আগে স্ক্রিনশট ডাউন করে দেন। কোটি মানুষের দেশে 45 লক্ষ মামলা পেন্ডিং, এবং এইটা কমছে না, বাড়ছে every day. This is a very danger of our peaceful society. Making a peaceful society is a very dangerous phenomenon. Okay, thank you. You can keep it there. আমার স্লাইড নাই, আমি জাস্ট কিছু নোট করেছি, এটা আমাদের ইয়ের জন্য, এটা হয়তো এডিটেড করে আবার আমাদের ফোরামে থাকবে, ওয়েবসাইটেও থাকবে, সবার অ্যাক্সেস, নো কপিরাইটস। মেডিয়েশন একটু চিন্তা করে দেখো, এটা কি একটা ব্যক্তির কাজ? এটা একটা পরিবারের কাজ? এটা একটা বস্তুর কাজ? তাহলে এটা কি? মেডিয়েশন বাংলাটা কি? মধ্যস্থতা। আমরা সবাই যেহেতু আইন অঙ্গনের লোক এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, এটা মধ্যস্থতা করে। আমরা হিস্ট্রিতে দেখেছি সুলাইমানি গল্প এবং আদার্স, যারা প্রায় ৬,০০০ বছর আগে যে মেডিয়েশন, সেটা কিভাবে করেছে? টু অ্যাড্রেস দ্য পার্সন, কোন পার্সন, যে কনফ্লিক্ট যেখানে রেজ হয়েছে, যারা পার্টি, যে মেডিয়েটর, তার প্রমাণ করতে হবে যে আমি কনফ্লিক্টে। আমাদের যে ট্র্যাডিশনাল কোর্ট সিস্টেম, সেখানে কি এটা করার সুযোগ আছে? If my opinion is very limited. In mediation, no judge, no decision. Very plain and simple. আমাদের বাংলাদেশের যদি শান্তি আনতে চাই আমরা পরিবারে, কমিউনিটিতে, তাহলে আমাদের মেডিয়েশনের কোনো বিকল্প নাই। অনেকে আমরা যারা মেডিয়েশন ট্রেনিং নিয়েছি বলেছি যে ADR is a part of mediation, right? It's a basket, it's ADR, there is a arbitration, negotiation, conciliation, mediation, right? Only mediation, there is essence
দ্যাট ইজ দ্য ভ্যালু ভলেন্টিয়ার। আর সব জায়গাতেই কিন্তু আপনার একটা ইম্পোজিং আছে, ইনফোর্সিং আছে, একমাত্র মেডিয়েশনে নাই। যার কারণে আমেরিকাতে এবং ইউরোপে, অস্ট্রেলিয়াতে এটা খুব পপুলার। কারণ প্রবলেমটা তো কোর্টের না, প্রবলেমটা কার? ব্যক্তির বা পরিবারের। একটা চিন্তা করে দেখেন, বাংলাদেশের কোর্টে যে আমাদের যে আর্টিকেল আছে রিট জুরিডিকশন, পঞ্চগড়ের একটা লোক এখানে মামলা করতে আসতে হবে তার, রাইট? কোন উপায় আছে? কোর্ট সিস্টেম পিপল ফ্রেন্ডলি? এই উত্তরটা কি হবে? অ্যাবসলিউটলি নট। কিন্তু আমি এনশিওর করছি, গ্যারান্টি দিচ্ছি থ্রু দ্য কনস্টিটিউশন, যে কনস্টিটিউশন আপহোল্ড করবে ফান্ডামেন্টাল রাইটস। আমি হিউম্যান রাইটস বাদই দিলাম, ফান্ডামেন্টাল রাইটস ইম্পসিবল। এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? বাস্তবতাতে তো দেখছেন, আমরা বাংলাদেশ গত কিছু বছরে এডিআর কে কমপ্লায়েন্স করেছে কিছু লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে। আমরা সেটা জানি, আমরা দেখেছি যে লিগ্যাল এইড অর্ডিন্যান্স আছে যেটা 2015-তে হয়েছে। আবার যেটা আপনার বাংলাদেশে একটা অর্গানাইজেশন আছে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার, সেখানে দুইটা ডকুমেন্ট আছে, একটা হলো কোড অফ কন্ডাক্ট, একটা রুলস ফর মেডিয়েশন। তারা নিজেরা করেছে। মেডিয়েশনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো যে কোনো সময় মেডিয়েটর পার্টি আসতে পারে, যে কোনো সময় চলে যেতে পারে, নো ব্যারিয়ার্স, নো বাইন্ডিংস। তার পছন্দ হলো না, চলে যাবে, তার পছন্দ হলো, আসলো। এবং মেডিয়েটর যিনি, উনি কি জোর করে ফোর্স করে থাকতে পারবে? কোন সুযোগ আছে? কিন্তু কোর্ট সিস্টেমে আপনি পালিয়েও থাকতে পারবেন না। তাহলে এই যে সমাজ আমাকে দিল, আমি আমার মতো করে আমার সমস্যার সমাধান করার সুযোগ আছে। কিন্তু রাষ্ট্র ব্যবস্থা, যেটা আমাদের প্রথম স্লোগান, যে রাষ্ট্র ব্যবস্থা আমাকে আইন দিয়েছে, কিন্তু ইমপ্লিকেশন ভেরি চ্যালেঞ্জিং, ভেরি চ্যালেঞ্জিং। আমাদের বিমস বাংলাদেশে কিছু কাজ করে দীর্ঘদিন যাবত, এটা আমি বলতে চাই, বিকজ ওয়ান কাইন্ড অফ চ্যাম্পিয়নশিপ। যে ভালো কাজ করে, ভালো খেলে, ভালো প্রমোট করে, তাকে চ্যাম্পিয়ন বলে না? বিমস হলো মেডিয়েশনের চ্যাম্পিয়ন। শত শত লোককে মেডিয়েশন ট্রেনিং করিয়েছে এবং এখন গ্রাসরুট লেভেলও করার একটা পরিকল্পনা আছে। কেন গ্রাসরুট লেভেল? কারণ লোকাল লেভেলে পিপল, ধরুন একটা উপজেলাতে, একটা ইউনিয়নে, একটা গ্রামে, একটা পরিবারে একটা গ্যারান্টি আপনি জুডিশিয়ারি দিতে পারবে না। আমাদের বিচারক সাহেবরা আছেন, অনেকেই আমরা কোর্টের আঙ্গিনায় কাজ করি, কি দিতে পারবেন না? পিস। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলো, মা ছেলের সাথে ঝগড়া হলো, পরিবারের ঝগড়া হলো, 2 বছর পরে ডিসিশন হলো, সেই যে ঝগড়া হলো সেটা কি মিলবে? পিস থাকবে? থাকবে না। ট্রেডিশনাল সিস্টেমে কোনো সময় রিট্রিট করার সুযোগ নাই, কিন্তু মেডিয়েশনে আছে। কি এগ্রি তো? সুতরাং আমরা বাংলাদেশে যে প্র্যাকটিসগুলো চলছে সেগুলোর মধ্যে আমরা অনেকেই এখানে আইনের চর্চা করি। আমাদের কোড অফ সিভিল প্রসিডিওরে আছে, আমাদের অর্থ ঋণে আছে, আমাদের ফ্যামিলি কোর্টে আছে, অর্ডিন্যান্সে আছে।
আমাদের ভিলেজ কোর্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকে আলোচনা করবেন। আজকে ভিলেজ কোর্টটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই ওয়ার্কশপের। সেটা হলো ভিলেজ কোর্ট যদি না থাকে অথবা থাকে তাহলে কি হবে? যদি থাকে তাহলে কি হবে, আর না থাকলে কি হবে? ভিলেজ কোর্ট কি মেডিয়েশন? তার মানে ওটা কি স্ট্রাকচার? স্ট্রাকচার কাদের স্ট্রাকচার? যারা ওইখানে বসবাস করে, যাদের দ্বন্দ্ব হয়, তাদের বাইরের লোক। যদি কোর্ট থাকে ওই জায়গায়, তাহলে ওইখানে যদি দেখিয়ে দেওয়া হয়, তাহলে যারা ভিকটিম তারা কি ওই জায়গাটা ছাড়া অন্য কোথাও যেতে পারবে? পারবে? যদি না যায় তাহলে আবার ক্রাইম। মেডিয়েশন কি করছে? আপনাকে মুক্ত করে দিচ্ছে। ইউ মে গো, ইউ মে নট গো। কিন্তু আমাদের যে মেডিয়েশন, আজকের যে ওয়ার্কশপ, তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো আমি আমার গ্রামে বা আমি আমার পরিবারে, আমি আমার ইউনিয়নে যেখানে আমরা বসবাস করি, সেখানে আমরা এনশিওর করব যে এই ব্যক্তিগুলো বা এই মানুষগুলো মধ্যস্থতার মধ্যে এক ধরনের দক্ষতা আছে। আপনারা খেজুরের রস খেয়েছেন? কেউ খাননি এমন আছেন? আমরা খেয়েছি, কিন্তু খেজুরের রস কাটার জন্য যে দক্ষতা, সেটা একটু স্পেশাল না? ভেরি স্পেশাল। একইভাবে সমাজে যখন দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্বগুলো আজ থেকে 5-6 হাজার বছর আগে কিভাবে নিরসন হতো? হোয়াট ওয়াজ দ্য এসেন্স অফ দ্যাট স্কিল? এক্সপেরিয়েন্স, নলেজ, empathy, sympathy, respect to the person. কিভাবে হতো? এবং বিশেষ করে ব্রিটিশ ইন্ডিয়া বা বাংলা এই ভারতে হাজার হাজার বছর আগে একটা সিস্টেম ছিল পঞ্চায়েত। সেই পঞ্চায়েতে কারা থাকতেন? পঞ্চায়েত প্রধান, হেডম্যান, সিনিয়র সিটিজেন, এক্সপেরিয়েন্স, তাই না? একইভাবে যদি আমরা কনফ্লিক্টটা সলভ করতে চাই লোকাল লেভেলে, তাহলে আমাদের সেই জায়গায় এই আলোটা ধরিয়ে দিতে হবে। এবং সেটার দায়িত্ব হলো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদের নিতে হবে। আমাদের বাংলাদেশে কয়েকটা এনজিও আছে কমিউনিটি লেভেলে, তারা ভালো মেডিয়েশনের কাজ করে। আমাদের কলিগ আসছেন ফরিদপুর থেকে, মাদারীপুর আছেন একটা, ওখানে করে। আমাদের ব্লাস্ট আছে, করে। আইন সালিশ কেন্দ্র করে, নাগরিক উদ্যোগ করে। এরকম অনেকেই মেডিয়েশনটা করে, কিন্তু সেটা গ্রামের মধ্যে থেকে, কমিউনিটি লেভেল। আমরা চাই এই জ্ঞানটা, এই ওই যে খেজুরের রস কাটার দক্ষতাটা যেন ওই ধরনের দক্ষতাটা প্রত্যেক গ্রামেই থাকে। তাহলে হবেটা কি? যে কনফ্লিক্ট তৈরি হবে, সেই কনফ্লিক্টের লোকটা কোথায় যাবে, মানুষটা কোথায় যাবে? যাচ্ছে উনি তো বোধহয় একটু এই ব্যাপারে সমাধান দিতে পারে। যদি আমি জানি যে আমার এলাকায় একজন ডক্টর আছে, তখন উত্তম কুমার, সুচিত্রা সেনের ছবি অনেকেই দেখেছি না? এবং উত্তম কুমার নায়ক হিসেবে খুবই প্রসিদ্ধ, এবং তার একটা ক্যারেক্টার ছিল ডক্টর। সাইকেল চালিয়ে যাচ্ছে, রোগীর বাসায় যাচ্ছে, রাইট? এখন কোন ডাক্তার যায় রোগীর বাসায়? The scenario is shifted. মানুষের মতো ছিল যে আমি জ্ঞান অর্জন করব। Why? For making money. How much money does a man require? How much land does a man require, right?
ফিলোসফিক্যাল বই, এগুলো রাশিয়াতে অনেক লেখকরা লিখেছেন, সেদিকে আমি যাচ্ছি না। আমি বলছি এই জিনিসটা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আপনারা অনেক ভালো জানেন, সেটা হলো যে সমাজের যে পরিবর্তনটা হয়েছে, সম্ভবত 1773 সালে বা 83 সালে জাস্টিস এলিজা এমপে প্রধান বিচারপতি হিসাবে উইলিয়াম কোর্টে জয়েন করেছিলেন। তার আগে কিন্তু কোর্ট ছিল না, কিন্তু বিচার ছিল। কিন্তু মজার বিষয় হলো উনিও যখন কোর্ট চালাতেন তখন মুফতিকে ডাকতেন, কাজীকে ডাকতেন। ওই এলাকায় যে কাস্টমারি প্রিন্সিপালস, কালচার যারা অ্যাকোয়ার করেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন, তাদেরকে ডাকতেন। সেই কনসেপ্ট থেকেই কিন্তু জুরি শব্দটা আসছে। যে ক্রিকেট খেলা জানে না, গ্রামার জানে না, সে কি এম্পায়ার হতে পারবে? মেডিয়েটর ওই সোসাইটিতে এমন একটা জ্ঞানের চর্চা করবেন যিনি এই দ্বন্দ্বটা নিরসন করতে পারেন। এই দক্ষতাটা আমাদের অর্জন করতে হবে এবং এই দক্ষতাটা সমাজে দিয়ে দিতে হবে। বাংলাদেশে একজন প্রেসিডেন্ট ছিলেন, উনি বলতো যে বাংলাদেশে কাউকে নিরক্ষর রাখবো না। অক্ষর সাক্ষরতা অভিযান না স্বাক্ষর জ্ঞান? স্বাক্ষর কি জ্ঞান হয়? কারণ সে মনে করে এটা একটা চিহ্ন, কিন্তু সে তো জ্ঞানী। লেখাপড়া না, ইউনিভার্সিটি না গেলে, স্কুলে না গেলে কি মূর্খ হয়? শিওর। কিন্তু কিন্তু আমরা অনেক সময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশ ছেড়ে চলে যাই না, এবং টিচাররাও চলে যায়। আমার সময় কিন্তু আপনি হয়তো বলবেন যে আপনি তো বললেন, অনেক ভালো ভালো কথা বললেন, কিন্তু মেডিয়েশনের একটা প্রবলেম আছে। বিশেষ করে অ্যাজ এ লয়ার আমি মনে করি আই লুজ মাই মার্কেট, আই লুজ মাই মানি। কিন্তু এটা নট কারেক্ট। কেন কারেক্ট? প্লেন যখন টেক অফ করে তখন অনেক এনার্জি লাগে, যখন উঠে যায় তখন এনার্জি কম লাগে। যখন মেডিয়েটরস হবে অনেক, তখন কারা মেডিয়েটরস হবে? ইউ, মি অর সাম আদার। আমরা এখানে যারা আছি তারা সমাজে তো আমরা, আমাদের ছাড়া তো কনফ্লিক্ট রেজলিউশন করার আর কোনো মার্কেট নাই। যদি আমরা ব্র্যান্ডিং এর ভাষায় বলি, উই উইল বি দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য মেডিয়েটরস। এবং যে ভালো করে, একজন মেডিয়েটরস এর সবচেয়ে বড় কোয়ালিটি হলো ভেরি মাচ ইম্পার্শিয়ালিটি। এখন আপনি যখন করছেন, ইম্পার্শিয়াল যদি না হন, আপনি যদি কারো প্রতি একটু ঝুঁকে যান, এটা কিন্তু আপনি লুকাতে পারবেন না। কারণ এটা সোশ্যাল সায়েন্স, সাইকো সোশ্যাল ইস্যু। জেনে যাবে এই লোকটা ধনী, এই লোকটা গরিব, এই লোকটা অসৎ, এই লোকটা মেডিয়েটরের কথা বলছে কিন্তু সে মেডিয়েটর করছে না। যার কারণে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে, লেক অফ অ্যাওয়ারনেস, which is started today. আপনারা যারা আছেন এবং আমরা আরো হয়তো বাংলাদেশ মিডিয়েশন ফোরামের পক্ষ থেকে আরো যেখানে আমাদের যাওয়ার সুযোগ হবে আমরা যাব, আমাদের যারা আছেন। আরেকটা হলো, আমরা যে জানবো সেখানে আমরা শিখবো কোথেকে? আমাদের শেখার দরকার আছে না? শেখানোর দরকার আছে না? স্কুলিং, ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ডিং এই মেডিয়েশনের উপরে খুবই দরকার। লাস্টে আমি একটা বলবো, মেডিয়েশন সেলফ রিলায়েন্স, নন ভায়োলেন্স, সেলফ রিলায়েন্স। আমরা সহিংসতা করতে পারবো না, আমরা ভাই বোনের মধ্যে, পরিবারের মধ্যে ভাগাভাগি করতে পারবো না, ডিভাইড করতে পারবো না। ডিভাইড হয় বলেই তো ডিসপুট হয়, কনফ্লিক্ট হয়।
প্রপার্টি নিয়ে হয়, আর একটা লাভ এন্ড অ্যাফেয়ার্স মারামারির জন্য হয়। তো এইটা যেন আমাদের মধ্যে সলভ করতে পারি। নো ভায়োলেন্স, সেলফ রিলায়েন্স, এটি আমার মেসেজ। আমার হয়তো কথাগুলো একটু বিচ্ছিন্ন, কিন্তু আমার এখানে রাইট আপটা আছে, এটা আমরা আমাদের বাংলাদেশ মিডিয়েটর্স ফোরামে আপনারা ওয়েবসাইট আমরা দিয়ে দিব, প্রত্যেকের নাম্বার আছে, আপনারা অ্যাক্সেস পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। Slide change and like. Thank you, Mr. Islam. Why we prefer area to village code? To know about this code now, I would like to request Mr. Sharif Enisanullah to share his valuable speech. Mr. Sharif Enisanullah, Additional District and Session Judge, Shakira. Respected Chair, Honorable Justice Emdadul, respected Senior District and Assemblas, respected Chairman BIMF, respected Chairman Mediators Forum, all others from Mediator Lawyers Guild, respected Honorable Speakers, invited here, and the audience. Assalamu alaikum. Good afternoon. Now we have entered into the topic which has been selected for today's discussion and workshop. That is why we prefer mediation instead of ADR instead of village schools. So I will not take so much time. I will do within time. Please cooperate with me. So maybe some interest due to that no slide change that I have to switch here and there. Don't take it otherwise. Don't think I am dancing. Okay, here it is, right? So why we prefer area instead of village schools? Who can say it? Is there anyone who can answer it? Why we prefer area instead of village schools? In place of village schools? Why? Would you please volunteer? There are some brilliant faces like Isha Hassan is there, some other guys are there, other madams are there. I have noticed them, they were very much engaged in their smartphones. I think they are smarter than me. So please would you volunteer me why we should prefer area instead of village schools? Because from morning, our friends from overseas, our distinguished speakers from here tried to persuade you why we should opt for area, especially mediation. So I expect someone of you might ask me. Yes, please. মেডিয়েশনের দুইটা ব্যাপার একসাথে না, শুধু হয়তো মেডিয়েশনের জন্য তারা সালিশ করে আসতেছে, কিন্তু অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন উইদিন দ্য সিস্টেমের মধ্যে আছে, and that is approved by many system. Thank you very much, ma'am. Anyone else? Anybody? Oh, thank you. Thank you. Yes, please. স্যার, আমার মনে হয় এখানে এরিয়ার মধ্যে অনেকগুলো বিষয় আছে, মেডিয়েশন, কনসিলিয়েশন, আরবিট্রেশন, কিন্তু ভিলেজ কোডের মধ্যে হচ্ছে যে স্থানীয় পর্যায়ে শুধুমাত্র তাদের হচ্ছে যে সালিশির জ্ঞানটা আছে, এছাড়া যে অন্যান্য ম্যাম বললো যে অন্যান্য আইনের জ্ঞানটাও তাদের মধ্যে নাই, থাকলেও এটা সীমিত পরিসরে। কিন্তু এরিয়াটা হচ্ছে যে একাধারে অনেকগুলো সিস্টেম নিয়ে কাজ করার কারণে এরিয়াটা বেশি প্রেফার করি। Thank you very much. Sir, have you visited village code any time in your life? Yes, once a time. Because I grew up in village. Then I know this is a house full of brilliant faces. This is a house full of brilliant faces and our sir is there. May I ask a question like a fool? In Bengali, Bokar mothe ekta proshno kori. How many of you think village code is a code? Is it a code? No. Before that, I may answer in very few sentences. Why we prefer village code? Why we prefer area to village code? Because all over the world, why people prefer area instead of codes? That's why we prefer
ADR instead of village code. But how many of you think village code is a code? If it is a code, I have no discussion, I may conclude. Right, sir? If it is a code, then the reasons are there. Why all over the world people prefer ADR instead of codes, then I also prefer ADR instead of village code. It is a code. But my question is that, is it a code at all? No. No? Who says? Please, ma'am. সালিশ পরিষদ বিশেষ করে একটা সালিশ পরিষদ হিসেবে যখন ভিলেজ কোড এটা আসে তখন বলে এটা সালিশ পরিষদ যেখানে একজন নারী থাকবে চেয়ারম্যান থাকবে কমিশনার থাকবে এবং দুই পক্ষে এসে ছোট ছোট May I stop you, ma'am? Have you read the Village Code Act, Village Code Ordinance? Act in 2006, and ordinance was in 1976. Yes. Have you read or have you gone through the provisions of Village Code Act 2006? There they say a code, grammar, right? Let's say it. Okay. So she says village code is not a code. How many of you support her? From legal background, from lawyer, do you support her? It is enacted in the Village Code Act in 2006. It is a code, right? Sir says it is a code. Let's see it. So, what is the legal framework? Do you know it? The Act of 2006 and the rules 2016 and what? And guideline from the local government authorities. These are the legal frameworks. So, who is the supervisory body of village codes? Supervisory body. Is it Supreme Court? Is it CJM? Is it district judge? Who? If it is a court, then Supreme Court should be the supervisory authority, sir. But village code is not being supervised our Supreme Court. Let's see. Oh, another point. Advocates are not allowed. So many, what harm the advocates have done to them? Why they have prohibited you? I don't know. You are a very brilliant faces. You are full of empathy. Our institution has done a lot of litigations for the benefit of children, for others. Like our Muslim sir has done a lot of works. You may read the precedents in the BIMF and other journals. But what the harm have you done? Why they have prohibited you in the village code? Is it a code? Okay, let's see it. How does it work? Is it, okay, next, is it against the separation of power spirit and the mass direction case? Definitely. How many of you think so? Is it the spirit of separation of power and the spirit of the verdict of mass direction case? So, aren't you surprised that 19 years this act prevailed without being challenged in the Supreme Court? I am surprised a lot. Let's say another thing. During COVID, they did not stop. All the courts of the country were stopped by the circular of Supreme Court. But they did not stop, sir. So they did not think they are under any supervision. What did they do? This is from their journal. This is from their journal, and this journal is like Uchchash. They tag it, they spread that village code is functioning very well. But see their reality. What did they do? They did not stop. So, ma'am said, and many of you said that it is against the separation of power because our constitution says local government bodies are part of executives. So, executives are running the code. Union Parishad chairman is part of executive. How he is allowed to run the code after the verdict of mass direction case, after the so-called separation? Why? Is it code? But we cannot say that as long as the act is there, sir. So let's go. This is their supervisory authority. They report to the secretary, not to the Supreme Court. We don't know. We don't have any data. Sir said only 31 cases are there pending because we don't have data, and there is data manipulation. I will show that. So this is a chart, sir. I
request the attention of Chairman BIMF. This data was collected. I am hiding the name of the district, and this is there from their official records. So in the first quarter 2025, they have 82 cases pending in one district, and they started their journey with 61 cases. Now they have 82 cases there. There is also a Haque. This is what? They did not enter the cases got from the higher court, that is from season courts. The season court reports during this time, these 3 months, they have sent 66 cases to the village courts. So if you add 66, then it becomes more than 140. Data manipulation is there. So this is going on. So we think the village court should not be there because conflict of interest, chance of manipulation. Do you agree? Do you agree? চেয়ারম্যান সাহেবের প্রভাব বিস্তার করার ক্ষমতা রয়েছে। Do you agree? Yes. Conflict of interest রয়েছে। Do you agree? Yes. Okay. The chairman and other members are from there. If you see the organization, the 3 members are from union position. The chairman himself and 2 other members. So 3 of them, and 1 from this side, other from that side. And if they are united, they can kick out and they can total gola people hotta kora. The chance of appealing, you cannot appeal. We'll show that. So the philosophy for which a judge is not posted in his own district is the philosophy for which a chairman of union parishad should not be the chairman of the court, because he knows everybody who chanted slogan for him in the election, who gathered in the procession, who did not gather. He knows everything. He knows the name of the person, even the name of the daughter, even the name of the wife of the litigants. So how he can be impartial? There is no chance of that. Okay, let's go. What our experts say, did it code or not? Sir, to আপনার মাইক্রোফোনটা দিতে হবে, দেখি। কাজ করছে না। স্যার মাইক্রোফোনটা হাতে নেন। মাইক্রোফোন হাতে নেবে এটা? না, এখানে কি করব? এখানে শোনা যাচ্ছে না সাউন্ডটা, ও বন্ধ করা আছে। এটাতে হবে না, এটাতে যে ইয়ে করা। কোনটা দেখতে পারবেন? দেখান। Expert. Then he was not the chairman of this commission. Sir, then he was not the chairman of the commission, sir. It is from 6 years back. So there is speech comment of Dr. Ahmed and the UNDP activating village court project director. So and some litigants. What they say about village court? Okay, can you listen to that? না, ওইটা দিয়েছিল। Okay, how can I help? Thank you. So let's go to the another. This is the legal framework for which we shall have to say a court unless and until it is being repeated. These are the legal framework, what it is formed, how it is formed. You all may know it. I should not waste my time because my time is well, yes sir, time constraint is there. So may I proceed? Okay, we shall show. So these are the provisions, you may go. I am not wasting any time. So what are the cases there is tried? You know that offense of theft, offense of cheating, offense of criminal breach of trust, etc. from our criminal side. And recently the amendment added the pecuniary jurisdiction to 3 lakh. And another thing, the past maintenance of our sisters and mothers. What about the future maintenance? She will have to go for another litigation. How funny is this, sir? They are going to deal with the past maintenance. Their family code is there, but they are doing it. And what will happen to the future and the present? They have nothing to say. So let's see it is 7. This is the recent amendment and this is additions. So let's go it. But there are some limitations. All the cases cannot be instituted in the village court because previous conviction and time bar is there. In criminal cases, there is time bar, sir. You cannot file a case after 3 months. Okay,
So time period is there, and you cannot bring a case in the village courts where the interest of the child is there. Then the child has to go to the court at district headquarters, not to the village courts. Okay, then the harsh reality. This is the harsh reality. You cannot file a case after 30 days. 30 days only. You cannot file a case. And in case of civil matters, you cannot file a case after 60 days. These are the limitations. And here comes the provision for the lawyers. Here. Yes, section 14. Okay, I am not going to stop spend my time. So limited scope of ADR. Sir said, Mahbub Rahman said, yeah, there are ADR provisions in there. But you see, this is a mockery. Simply 15 days are there. If you mediate, it's okay. If you don't mediate, it's also okay. How there will be mediation? Who will mediate? Are they trained? Do they know the norms, the etiquettes of mediator? Perhaps the answer is No, right? Okay. So this is nothing, limited scope of there. Again, see 30, rule 30, this is the rule 30. Recently made rule in 2016. Who can remove the chairman? If you make any complaint, the chairman is being biased. I did not go for his missile procession. He is going to grab me by my neck because of his earlier vengeance. You cannot do something. The EONO, Upajala Neighborhood Officer, has been given the power to remove the chairman. It is the executive, not the judiciary. See, should he say it again court? Okay, you are not going to say it court anymore. And here is another thing. They manipulate the decision. If it is 4:1, you cannot file appeal. You cannot file appeal. If it is 3:2, you can file. If it is 4 members, you kick some on there, you give threat to someone else, alright, you will not come here. And there are 4. The decision is 3-1. You cannot file appeal. That's why I said throttling the chance of filing appeal. Throttling the chance of vengeance or grievance. You cannot. That's why I think this is another thing. So the decision of village courts are being accepted under compulsion, not in satisfaction. For the litigation, it ends the litigation, but not the confrontation of dispute, because they bear it in their mind. They were compelled by the chairman. So what mediation and ADR does, it ends the dispute. We'll see that. Okay, let's go. This is the malpractices what I have witnessed as CJM. See, dowry cases are there. Dowry cases are there. They accept that. They recording of civil suits as criminal cases because they want to give some compensation. Civil suits are being recorded as criminal cases because then you cannot file transfer case to CJ. They do the cases of getting back the wife. I want my wife back. They accept that. They frauds. They do the practice fraud I have told you. I have recorded in my laptop. I have brought my laptop here. If you challenge me, I can show you. They do manipulation in the judgment as well. So the second marriage case, it is a common petition to the chairman. My husband is going to marry another girl. So they accept that as well. Again, family suits for maintenance. Now it has a limited scope, past maintenance. Not following the rules, informing the court. They don't follow because I have found a lot of cases where women were accused. It is a mandatory provision. When women are accused, there should be one female member of the court. But then follow. So these are the things. So this is the manipulation of data I have already told. I should not waste my time. Another slide. Can I? Okay, play it. Another slide. এটা সাউন্ড নাই? না এটা সাউন্ড দেওয়া যাবে না, ওইটা দিতে হবে। ওটা কেমনে দেবো? ভিডিওটা হ্যাঁ, ভিডিও দিতে পারবেন না? হ্যাঁ, অডিওটা দিয়ে দেন। আপনি এখানে জাস্ট এইটা স্পিকার নাই? আচ্ছা, জ্যাকটা দিলেই তো হতো। আমি তো জানি জ্যাক দিলে হয়।
Microphone block kar. Oh, sir, time how many? How much time, sir? Have you finished? Okay, no need of that. Okay, you will see that. I will keep that here. You will see that. What's that? The interviews taken up by our Sohel taken up say Sohel sir challenged that 16 years back that this court should not be allowed to run because of the theory of separation of power. Because chairmen are being elected using a symbol from the political parties. How can they be neutral? And the representative of UNDP who is working with the village code project, he said maybe we should not call it a code, we may call it otherwise anything like something like blah blah. He was not confident enough to call it code. And the ex-minister for local government, some engineer, I am not going to cite his name, he said it is not a code, it is like something like challenge position. You will find that in the interview. So I am not going to narrate it there. So slide. Yes. Oh, okay. Sometimes Jontro not there. This is the example, right? So why we should prefer mediation or ADR instead of village code? There are a lot of reasons. We may ask the question, why not? We may ask the question, why not? Because mediation gives us the opportunity to settle the dispute forever, keeping the harmony, keeping the bondage intact. While the court verdicts, whether it is village code or court of CJM, court of additional justice, even court of our highest authority, it gives a verdict. Somebody is hurt, somebody is delighted. But in mediation or in negotiation, both the parties are in win-win situation, smiling faces, right? Okay, sir. And video also. Video, we should not waste time. I may conclude then, if you can get time, if they allow me, then I will show the things. Lights are there. You should not stand. So these are the reasons where our village could fall short. Potential for bias, lack of legal expertise, the lawyers not there, and the chairmen and members are not even educated up to the mark. I must say, I must confess, and you have no hesitation to admit that. You should not. Enforcement of challenges and limited procedural safeguards. So, alternative dispute resolution, modern approach. We know that. What is ADR? Negotiation, mediation, arbitration, and reconciliation. These are the approaches. So we hope and pray that there should be this one, not the earlier one, which says Khuriye cholche gram adalat. Khuriye chola gram adalat should be replaced by the modern techniques of ADR. Do you agree? May we give a clap? Thank you. Why ADR takes place in legal expertise is that skilled professionals are there, trained by BIMF or Bangladesh Mediator Guild or Mediator Forum or something like that. You will be trained. There are trained mediators and accredited mediators, and our Gaskata, Dokho, Tasha will be created here and there. So there should be skilled persons, reduced biasness because mediator don't know, and we have ethics and code of conduct and focus on legal aspects as well. Later, tailored solutions and greater flexibility, customized processes. You may agree, you may not agree, you may opt for the options whether mediation or arbitration. Emphasis on relationship building is very important. Mediation in practice aims to preserve, improve relationship between the disputing parties, ends the dispute, conflict, and bonds the relationship. Saving time and process, saving time and resources, it can be very quicker than the court system, lower cost, reduce burden of formal courts, privacy and party environment, and this is a ray of hope and a wake-up call. What is that? The report of our local government reform commission. Sir is there, he will elaborate that.
This is a ray of hope and a wake-up call for the nation as well, sir, I must say. Because they have proposed ADR in place of village courts. They have first time said the body, which should have been, I must say, I may be under compulsion to admit that the Commission for Reform of Judiciary did not suggest, whether they have suggested it. Hats off to them. Hats off to them. They had the courage to speak up. So clap for the Reform Commission. Thank you. Not for me. Okay. So these are the provisions they have proposed. So there should be ADR. There should be 3 judicial officers, 1 for ADR, 1 for civil courts, 1 for criminal courts at the Upazila level. Then the ADR officer or the mediation officer or the officer for ADR, he will train. He will have some men at each and every ward. They will do the mediation. If they fail, then they will come and the detail will be discussed by SAR. That's why I am not discussing that. I am closing and wrapping up there. So these are the things. That's why this interview can be shown. Can you say it? Show it, sir, please. Last one. এটাতে করা যাবে? যাবে? দেবো? Then এটা অন করেন। সাউন্ড করেন। সাউন্ড একটু বাড়াই দিন। আপনার পোর্টে বোধহয় প্রবলেম। পোর্ট বোধহয় পাচ্ছেন না। পোর্ট পাচ্ছেন। পোর্টটা পাচ্ছেন। আচ্ছা আমি দেখি। এখানে আপনার সাউন্ড নাই। আমি দেখেছি। নিচে হাইড হয়ে গেছে। হাইড ওটা বোধহয় এটা ওটা খুলে ফেলে। সবই তো বানানো আছে। সবই বানানো আছে। Okay, sir said that things which I have disclosed, that he is being part of executive, that is unconstitutional. Because being part of executive, he should not be allowed to do the work of juror or judicial adjudication. I think Ishrat Hassan has another class, another session. She will elaborately discuss that. Maybe I am within my time. Conflict. I should conclude. Okay, open the slide again. Let me conclude in a formal way. Sir's interview will be available at the YouTube as well. That's why. So, like trained mediators, we may have some trained experts for the ICT as well. Okay, sir, no problem. So, here is it. And we wrap up in conclusion. The preferred walkthrough resolution, where village courts serve a little purpose. At the grassroots level, ADR offers significant advantages in terms of expertise, fairness, flexibility, efficiency, and confidentiality. Investing in and promoting ADR mechanisms can contribute to a more effective and equitable justice system in Bangladesh. Encouraging greater awareness and utilization of ADR is crucial for the future. And gentlemen and ladies, this is now or never. The state is calling you, so raise your voice. ADR instead of village courts. Thank you so much. If you have any question, please. আপনি যে মেসেজ দিলেন এই মেসেজ বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে সরকার থেকে যদি বলি তাহলে হবে না। এটা আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট থেকে যদি কোনোভাবে কোনো কায়দা করে যদি বাস্তবায়ন করা যায় তাহলে হবে। Please continue. তো আমার এই অভিজ্ঞতা কোথা থেকে এলো আমি সেটা বলতেছি। আমি 92 থেকে ফরেন এডিআর প্রথম সালিসির উপর কাজ করি। সালিসির উপর কাজ করে আমি 96 এ আপনার ভিলেজ কোর্টের উপর কাজ শুরু করি। বাংলাদেশের প্রথম ভিলেজ কোর্টের উপর আমি ফরেন এডিশন নিয়ে কাজ শুরু করি। তাতে আমার যে অভিজ্ঞতা তাতে ভিলেজ কোর্ট আমাদের দেশে বাস্তবায়ন করা কোনোই সম্ভব না। এবং এটার আমি একটা বইও লিখছিলাম। তো আমি
জাস্টিস সোহাল, হাকিম সোহাল, আপনার ডক্টর মিজানুর রহমান, তৎকালীন বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, এবং আমি, যেহেতু আমি ডোনারদের সাথে ভিলেজ কোর্টের কাজ করি, আমাকে ফাইনাল ভিলেজ কোর্টের ড্রাফটিং বিষয়ে আমার সাথে মতামত হলো। So would you please shorten your question, sir? হ্যাঁ, তো আমি ওই ওখানেও যেভাবে করা হয়েছে, এরপরে যারা করতেছে বর্তমানে ওই ইউএনডিপির টাকায় ভিলেজ কোর্টের প্রজেক্ট চলতেছে। Phase 3 সুতরাং শুধু টাকাই লস হচ্ছে, কিন্তু বাস্তবায়নের কিভাবে বাস্তবায়ন হবে সেই কাজটি হচ্ছে। এখন আমরা যতই ভিলেজ কোর্ট বা এডিএর উপর কাজ করি না কেন, যেহেতু আমিও তো এডিএর উপর গভর্নমেন্টের পারমিশনে কাজ করছি, ভিলেজ কোর্টের উপর নিয়ে কাজ করছি, এটা এখন এই মহামান্য হাইকোর্ট থেকে অর্ডার ছাড়া হবে না। সুতরাং আমরা যত ওয়ার্কশপ করি কোনো কাজে আসবে না। আমরা যতই করি এই মিডিয়েশন আপনার 89A যে সিভিল প্রসিডিউর যে চেঞ্জ হয়েছে, সেটাও কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। কি করে বাস্তবায়ন হচ্ছে না? আমরা আইনজীবীরা বলি না, আমার পক্ষ সালিশ করেন না। Maybe I have got your point, sir. Let me তো যাই হোক, আমার এই সাজেশন থাকবে যে বাস্তবায়নটা let me answer, sir, please. Thank you, sir, for your expertise and experience and the comment, valuable comment and suggestion as well. Sir, you are the state. You, me, and all of our the states. We are the change makers. We have proved it very recently. So you cannot put the burden, shift the burden towards the court, towards the state. You take the burden. First thing. The second thing is that when we change our profession, when we cannot do better in our profession, right? There are a lot of teachers who became lawyers. There are lawyers who became teachers. Maybe I am turning to be a mediator from judge. I don't know. What happens? Sir, if people don't go to the court, they go to the mediators, it will flourish. So we need trained, ethical, and honest mediators. If we can show the litigants the best way, the best research, the best places, they will flock there, not to the court. They will flock to the door of mediators. They knock to the door of mediators, not to the courts. So we are doing that, and I must acknowledge that I am here because of BIMF. BIMF conducted a vigorous training for 40 hours. The judicial officers and advocates of Rola district, the very remote district, I was there and so on at that time. A long ago, sir. Right, in 2012. So it is a very remote place. BIMF conducted a training there. So I request BIMF to do it again and again to make more and more gussy for the delicious dates. Thank you so much, sir, for your comment. And we are hopeful that we shall overcome. Thank you very much. Thank you, Mr. Short and Ms. Anand. Now we will take a break for 1 hour. From 2 p.m. we will resume today's workshop. Presentation ভিতরে video link. Good afternoon. Can you hear me? Am I clear? Yes, audible. Okay, thank you. I have given my PPT earlier to Advocate Goswami. Is it possible to show it on the projector, please? Or shall I just read out my text? Is it being put up or should I start? Yes, you can start. Okay, thank you. My 15-minute presentation is on mediation as a viable dispute resolution process. My name is Emdadul. I'm currently working in St. Stephen's College, Delhi. I worked in the YMCA for several years, 41 years, and I'm a trained mediator. And I also completed LLB. Thank you so much for inviting me, especially Advocate Goswami sir and to Dr. George, yesterday. Let me give a brief background and then I'll come to online mediation. The Indian legal system, as you know, is adversarial in nature with the court's procedures being costly, time-consuming and complex.
Alternate dispute resolution mechanisms include arbitration, conciliation, mediation, and lok adalat. Mediation is now becoming most common. As you know, it is a voluntary, party-centered and structured negotiation process where a neutral third party assists the parties in amicably resolving the dispute by using specialized communications techniques. It can either be court-referred or a private pre-litigation mediation process. The advantages are many. It's a voluntary process, it's flexible, it's informal, it's confidential, and above all, it is party-centered. The stages of mediation process are an introduction or an opening statement by the mediator. Then there are joint sessions. There are separate sessions also called caucus, and closing where an agreement is signed or a non-settled report is made. The process involves understanding the problem, defining it, understanding parties' interest, creating options and evaluating them, and then coming either to a settlement or a non-settlement. Online mediation has emerged as a contemporary solution to resolve disputes by leveraging technology to facilitate communication and negotiation. And even the courts are now, in India at least, referring matters, civil matters, more and more towards mediation, which I think is a welcome step. The Mediation Act of 2023 has also been promulgated, which has given a further impetus, and that includes disputes in civil, commercial, family, and matrimonial matters. It is the parties who take decisions and they sign the agreement along with the mediator, who has a facilitative role. As we said, confidentiality is important, and admissibility is concerned. No court proceedings can call for mediation proceedings. The fees are normally borne equally by parties, and once the signed agreement is made, it is enforceable like a decree of a court. The Mediation Council of India is also envisaged under the Act, and we hope that it will come up soon. Now let me come to the advantages of online mediation. It has emerged as a contemporary solution, leveraging technology, as I said, to facilitate communication and negotiation. It is a necessary step forward to dispose of cases which are a huge backlog in courts, and I'm sure is the situation in Bangladesh as well. This is where a neutral third party assists the parties in reaching an agreement, and it can be used from internet-based platforms and technology. Especially so that geographical distances hinder traditional face-to-face mediation. It is a significant transition from conventional courtrooms to a justice delivery system. It is accessible and resilient and result-driven. Initiatives like the e-courts Mission Mode project demonstrate the judiciary's forward-thinking approach in adopting information and communication technology for efficient resolution, along with the principle of justice for all. The advantages we've already seen in terms of time, cost, accessibility. At times there can also be technical issues. There are limited non-verbal cues. There's limited personal connection. There are sometimes security and privacy concerns, cultural time zone differences, but these are things that can be overcome. The legal implications are also validity of the online agreements, compliance with applicable laws, sometimes ethical considerations, and also authentication of evidential challenges. But the future of online is vast, has great potential,
in the years to come, and even now it is expanding. There are several ODR platforms that I can mention in India. The government has acknowledged the potential and has launched several initiatives. The ODR adoption by government departments include NIXI, N-I-X-I, which addresses domain disputes online. As far as consumer affairs is concerned, it provides INGRAM, a consumer grievance redressal mechanism. Then the Department of Justice has advocates for ODR adoption, MSME and Samadhan portal, resolves due for small businesses, and draft national e-commerce policy. It suggests ODR for e-commercial disputes. The Reserve Bank of India also has an ODR policy on digital payments, and it handles digital payment related disputes. From a legal perspective, the Code of Civil Procedure of 1908 endorses ADR methods, including online. And the Arbitration and Conciliation Act of 1996, which has subsequently been revised, it is in line with the UNCITRAL framework and provides a homogeneous standard for ADR and online disputes. The Information Technology Act of 2000 also acknowledges electronic records and signatures. These lay a groundwork for a wider application of ODR in India. Now we come to AI and online, and we know that AI is playing a bigger role. Artificial intelligence and online mediation are two powerful tools that have the potential to revolutionize the dispute resolution landscape. By combining AI and resolution processes, AI can efficiently analyze vast amount of data and provide valuable insights to mediators. It can help mediators to identify patterns, potential solutions, and areas of common ground between the two parties. And AI-powered tools can quickly review and analyze documents, contracts, and legal text to the dispute. However, we must also approach the integration with careful considerations of ethical concerns. In conclusion, I would say that ODR has a large scope. Electronic use provides additional opportunities in online mediation that were beforehand inaccessible. With huge backlog of cases in courts, there is increasingly more need for ODR, and online mediation presents a contemporary and innovative approach to resolving disputes, leveraging technology to overcome barriers and foster communication between parties. It stands at the forefront of progressive dispute resolution, offering immense potential to create a more equitable and accessible justice system in the digital age. Thank you, ladies and gentlemen. Namaskar. বন্ধুগণ, আমাদের চেঞ্জ আমরা করছি, রিশিডিউল আমরা বলতে পারছি, অথবা রিশিডিউল না বলে বলবো যে আমাদের স্থানীয় সরকার রিফর্মস কমিটির সদস্য আমাদের অ্যাক্টিভেট মিডিয়েটর জনাব শেখ, উনি এখন বললেন এখন যা সুবিধা রয়েছে তিনি ওনার সেটা হচ্ছে যে ছিল, যে কারণে হোক আমরা ইনফরমেশন দিয়ে কথাটা বলি যে আপনাদের মধ্যে
ADR speed of village court নিয়ে কাজ করতে চান এবং যারা অ্যাক্টিভেট মেডিয়েটর অথবা মিডিয়েশন বান্ধব তাদের পুনরায় প্রশিক্ষণ হবে গভর্নমেন্ট অথরিটি আমরা প্রশিক্ষণ দিবেন তারপরে আমরা সার্টিফিকেটটা দিব। আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য সেদিন সার্টিফিকেট এবং যারা কাজ করতে চান মিনিমাম অনারিয়াম আমি প্রথমে বলেছি বেঞ্চ সেল কন্ট্রিবিউটরি একটা অর্গানাইজেশন তাদের ক্ষুদ্র একটা অনারিয়াম থাকবে। অনারিয়াম নিয়ে আপনারা যারা কাজ করতে ইচ্ছুক কাজ ঠিক বলবো না নিজের মেধার বিকাশ ঘটতে ইচ্ছুক প্রফেশন হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক অতি শীঘ্রই তাদেরকে আহ্বান করা হবে এবং সেই দিন সার্টিফিকেশন করা হবে। আর আমাদের সঙ্গে আরেকজন জয়েন করছেন যারা আমাদের গেস্ট অফ অনার হিসাবে অ্যাডভোকেট হুমায়রা নূর খুব শীঘ্র উনি আসতেছেন। ওনার বক্তব্যটা আমার শিডিউল যে হবে শুধু শিডিউলটা চেঞ্জ হলো যে আমাদের মিস্টার আব্দুর রহমান অ্যাক্টিভেট মেডিয়েটর সদস্য স্থানীয় সরকার রিফর্ম কমিশনের সদস্য তিনি এখন বক্তব্য রাখবেন তাকে বক্তব্য রাখতে অনুরোধ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। Honorable Chair, Honorable Chair, His Lordship Justice Retired Mr. MD Emdadul Azad, our chief guest, Honorable Justice Mr. Ahmed Sohel, distinguished participants, আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের আজকের ওয়ার্কশপের শিরোনামে একটা স্লোগান ব্যবহার করা হয়েছে, চলো রাষ্ট্র সংস্কার করি। এই স্লোগানটা আমাদের যে ব্যবহার করার যারা সুযোগ এনে দিয়েছেন সেই জুলাই আগস্টের বিপ্লবী আমরা ধরে নিব একটা ফ্যাসিস্ট রেজিম পরিবর্তনের পক্ষে যারা ছিলেন সেটা সেই বিপ্লবের সবাই আমরা অংশীদার এবং তাদের প্রতি আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যাদের কারণে আমরা এখানে দাঁড়াতে পেরেছি, আমরা এখানে কথা বলতে পারছি, বসতে পেরেছি। একটু আমার সময় লাগতে পারে কারণ আমি এই বিমসের একজন পায়োনিয়ার সদস্য। বিমস প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমি এটার সাথে সংযুক্ত ছিলাম। এই বিমসের কারণে আমি ইন্ডিয়াতে মেডিয়েশন এবং আরবিট্রেশনের উপরে করেছি, ট্রেনিং করে এসেছি। আবার সাবসিকুয়েন্টলি আমি কমার্শিয়াল আরবিট্রেশনের উপরেও আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আরবিট্রেশন অ্যান্ড মিডিয়েশন থেকে আমি ওখান থেকে সার্টিফাইড মিডিয়েটর আরবিট্রেটর হিসেবে আমি স্বীকৃতি লাভ করেছি। বর্তমানে আমি অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভোকেট আর আমি আগে জুডিশিয়ারিতে ছিলাম, অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম চট্টগ্রামে। সেখানটাতে আমি 2012 সালে চাকরি ইস্তফা দিয়ে প্র্যাকটিস শুরু করি এবং এখনো সেখানে আছি। তো যখন এই সংস্কার কমিশন গঠন করা হলো তখন দেখা গেল যে আমাদের মাজদার হোসেন স্যার এবং আমার নাম যখন প্রস্তাব আসছে তখন মাজদার হোসেন স্যারকে ডেফিনেটলি দেওয়া হয়েছে জুডিশিয়াল রিফর্মস কমিশনে, যেহেতু উনি ওইটার সাথে ভেরি মাচ অ্যাটাচড। আর এখন লোকাল গভর্নমেন্ট রিফর্মস কমিশনে তখন আমাকে এখানে সদস্য করা হলো। তা আমি মনে করি এই সদস্য হওয়ার প্রেক্ষিতে এটা আজকে বিমসের একটা বিরাট একটা ভূমিকা রয়েছে। আমি কারণ এখান থেকে আমার যে শিক্ষাটা এই
এসএন গোস্বামী স্যারের যে একটা স্পিরিট আমার হৃদয়ে ধারণ করি, সেটা কিন্তু আমি এই সংস্কার কমিশনে আমি প্রতিফলন ঘটিয়েছি। এবং সেটা আমাদের রিপোর্ট দেখলে যারা যারা অলরেডি আমাদের অনলাইনে এই রিপোর্টটা আছে, অনলাইনে রিপোর্টটা যারা করতে চান তারা করতে পারবেন। আর এটা বিজি প্রেসে এখন ছাপানোর জন্য অপেক্ষমান আছে। এটা এখন আমরা পাইনি, কপি পাইনি, এই কারণে আমরা সাজেস্ট করি অনলাইনে এটা করে নেওয়ার জন্য। তো এখন আজকে অনেক ডাইমেনশনের বক্তব্য অলরেডি এসেছে এবং আমাদের যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ শরীফ সানাউল, উনি কিন্তু যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেছেন এগেইনস্ট ভিলেজ কোর্ট, দ্যাট ইজ দ্য সাকসেস অফ আওয়ার রিফর্মস কমিশন। কারণ ওনার প্রতিটা ক্রিটিসিজমের জবাব আমরা আমাদের এই সংস্কার কমিশনের রিপোর্টে আমরা দিয়েছি এবং সাবসিকুয়েন্টলি সেটা আমরা আইনও এন্ডোর্স করেছি যে এই ভিলেজ কোর্ট কেন রাখা যাবে না। এখানে মিস্টার সানাউল বলেছেন যে যেটা নাকি এটা জুডিশিয়াল রিফর্মস কমিশনের দায়িত্ব ছিল, ভেরি মাচ ইম্পর্টেন্ট টু দ্যাট কমিশন, বাট আমরা এটা করেছি। তারা হয়তো এটা ওইভাবে খেয়াল করেন নাই, তারা ভিলেজ কোর্টের পক্ষেও বলেননি বিপক্ষেও বলেননি, এইভাবে এমন একটা পর্যায়ে ওনারা চলে গেছেন। তো ওনারা বলেছেন যে উপজেলা লেভেলে কোর্ট যাবে, এইটাই করেছেন। আর আমরা করেছি যে ভিলেজ কোর্ট তো বাতিল হবেই এবং ভিলেজ কোর্টে কিভাবে এডিআর বা আপোষ মীমাংসা এটা রিপ্লেস করা যায় সেইটার মেকানিজমটা আমরা রিপোর্টে দিয়েছি এবং সাবসিকুয়েন্টলি আমরা আইনের মাঝে এন্ডোর্স করেছি। আমরা আইনের একটা ড্রাফটও দিয়েছি সরকারকে, আমরা আইনের একটা ড্রাফট দিয়েছি। তো সেটা যদি একটু দেখেন, আমরা এখানে বলেছি যে আমাদের রিপোর্টের 10ম অধ্যায়ে, এটা অনেক বড় একটা, এই অধ্যায়টা পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি পড়বো না, পুরাটা পড়বো না, মাঝে মাঝে ইম্পর্টেন্ট যে একটা কথা আমি বলে আমি আইনের যে সেন্সটা এনেছি সেটা আমি দেখাবো। গ্রামীণ বিরোধ নিষ্পত্তি 10ম অধ্যায়ে আমরা উল্লেখ করেছি, উপজেলার পূর্ণাঙ্গ আদালত স্থাপন, গ্রামীণ সালিশ ও এডিআর এর সংযোগ স্থাপন। তার মানে উপজেলা লেভেলে 3 ধরনের কোর্ট থাকবে, একটা হলো দেওয়ানি আদালত থাকবে, একটা ফৌজদারি আদালত থাকবে, আর একটা থাকবে এডিআর আদালত থাকবে। এখন এই এডিআর আদালতের কাজটা কি হবে? দেওয়ানি তো যেমন আমাদের সেই ব্রিটিশ আমলে থেকে 17টি চৌকি ছিল, পরবর্তীতে আরো 2টি বেড়ে কি হয়ে যায়, 19টি চৌকি আদালত হয় এবং বর্তমানে এখন 72টি চৌকি আদালত রয়েছে, যেটা আমাদের জজ সাহেব এখানে আছেন, উনি আরো ভালো জানেন। আমরা এটা তথ্য নিয়েছি, 72টি চৌকি আদালত আছে। তাহলে আর যে বাকি উপজেলাগুলো আমরা চাচ্ছি যে এভাবে এই উপজেলা কোর্টগুলো পুনঃস্থাপিত হবে এবং উপজেলা কোর্টের সাথে সাথে এখন যে ইটা রয়ে গেছে ডিস্ট্রিক্ট লেভেলে জেলা লিগ্যাল এইড অফিসার আছে, জেলা লিগ্যাল এইড অফিসার আছে এবং জেলা লিগ্যাল এইড অফিসারের যে সাকসেসফুল হিস্ট্রি আছে সেই তথ্য আমরা রিপোর্টে এনেছি। আমরা জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা যেটা আছে তাদের কাছ থেকে আমরা বারবার তাদের ইন্টারভিউ করেছি, তাদের সাথে বসেছি, তাদের কাছ থেকে আমরা নিয়েছি সেই সাকসেস স্টোরিটা আমরা এখানে দিয়েছি। আমি ওটা কিছুক্ষণ পরে উল্লেখ করব। তো সেই জেলা লিগ্যাল এইড অফিসার তাদের একটা আমরা বিভিন্ন জেলায় যখন আমরা কনসালটেশন নিয়েছি আমাদের কমিশন, তখন আমি এনিহাউ যেহেতু আমি ওয়ান্স আপন এ টাইম জুডিশিয়ারি একটা পার্ট ছিলাম, জজ ছিলাম, এই কারণে আমি যেসব জেলায় গিয়েছি ওই সব জেলায় এনিহাউ জজদের আমরা ইনভাইট করতাম এবং তাদের সাথে এক্সক্লুসিভ একটা মিটিং করে এই উপজেলা লেভেলে কোর্ট নেওয়া এবং এডিআর কোর্ট স্থাপনটা কিভাবে করা যায় তাদের পরামর্শ নিয়েছি। যদিও আমরা মিস করেছি যে সাতক্ষীরাতে আমরা যাইনি। সাতক্ষীরাতে গেলে আমি মনে করি আমার
সেই ব্রিলিয়ান্ট ব্রাদারের আমি অনেক পরামর্শ পেতাম। এনিহাউ, তো এইটা দেখেন, আমি একটু, যেহেতু আমার অনেক সংক্ষিপ্ত করতে হবে, কারণ আমার এইটা কিনোট স্পিকার যদি হতো আজকে 2 ঘন্টা ব্যাপী হতো আমার বক্তব্যটা, তাহলে অনেক বিষয় তুলে ধরতে পারতাম আমার রিপোর্টের এবং আইনের বিষয়ে। কিন্তু যেহেতু আমার সংক্ষিপ্ত করতে হবে, এজন্য অনেক সময় মনে হবে আমি ইনকনসিস্টেন্ট বক্তব্য রাখছি। কিছু করার নাই। দেখেন, এই ভারতীয় উপমহাদেশে এই স্থানীয় সরকার ব্যবস্থা আর এই স্থানীয় সরকারের সাথে বিচার ব্যবস্থা কিন্তু আরো অনেক পরে সংযুক্ত হয়েছে। যিনি এটাকে এনেছিলেন সেই জর্জ ফ্রেডরিক স্যামুয়েল রবিনসন, যেটা আমরা পপুলারলি যাকে আমরা লর্ড রিপন নামে চিনি। তিনি 1880 থেকে 1884 সাল পর্যন্ত এই উপমহাদেশে উনি ছিলেন, ভাইসরয় ছিলেন। তো উনি সেলফ লোকাল গভর্নমেন্ট অ্যাক্ট 1882-তে উনি প্রবর্তন করেন এবং সেখান থেকে এই লোকাল গভর্নমেন্টের ধারণা আসলো। সেই লোকাল গভর্নমেন্টের ধারণার পরবর্তীতে দেখা গেল যে আমাদের যখন এই দেশগুলো স্বাধীন হলো, ভারত, পাকিস্তান, সাবসিকুয়েন্টলি বাংলাদেশ, সেখানে আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 59 এবং 60-তে এই লোকাল গভর্নমেন্টের ধারণাটা প্রবর্তন করা হলো। এবং এটা একসময় আপনারা খেয়াল করেছেন যে এটা আবার 1974-এ 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আবার এই 2টা আর্টিকেলকে অ্যাবলিশ করে দিলেন তৎকালীন সরকার 4th সংশোধনীর মাধ্যমে। তার মানে আবার আমরা লোকাল গভর্নমেন্ট থেকে আবার বিচ্ছিন্ন হয়ে গেলাম। তারপরে পরবর্তী রেজিমেশন 1976-এ এসে আপনার এই ভিলেজ কোর্ট অর্ডিন্যান্স করলেন, আর অ্যাট দ্য সেম টাইম আরেকটা করলেন 77-এ, সেটা হলো পৌরসভা অর্ডিন্যান্স করলেন, প্রবর্তন করলেন। এখান থেকে আমরা দেখলাম যে এই লোকাল লেভেলে আমাদের মহল ছিল, কিন্তু সেই মহৎ উদ্দেশ্যের সাথে আমরা যেমন ওই সয়াবিন তেল খেতে খেতে এখন আর ঘি খেতে অভ্যস্ত হয়ে উঠতে পারি না, তেমনি আমাদের সেই কার্যকরী আর হয় না। তো সেই মহৎ উদ্দেশ্য যখন ব্যর্থ হয়েছে, তখন আমরা দেখেছি এই লোকাল গভর্নমেন্ট রিফর্মস কমিশনের যে কনসালটেটিভ যে প্রোগ্রামগুলো করেছি, তখন ভিলেজ কোর্টের কি সমস্যাগুলো সেটা আমরা বিভিন্ন লোকের কাছ থেকে সংগ্রহ করেছি এবং তারা মোটা দাগে যে সব কথাগুলো বলেছেন সেটা তারা বেশিরভাগ থেকেই বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে, থানা পর্যায়ে আমরা যেখানে গিয়েছি সেখানে বলেছেন গ্রাম আদালতে বিচারের নামে প্রহসন চলে 1 নম্বরে। 2 নম্বরে উপজেলা পর্যায়ে কোর্টের ব্যাপক চাহিদা রয়েছে, আর গ্রাম পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারছে না গ্রাম আদালতে। যে আমাদের যে গ্রাম পুলিশ রয়েছে তার বিচার প্রক্রিয়ায় সংরক্ষিত নারী প্রতিনিধিদের কার্যকর ভূমিকা রাখার সুযোগ নেই। ভিলেজ কোর্টে নারীদের দেখা যাচ্ছে যে সেখানে ভূমিকা একদমই থাকে না। স্থানীয় সরকারের উপর প্রশাসনের প্রভাব বিস্তার, আর বিচারের দুর্নীতি ও স্বজনপ্রীতি, যিনি আমাদের জাজ সাহেব ভিন্ন অ্যাঙ্গেলে এটা ডাইরেক্ট না বলে, যেহেতু উনি ইন সার্ভিস আছেন, উনি এটা বলেননি, কিন্তু এটা বোঝাতে চেয়েছেন, আমি যতটুকু বলেছি, যে বিচারের দুর্নীতি এবং স্বজনপ্রীতি। কারণ সেখানে একজন চেয়ারম্যান বা মেম্বার তারা কোনো না কোনো একটা, এখন তো এমন হয়ে গেছে পার্টি বেসড হয়ে গেছে, আমাদের জনপ্রতিনিধি পার্টি বেসড হয়ে গেছে। কোনো একটা প্রতিনিধি কমিউনিটিকে তারা তাদের পারপাস সার্ভ করে কিংবা তাদের প্রতিনিধিত্ব করে, এজন্য নিউট্রাল বলে কিছু থাকে না সেখানে। তারপরে আরেকটা বিষয় বিভিন্ন এলাকা থেকে আমরা পেয়েছি, গ্রাম আদালতের বিচারিক প্রক্রিয়া জনগণের আস্থা কম। হ্যাঁ, এরকম আরো অনেক পরামর্শ আমরা পেয়েছি। এই কারণে দেখা গেছে যে এই কয়েকটা আমি উল্লেখ করলাম, আরো অনেক আছে, রিপোর্টে আপনারা পাবেন। তাহলে এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে উদ্ধার করতে পারি, আমরা এই জাতিকে কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি,
আমাদের বারবারই যেহেতু আমার আগে বক্তা অনেক রিসোর্সফুল বক্তব্য দিয়েছেন এবং এই জন্য তাকে বারবারই রেফার করতে হবে আমাকে। তিনি আরেকটা কথা বলেছেন যে আমরা কারোর উপরে ভরসা করতে চাই না, আমরাই রাষ্ট্র, আমাদেরকে এই পরিবর্তন, আমাদের প্রত্যেককেই আমাদের এই পরিবর্তনের ভূমিকা রাখতে হবে। উনি এটা মিন করতে চেয়েছেন আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু ধরে আপনারা, কারণ এটা একটা আমাদের একটা প্রিন্সিপাল একটা রয়ে গেছে, বেসিক প্রিন্সিপাল রয়ে গেছে সোশ্যাল জাস্টিসে, যে if you want to sense the society you have into the society। যদি আপনি কোনো সমাজকে পরিবর্তন করতে চান তাহলে আপনার সেই সমাজে আগে আপনাকে ঢুকতে হবে। আপনি একজন চোরকে যদি ভালো করতে চান যে তুমি চুরি করো না, তার ডাইরেক্ট যদি বলেন তাহলে হবে না। তার সাথে আপনি প্রয়োজন বোধে দুই একদিন আপনিও চুরি করেন, তার সাথে মিশেন, তারপরে তাকে আস্তে আস্তে সেখান থেকে সরিয়ে আনেন। যেটা নাকি আমাদের এটা আমাদের বিখ্যাত একজন আউলিয়া মাইনুদ্দিন চিশতি ইন্ডিয়াতে, উনি এই থিওরি অ্যাডপ্ট করে ইসলামের প্রচার ঘটিয়েছিলেন। উনি একসময় নাটক করতেন, একসময় জেলে শাস্তেন, একসময় পূজা দিতে যেতেন, পূজারি হয়ে যেতেন, বিভিন্ন রূপে তৈরি করতে ওনারা করতেন। এই কারণে আমরা বলি যে আমাদের যে জজ সাহেব তিনি বলেছেন যে আসলে আমাদেরই রাষ্ট্রের ভূমিকা নিতে হবে, হ্যাঁ, আমাদেরই সেন্স নামতে হবে। আমরা যদি প্যারামিটার হয়ে দাঁড়াই তাহলে কোনো শক্তি আর এটাকে ফিরাতে পারবে না, একসময় এটা পরিবর্তন আসতে বাধ্য হবে। এখন এই গ্রাম আদালত ও পৌর সালিশ আইন বিলুপ্ত করে আপোষ মীমাংসার ব্যবস্থা প্রণয়ন, কেন এটা প্রয়োজন? আপনারা যদি চিন্তা করেন, যারা এখানে বেশি বয়স্ক আছেন বা অল্প বয়সেও যারা অনেক বেশি পড়াশোনা করেন তারা অবশ্যই জ্ঞাত আছেন যে 1956-এ যে 21 দফা দাবি দেওয়া হয়েছিল, সেখানেও কিন্তু এই বলা হয়েছে যে বিচার ব্যবস্থাটা সবসময় প্রভাব অন্য অর্গানের চেয়ে এটা আলাদা থাকবে, সেপারেট থাকবে। জুডিশিয়াল এটা এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের চেয়ে পৃথকভাবে থাকবে। তারপরে আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স চিন্তা করেন, সাবসিকুয়েন্টলি আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 22 চিন্তা করেন, এবং ফাইনালি যে মাজদার হোসেন কেস যেটা অ্যাপিলেট ডিভিশন বলেছেন 8 দফা নির্দেশনা 12 দফা নির্দেশনা দিয়েছেন, সেখানে 8 দফা 8ম দফায় স্পেসিফিক্যালি বলেছেন যে বিচার বিভাগ অ্যাডমিনিস্ট্রেশন, এক্সিকিউটিভ এবং লেজিসলেচার থেকে তাকে অবশ্যই প্রভাব মুক্ত থাকতে হবে। তাহলে সেই যদি হয় তাহলে আমাদের গ্রাম আদালতের অবস্থাটা দেখেন। গ্রাম আদালত কি এটা জুডিশিয়ারির অধীনে কোনো সংস্থা? এইটা আমরা বিভিন্ন জায়গায় আমরা টেস্ট করার চেষ্টা করেছি। অনেকে বলেছেন যে গ্রাম আদালতের কোনো ডিসিশনকে চ্যালেঞ্জ করলে অ্যাসিস্ট্যান্ট জাজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া যায়, ঠিক আছে, কিন্তু সেটা যদি আবার ইউনানিমাস ডিসিশন হয়ে যায় তাহলে এটা একটা সুপ্রিম অথরিটি হয়ে দাঁড়ায় যে এইটার বিরুদ্ধে, এইটাই ফাইনাল আর্বিট্রার, এইটার বিরুদ্ধে কোনো কিছু করা যায় না unless you have the option writ jurisdiction বা জুডিশিয়াল রিভিউ ছাড়া আর কোনো পথ থাকে না। তাহলে এই যে একটা এক্সট্রিম ক্ষমতা দিয়েছে বিয়ন্ড দ্য জুডিশিয়ারি, সেটা আমাদের ফাইনালি মাজদার হোসেন মামলার আলোকেও আমরা এটাকে আর এটা সাস্টেন করতে পারি না, এটা টিকতে পারে না। এটা কিভাবে এখনো চলে সেটা আমরা বুঝি না, কেন চলে সেটার একটা আবার আমরা একটা তথ্য পেয়েছি। আসলে এটা আমি মনে করি যে এই রিফর্মস কমিশনে আজকে গতকাল আমি একটা ওষুধের দোকানে ওষুধ কিনতে গেছি, তখন আমার এই রিফর্মস কমিশনের এই রিপোর্ট ওষুধের দোকানে আমি রেখেছি, তখন একজন বয়স্ক লোক দেখে বলতেছে ও সংস্কার মানে যত কুসংস্কার। হ্যাঁ, এটা এখন হয়তো কিছু সংস্কার কমিশনে হয়তো কোনো কিছু ভুল করে থাকতে পারে। এখন সেইটার প্রভাব যদি সমস্ত সংস্কার কমিশনের উপরে দায় চাপানো, আমি শুধু তার মুখের দিক তাকিয়ে দেখলাম, সে আমার কাছে মনে হলো যে শিক্ষিত লোক এবং বয়স্ক,
সেও যদি এই সংস্কার সম্পর্কে এই ধারণা পোষণ করে তাহলে আমাদের তো আর কিছু করার নেই। হ্যাঁ, আমাদের কি আর করার থাকে। আমি যে কথাটা বলছিলাম যে তাহলে এই ভিলেজ কোর্টটা যদি এটার দাবিটাও একটু স্ট্রং কেন, যেমন আমরা এটা যখন সচিবালয়ে আমরা কনসালটেটিভ নিতে গিয়েছি, তাদের সাথে বৈঠক করেছি, দেখি যে সচিবালয় সম্পূর্ণ বিরোধী। যদি এখানে সচিবালয়ের কেউ থাকেন, হ্যাঁ, আমাকে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, তারা বিরোধী মত প্রকাশ করছে। পরবর্তীতে এটা চেক করলাম যে এটা কারণটা কি। তখন দেখা গেল যে এডিবির মাধ্যমে ভিলেজ কোর্টের নামে প্রত্যেক বছর 600 কোটি টাকা বরাদ্দ আসে। 600 কোটি টাকা। যখন এই তথ্যটা আমরা পেলাম, তখন আমরা আবার ইউনিয়ন পরিষদ আবার এটা চেক করেছি যে তাহলে 600 কোটি টাকা যদি সারা বাংলাদেশের জন্য আসে, ভিলেজ কোর্টের নামে আসে, তাহলে এক একটা ইউনিয়নের কি পরিমাণে বরাদ্দ পেতে পারে। তাতে যদি আমরা এই কাছাকাছি একটাই ধরি, তাও 1 কোটি টাকা করে পাওয়ার কথা, যেহেতু 580টি উপজেলা রয়ে গেছে। আর ইউনিয়ন কতগুলো আছে এটা আমরা ভাগ করে দেখছিলাম ওই সময়, যে নিয়ার অ্যাবাউট 1 কোটি করে টাকা পাওয়ার কথা আর কি। তো পরে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের যে জিজ্ঞাসা করলাম, বললো যে না, আমরা তো শুধু ওই হঠাৎ অনেক সময় যে একজন প্রতিনিধি আসে, আসার পর আমাদের একটু ওই চা নাস্তা করায়, তারপরে প্যাকেট খাবার দেয়, হ্যাঁ, এছাড়া তো আমরা আর কোনো কিছু পাই না। তাহলে এই 600 কোটি টাকা তাহলে যেখানে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান পর্যন্ত পৌঁছায় না, তাহলে আপনি সাধারণ মানুষের মাঝে কিভাবে পৌঁছাবেন? তাহলে তো এটা সম্ভব না। এই কারণে আমরা বলেছি তারপরে এখন এটা কিভাবে আমরা মিটিগেট করব। তখন আমরা আরেকটা মিটিং করে তাদের আমরা করলাম যে দেখেন, যদি ভিলেজ কোর্টের নামে 600 কোটি টাকা আসে, আপনার এডিবি বলেন, জাতিসংঘ বলেন, দে আর ভেরি মাচ ইগার টু আপোষ মীমাংসা, আপনারা এর আরো দ্বিগুণ টাকা পাবেন। যদি আপোষ মীমাংসা যদি একটা এডিআর এস্টাবলিশ করতে পারেন, তাহলে তখন 1200 কোটি টাকা করে পাবেন। তখন এক অ্যাডিশনাল সেক্রেটারি বললেন যে আপনার আইডিয়াটা মনে হয় খারাপ না। আমি মনে হয় খারাপ না, এটা এইভাবে বললে হবে না। হ্যাঁ, তারা সারা বিশ্ব এখন আপোষ মীমাংসার জন্য জোর দিচ্ছে, সারা অনেক দেশে এটা আইন করতেছে, তারপরে এই মেডিয়েশন আরবিট্রেশনকে এত প্যাট্রোনাইজ করতেছে। why not they give you the double money? কেন দিবে না? তারা তো অবশ্যই দিবে। হ্যাঁ, তখন দেখলাম যে তারা আবার ভিন্ন অ্যাঙ্গেলে একটু চিন্তা করছেন। আমি যেহেতু চাকরি করি না, এই জন্য কিন্তু আমি স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, আমার নামে কেউ মামলা করলে আমি ভয় পাই না। হ্যাঁ, যেখানে আমি চাকরি ছেড়ে দিতে পারি, এইসব মামলা টামলা আমি ভয় পাই না। তো এভাবে দেখেন আমাদের এটাকে ব্রেইন স্টর্ম কিভাবে করতে হচ্ছে, কারণ আমাদের ব্রেইনে অনেক জং ধরে গেছে, যে একটা অবস্থার মাঝে আমরা স্ট্রাক হয়ে আছি, আটকে আছি। তো এভাবে যাই হোক, এখন ভিলেজ কোর্টটাকে আমরা কিছুতে আমরা রাখতে চাই না। সেই পর্যায়ে আমরা আপনাদের মাঝে আমরা আওয়াজ তুলতে চাই যে যাতে এটা কোনো মতে এস্টাবলিশ করা যায়। এবং সেখানে এখন তাহলে বলবে যে হঠাৎ করে যদি ভিলেজ কোর্টে এস্টাবলিশ হয়ে যায়, তাহলে সেখানে বিচারটা কিভাবে হবে। আমরা সাথে সাথে এটি বলেছি যে এই যে উপজেলা লেভেলে যে থাকবে, উপজেলা লিগ্যাল এইড অফিসার থাকবে, আমরা তাকে একটা ডিউটি অ্যাসাইন করেছি রিপোর্টে এবং আইনে। সে করবে প্রত্যেকটা ইউনিয়নে 3টা করে সেন্টার করবে। একটা আদর্শ ইউনিয়নে আমরা আগে যেমন দেখেছি 3টা সেন্টার থাকে, সেই 3টা সেন্টারকে হলো এডিআর সেন্টার হিসেবে পয়েন্ট আউট করবে এবং প্রত্যেক সেন্টারের জন্য 5 থেকে 10 জন করে মেডিয়েটর ট্রেন আপ করবে এই উপজেলা লিগ্যাল এইড অফিসার। এবং আমার মনে হয় যে উপজেলা লিগ্যাল এইড অফিসারকে হেল্প করার জন্য BIMF খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইতিপূর্বেও রাখছেন এবং ভবিষ্যতে আরো তাদের কাজের সারা বাংলাদেশে এই কাজটা করার একেবারে গভর্নমেন্ট
অ্যাপ্রুভড একটা অ্যাসাইনমেন্ট হয়তো আমরা মনে করি বিমস পেয়ে যাবে, কারণ ওই উপজেলা লিগ্যাল এইড অফিসারকে দিয়ে কিভাবে আমরা ইউনিয়ন পরিষদে সেই মেডিয়েটর ট্রেন আপ করতে পারি। প্রত্যেকটা সেন্টারের জন্য 5 থেকে 10 জন, প্রথম দিকে 5 জন করে করলাম, এবং সেই 5 থেকে 10 জনের নাম ওই সেন্টারে ঝুলানো থাকবে, এবং পার্টি তখন বেছে নিবে কাকে তার পছন্দের মেডিয়েটর। দুইটা পক্ষ থাকবে, বা প্রথমে এসে এক পক্ষ একজনকে বেছে নিল, সে ওই সেন্টারে যে কনসার্ন যে মেম্বার থাকবে তার মাধ্যমে সেই ইউনিয়ন পরিষদের মেম্বার তাকে অপর পক্ষকে নোটিশ করবে যে আপনার নামে একটা কমপ্লেন আসছে বা একটা আপোষ মীমাংসার একটা প্রস্তাব আসছে, আপনার এই বিরোধ আছে এই বিষয়ে, আপনি আসেন। আসার পর তারে দেখানো হলো 10 জন মেডিয়েটরের নাম আছে, তার পছন্দ মতো সে মেডিয়েটর চয়েস করলো, তাহলে দুই পক্ষ থেকে 2 জন মেডিয়েটর হয়ে গেল। এবং এই 2 জন মেডিয়েটর আবার ওই চ্যানেলে থেকে আরেকজন মেডিয়েটর সিলেক্ট করবে, সে যে নাকি চেয়ারম্যানের ওই সালিসিতে চেয়ারম্যানের ভূমিকা পালন করবে। তো আমরা এই পর্যন্ত রেখেছি, তারপরে অন্যান্য নিয়ম কানুন রুলস এবং রেগুলেশনস দ্বারা এটা সরকার এটা নিয়ন্ত্রণ করবেন, এবং সেটা আমরা রেফার করেছি জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা বিধিমালা আছে 2015-তে। সেই বিধিমালায় একটু চেঞ্জ আনলেই যে উপজেলা লিগ্যাল এইড অফিসার কিভাবে মেডিয়েটর তৈরি করবে সেটার একটা গাইডলাইন ওখানে করে দিলে, সেট আপ করে দিলে উনি এটা প্রত্যেক উপজেলা এইটা কাজ করতে পারবে। প্রথম দিকে একটু সমস্যা হতে পারে, সেটা তো আমাদের যে কোনো নতুন জিনিসের একটা সমস্যা থাকতে পারে। তাহলে এভাবে আমরা মনে হয় যে গ্রাম আদালতের পরিবর্তে ভিলেজ কোর্টে আমরা এইটা আপোষ মীমাংসাটা সেট আপ করতে পারি। আপোষ মীমাংসার প্রস্তাবিত রূপরেখা এইটা যদি আমাকে একটু সময় দেন তাহলে এটা পড়ে শোনাতে পারলে মনে হয় ভালো হতো, বা হেডলাইনগুলো কমপক্ষে পড়ে যায়। সেটা হলে দেখেন যে এখানে আইন সহায়তা প্রদান আইন 2000 এবং পরবর্তীতে 2013 সালে এটা সংশোধনী আসছে। ও আরেকটা বিষয় যেটা না বললেই নয়, যেটা একজন বক্তা বলেছেন যে আমাদের দেওয়ানি আদালতে 89A-B আছে, এতে হলো আপোষ মীমাংসার জন্য। এখন এইটা আমাদের কোর্টে সিরাজগঞ্জে জজ ছিলাম, তখন ওখানে আমি একটা বন্ধনের মামলা পেয়েছি, 68 বছর তার বয়স। এখানে গোস্বামী স্যার সহ কয়েকজন হয়তো আছেন 68 বছরের চেয়ে একটু বেশি বয়স্ক। না স্যার তো অনেক ইয়াং, 60 বছর হয়। হ্যাঁ হ্যাঁ অনেক ইয়াং, স্যার তো অনেক ইয়াং। তো এখন 68 বছর, এইটার একটা বৈশিষ্ট্য দেখেন, আমরা তো খালি উকিলদের দোষ দেই, আমাদের জজদের আমরা দোষ দেই না। এই যে জজ সাহেব আছেন, জজ সাহেবের একটু দোষ দেই। আমি দেখতাম যে ওই মামলাটা বছরে 2টা ডেট করতো, এত বড় নথি হয়ে গেছে, বছরে 2টা ডেট করতো। জজ সাহেবের সামনে আসতো কোন মামলাটা, স্যার ওই যে শিবপুরের মামলাটা, ও এটা 6 মাস পরে ডেট দিয়ে দাও। এইভাবে যখন 68 বছর বয়স হয়েছে তখন মালদা হোসেন স্যার ডিস্ট্রিক্ট জাজ, হ্যাঁ আমার ওখানে ওই সময় সিরাজগঞ্জে মালদা হোসেন স্যার এটা উইটনেস। তো পরে আমি এটা আইনজীবীদের বললাম যে আপনারা খুশি হন আর বেজার হন, আমার কিছু করার নাই, এটা একটা অটো ডেট থাকবে। অটো ডেট কি? প্রত্যেক বৃহস্পতিবার এই মামলার ডেট থাকবে, 7 দিন পর পর। হ্যাঁ, এটা কোনো বলবো না যে এত তারিখ কত তারিখ না, প্রত্যেক বৃহস্পতিবার এই মামলাটার তারিখ থাকবে। তারপরে দেখা গেল যে বৃহস্পতিবার এইভাবে করতে করতে তার আন্দোলন যত স্টেপ আপনারা নিতে পারেন নেন, যত সাক্ষী দিতে পারেন নেন, এই 7 দিন পর পরই এটা আসবে। তারপরে দেখা গেল যে 2 মাসের মধ্যে মামলা একেবারে আর্গুমেন্টে চলে আসছে। তার মানে 2 মাসে তাহলে কয়টা ডেট পাইছে? 8টা ডেট পেয়েছে। 8 ডেট মানে হলো আগের তুলনায় 4 বছর। ওই যে বছরে 2টা ডেট করতো, তাহলে আগের তুলনায় 4 বছর। 4 বছরের কাজটা হলো কত মাসে? 2 মাসে। 2 মাসে তারপরে আর্গুমেন্ট শুনলাম। যেদিন আমি এটা রায় দিতে গেলাম, রায় তো অনেক বড় হয়েছে, আমার 14 দিন রায় লিখতে লেগেছে।
হ্যাঁ, এত পার্টিশন স্লোটা এত বড়ই, সেই অনেক পুরান দলিল বাতিল করতে হয়েছে। এনিওয়ে, যেদিন আমি রায় ঘোষণা করবো সেদিন বললাম যে আচ্ছা এই মামলার বাদী বিবাদী নাই, আমি এটা অ্যাজিউম করছি, হ্যাঁ, দিস ইজ মাই প্রিজাম্পশন যে এটার বাদী বিবাদী নাই। আচ্ছা তাদের ছেলে মেয়েরা কেউ আছেন কিনা, এখন কোনো কথা বলে না। আমি বললাম নাতিরা আছেন কেউ, তখন দেখি দাঁড়াইছে 4-5 জন দাঁড়াইছে। তার মানে নাতিরা আসছে সেই মামলার রেজাল্ট নেওয়ার জন্য। তাহলে এই যে আপোষ মীমাংসা, যে গুরুত্বটা কেন বুঝতে হবে, ওই যে 20 মিনিটে আমি 20 মিনিটের সাথে আমি কোথায় নিয়ে আসছি আপনারা এটা আবার একদিকে শুনে আরেকদিকে ভুলে যায় না। চট্টগ্রামে রূপম দেবনাথ 20 মিনিটে আমার সামনে একটা আপোষ মীমাংসা করে দিল, আর অন্যদিকে 68 বছর বয়সে একটা মামলা শেষ হলো। এই কারণে এই যে বার্ডেন, এটা শুধু যার মামলা তার বার্ডেন না, হ্যাঁ, আপনি এই দেশের নাগরিক, আপনারও বার্ডেন। হ্যাঁ, এইটা চিন্তা করতে হবে, এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে হবে। আমার হয়তো স্যার কিছুক্ষণের মধ্যে সিগন্যাল দিবেন যে সময় শেষ, কারণ আমি কি করবো, অনেক বিষয় রয়ে গেছে। এই ওয়ার্ড ভিত্তিক, গ্রাম ভিত্তিক আপোষ মীমাংসা কেন্দ্র করবেন, আপোষ মীমাংসার জন্য নতুন একটা পদ্ধতি আমি দিয়েছি। এইটাও আমি বিমসের একটা কৃতিত্ব দিব, এই নতুন পদ্ধতি। কারণ আমাকে যদি ওনারা এই ভারতে নিয়ে এই ট্রেনিংটা না করাতেন তাহলে এই পদ্ধতিটা আমরা জানতাম না। সেই পদ্ধতিটা আমরা ইন্ট্রোডিউস করেছি। সেটা আমি সরাসরি আইনে আমরা কি করেছি, আমরা সমন্বিত একটা আইন করেছি। স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন অধ্যাদেশ 2025। এইটা মধ্যে আমরা কি করেছি, গ্রামীণ বিরোধ নিষ্পত্তি। এটা যাদের কাছে অনলাইন রিপোর্ট আছে তারা হয়তো পাবেন, দ্বাদশ অধ্যায় আছে। একটু পরে আমি শেষ করে দিই। 61 ধারা আমরা সংযুক্ত করেছি। উপজেলা লিগ্যাল এইড আদালত স্থাপন, গ্রামীণ সালিশ ও এডিআর এর সংযোগ। এটা প্রত্যেক উপজেলার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তত্ত্বাবধানে উপজেলা লিগ্যাল এইড আদালত স্থাপিত হইবে, যাহাতে প্রিজাইডিং অফিসার সিনিয়র সহকারী জজ হইবেন। কিছু ক্ষেত্রে আবার এই আমাদের জজ সাহেবরা পরামর্শ দিচ্ছেন যে স্যার শুধু সিনিয়র সহকারী জজ হলেই হবে না, যার ক্রিমিনাল এবং সিভিল বোথ সাইডে প্র্যাকটিসের অভিজ্ঞতা আছে তাকে আপনারা লিগ্যাল এইড অফিসারটা রেফার করবেন। কিন্তু আমরা আইনে এটা করি না, ওটা বিধি দ্বারা হয়তো কি করবেন, কিংবা চিফ জাস্টিস এটা যদি কোনো প্রজ্ঞাপন জারি করে করতে পারেন। তারপরে হলো আপোষ মীমাংসার জন্য পক্ষগণ কোনো আইনজীবী নিয়োগ করিবেন না। যদিও আমাদের জজ সাহেব বলছেন যে আইনজীবী নিয়োগ না করাটাকে উনি একটু ভিন্ন অ্যাঙ্গেলে দেখেছেন, কিন্তু আমার মনে হয়, আমিও একজন আইনজীবী, কিন্তু আইনজীবী কি করলে অনেক নিষ্পত্তিতে দেরি হয়ে যায়। আমি আইনজীবী নিয়েও আপোষ মীমাংসায় বসে দেখেছি, আর আইনজীবী ছাড়াও আপোষ মীমাংসায় বসে দেখেছি। তাহলে আইনজীবী ছাড়াটা দ্রুত আপোষ করা যায়, হ্যাঁ, তাদের দ্রুত কনভিন্স করা যায়। হ্যাঁ, এটা আমিও আইনজীবী, আমার বিরুদ্ধে আমি বললাম, তারপরে আরেকটা দিয়েছি, হ্যাঁ আচ্ছা, না ওইটা আমার অভিজ্ঞতা বললাম। এখন তো মানুষের চিন্তা চেতনা অনেক চেঞ্জ আসছে। এখন দেখা যাবে যে ওই ধরনের আইনজীবী পাওয়াই যাবে না। এখন বেশি সব আইনজীবী আমরা ধরে নিব প্রো মেন্টালিটি, যে তারা আপোষ মীমাংসায় বিশ্বাসী। সব আইনজীবী এখন এইটাই প্রো ধরে নিব আমরা। তো আপোষ মীমাংসার পক্ষগণ কোনো প্রকার ফিস প্রদান করিবেন না। তারপরে ওয়ার্ড মেডিয়েশনের সিদ্ধান্ত, ওয়ার্ড মেডিয়েশনের কোনো সিদ্ধান্ত কোনো পক্ষ অসন্তুষ্ট হইলে উপজেলা লিগ্যাল এইড অফিসারের নিকট আপিল করিতে পারিবে। তারপরে যদি এখানে আমরা কমন ভাবে রেখেছি যে আমি হয়তো এই জিতেছি, ওয়ার্ড মেডিয়েশনে আমি জিতেছি, কিন্তু তারপরেও আমি দেখলাম যে আমি যেখানে আমার ক্ষতিপূরণটা
2 লক্ষ টাকা পাওয়া উচিত ছিল, কিন্তু আমাকে মিডিয়েশন সেন্টার থেকে 1 লক্ষ টাকা দিয়েছে। আমিও সেটা উপজেলা লিগ্যাল এইড অফিসে যাইতে পারবো, এইটা বিধান রেখেছি। তারপরে উপজেলা লিগ্যাল এইড আদালতের কার্যক্রম যথাক্রমে প্রত্যেক পৌরসভা ইউনিয়নের ওয়ার্ড কেন্দ্রিক আপোষ মীমাংসা সেন্টার স্থাপন, প্রত্যেক আপোষ মীমাংসা সেন্টারের জন্য 5 থেকে 10 জন অবসরপ্রাপ্ত চাকুরিজীবী, স্কুল কলেজের শিক্ষক এবং 50 ঊর্ধ্ব বয়স্ক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে হইতে মিডিয়েটর মধ্যস্থতাকারী নিয়োগ, প্রতিটি আপোষ মীমাংসার জন্য মিডিয়েটরদের সম্মানী প্রদান, এটা সরকারিভাবে এটা টাকাটা দেওয়া হবে। ওয়ার্ড পর্যায়ে আপোষ মীমাংসা ব্যর্থ হইলে উপজেলা লিগ্যাল এইড অফিসার স্বয়ং উহা নিষ্পত্তি করিতে পারিবেন এবং তিনি ব্যর্থ হইলে বিষয়টি এখতিয়ার সম্পন্ন আদালতে প্রেরণ করিবেন। তার মানে সরাসরি কিছু আপনি আদালতে আগে যেতে পারছেন না, আগে ইউ হ্যাভ টু টেক দ্য টেস্ট অফ মেডিয়েশনের টেস্ট গ্রহণ ছাড়া আপনি কিন্তু সরাসরি আদালতে যেতে পারবেন না। আদালতে যেতে হলে আপনাকে এই ইগুলা তখন ওই উপজেলা লিগ্যাল এইড অফিসারই রেফার করবেন যে না, এটা আমাদের দ্বারা সম্ভব না, এটা আদালতে যাওয়া উচিত। মীমাংসা প্রত্যাশী ব্যক্তি এবং ব্যক্তিবর্গ ওয়ার্ড মেম্বার কাউন্সিলের বরাবর একজন পছন্দনীয় মিডিয়েটরের নাম সহ বিরোধ সংক্রান্ত দরখাস্ত প্রদান করিবেন, যেটা আমি আগে বলেছি, এটা আইনে সংযুক্ত করছি, আইনের বিষয়টা বলছি। এবং উক্ত মেম্বার অফ দি কাউন্সিলর অপর পক্ষে নোটিশ প্রদান করে মিডিয়েটরের নাম চাইবেন। আদালত হইতে প্রেরিত কোনো মামলা তিনি আপোষ মীমাংসার জন্য স্বয়ং কিংবা সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভার ওয়ার্ডে প্রেরণ করিতে পারিবেন। এখন বলতে পারেন যারা অলরেডি আদালতের পেন্ডিং যে সব মামলা আছে সেগুলো আবার আদালত ইচ্ছা করলে এটা প্রেরণ করে দিতে পারবেন। তবে শর্ত থাকে যে আপোষ মীমাংসার সংশ্লিষ্ট প্রচলিত আইন ও আইনগত সহায়তা প্রদান, আইনি পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা 2015 এর আওতায় বা সরকার কর্তৃক অন্যান্য বিধি দ্বারা নির্ধারিত যাবতীয় কার্যাবলী তিনি প্রতিপালন করিবেন। আরো শর্ত থাকে যে সরকার, সুপ্রিম কোর্ট ও সিটি কর্পোরেশনের সহিত পরামর্শক্রমে প্রয়োজনীয় সংখ্যক নগর বিকল্প বিরোধ নিষ্পত্তি সেন্টার প্রতিষ্ঠা করিতে পারিবেন। এখন আমরা শুধু গ্রাম নিয়ে বলতেছি, এখন শহরে তো সিটি কর্পোরেশনের যে ওয়ার্ডগুলো রয়ে গেছে, কিন্তু এইটার ক্ষেত্রে তখন এখানে আবার চিফ জাস্টিস পরামর্শ সহকারে এইগুলা করতে হবে। এটার মধ্যে শহর কেন্দ্রিক মধ্যে একটু ভিন্ন ধরনের রয়ে গেছে, জটিলতা রয়ে গেছে। তারপরে আপোষ মীমাংসার জন্য একটা পদ্ধতি আমি দিয়েছি যে এই আপোষ মীমাংসাটা কিভাবে হবে। বিকল্প বিরোধ নিষ্পত্তিতে বিশেষ করে মধ্যস্থতা বা সমঝোতা প্রক্রিয়া চলাকালীন নিম্নবর্ণিত 2টি পদ্ধতি ব্যবহৃত হইবে, যথা ককাস অধিবেশন। ককাস হলো মধ্যস্থতাকারী এবং একটি পক্ষে বা তাহাদের আইনি প্রতিনিধিদের মধ্যে একটি ব্যক্তিগত গোপনীয় বৈঠক, যেখানে অন্য পক্ষ উপস্থিত থাকিবে না। বৈশিষ্ট্য: প্রতিটি পক্ষের সহিত আলাদাভাবে অনুষ্ঠিত হয়। পক্ষগণ প্রকাশের অনুমতি না দিলে ককাসের আলোচনা গোপনীয় থাকিবে। বিবাদীয় পক্ষের স্বার্থ, শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য সমাধানগুলি অন্বেষণ করিতে ব্যবহৃত হয়। আলোচনায় অচল অবস্থা ভাঙতে সাহায্য করে। অন্য পক্ষের কাছ থেকে বিচার বা সংঘর্ষের ভয় ছাড়াই খোলামেলা আলোচনাকে উৎসাহিত করা। উদ্দেশ্য: মধ্যস্থতাকারীকে অন্তর্নিহিত সমস্যাগুলি বুঝতে সাহায্য করার জন্য সম্ভাব্য আপোষ প্রস্তাব আবেগ শান্ত ও নিষ্পত্তিকে উৎসাহিত করা। আরেকটা হলো জয়েন্ট সেশন। ককাস সেশনের পর আসবে জয়েন্ট সেশন, সেটা হলো যৌথ অধিবেশন। একটি সভা যেখানে উভয় পক্ষ এবং তাদের একজন করে প্রতিনিধি বিরোধের বিষয়গুলি লইয়া আলোচনা করিতে মধ্যস্থতার জন্য একই সাথে বসবে। মিডিয়েটর বা মধ্যস্থতাকারী ককাসের সম্মত বিষয়গুলো আলোচনায় উপস্থাপন করিতে পারিবেন এবং একটি ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করিবেন। তবে শর্ত থাকে যে যৌথ অধিবেশন ব্যর্থ হলে মিডিয়েটর পুনরায় ককাস অধিবেশন করিতে পারিবেন। এই বিষয়গুলো আমরা আইনে সংযুক্ত করেছি। এখন এই আইনটা যেহেতু এখন নাই, পার্লামেন্ট নাই,
আমরা যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই সংস্কার রিপোর্ট যেদিন গ্রহণ করলেন, তিনি তখন বলেছেন যেটা আপনার পার্লামেন্ট ছাড়া করা সম্ভব, যেসব প্রস্তাবগুলো সেগুলো আমাদের কাছে এসেছেন, আমরা সেগুলো আলাদা আলাদা করে দিয়েছি, যেগুলো শুধু প্রজ্ঞাপন দ্বারাই করা যাবে, কিংবা সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে একটা প্রজ্ঞাপন দিয়ে অনেক কিছু করতে পারবেন, সেই সব বিষয়গুলো আমরা আলাদা আলাদা করে দিয়েছি। এখন আরো অনেক বক্তা আছেন, আমি কেন এটা একটু আগে নিলাম, কারণ হলো সংস্কারে যেসব বিষয়গুলো উঠে এসেছে সেটা যেহেতু এখনো সবার কাছে অ্যাভেলেবল না, এই জন্য আমি এটাকে অ্যাভেলেবল করার জন্য, আলোচনাকে আরো ত্বরান্বিত করার জন্য আমাদের সংস্কারের এই ভাবনাগুলাকে আরো যদি কোনো সাজেশন থাকে সেগুলো আপনারা তুলে ধরবেন, সেটারও সুযোগ আমরা রেখেছি, সেটা বিধি প্রণয়নের মাধ্যমে সেটা চলে আসবে। এখন যদি কোনো সরাসরি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, আর নাহলে আমি বসে যাব, কারণ অনেক বক্তা আছেন আমার। ওইটা আমি বলেছি, ওইটা উপজেলা লিগ্যাল এইড অফিসার, উনি ট্রেন আপ করবেন, অনেককে ট্রেন আপ করবেন, তারপরে উনি যাকে মনে করেন যে না ইনি নিউট্রালি করতে পারবেন, কারণ ওই উপজেলা লিগ্যাল এইড অফিসার কিন্তু ওই এলাকার লোক না, তিনি একদম জজ, সে অন্য জেলায় থেকে বদলি হয়ে এখানে এসে চাকরি করবেন, তার কাছে কিন্তু পক্ষপাতিত্ব থাকবে না, তখন তিনি যাকে সার্টিফিকেট দিবেন যে এই কেন্দ্রের জন্য আপনাকে সার্টিফিকেট দেওয়া হলো, হ্যাঁ, এবং সেখানে আমার মনে হয় যে BIMF এর একটা ভূমিকা থাকবে এই ট্রেন আপ করার জন্য। মেডিয়েশনের পরে ওনার জন্য মেডিয়েশনের একটা কেন্দ্র, বাট তারা কিন্তু চাকরি দিতে অনেক করেছেন যে প্রথমে প্রতিটা সেন্টারের জন্য 5 কিংবা 6 করে থাকবে, দেন হয়তো আরো মানে একটা গ্রামে ট্রেনার মেডিয়েটরের সংখ্যা অনেক হবে, তারা কিন্তু সরকারি চাকরি আর পক্ষ ঠিক করবে তার এই ডিসপিউটটা রেজুলেশন করার জন্য কোন মেডিয়েটর, ফলে তারা আপনি প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ যে কাকে নিয়োগ দেবে, খুব গুরুত্বপূর্ণ। আসলে আমরা বলা প্রশ্ন কে ট্রেনার, it may be government, it may be BIMF, it may be Mediators Guild, it may be Mediators Forum or lawyers who knows. এটা বলতে তারা ট্রেন আপ করবে, কিন্তু এটা চাকরি হিসেবে ঠিক আছে। এটা জুডিশিয়ারির তত্ত্বাবধানে হবে, এবং জুডিশিয়ারি তখন যদি বলে যে BIMF কে দায়িত্ব দিল যে আপনি সারা বাংলাদেশ ঘুরে ফিরে এটা মেডিয়েটর তৈরি করে দেন, হ্যাঁ, তাহলে বা আরো যদি কোনো সংস্থা থাকে তাদের দায়িত্ব দিবে। আর কিছু আর কে বলতে আছে? হ্যাঁ বলেন। আমি দুটো বিষয়ে এক করতে চাই, যদি সুযোগ হয়। একটা হচ্ছে এডিআর বোর্ড বলে যেটা আদালতে আসবে, এডিআর থেকে একটা এনওসি নিতে হবে, সেই এনওসির মাধ্যমে যেন বোঝায় যে এটা এডিআর আসছিল, এডিআর যদি অনিষ্পত্তি হয় এটা আদালতে এসে বিষয় আসতে পারে। আর হচ্ছে যেগুলো আমরা গ্রাম পর্যায়ে যে এডিআরগুলো হবে, যে ট্রেনিং প্রাপ্ত লয়ার, অর্থাৎ আমরা যারা এখানে এসেছি আমরা মনে করি যে এখানে আমাদের আসলে একটা উদ্দেশ্য আছে যে আমরা যদি এটার ট্রেনিং প্রাপ্ত হই, যারা আমাদের দেশের জন্য কাজ করতে আগ্রহী, যেহেতু এটাকে আমাদের শিরোনামে আছে যে রাষ্ট্র সংস্কার করি, রাষ্ট্রের জন্য আমরা যারা কাজ করতে আগ্রহী, তাহলে এটার মাধ্যমে এই ট্রেনিং প্রাপ্তরাও সংশ্লিষ্ট গ্রাম পর্যায়ে যেন এই কাজগুলো করতে পারে সেটার একটা ব্যবস্থা, এটা ছিল আমার দুটা প্রস্তাব। এখন যেহেতু সংস্কারে বসে আসছে, এই সংস্কারের মাধ্যমে যদি কাজ সম্ভব। ধন্যবাদ। আপনার প্রথম কোশ্চেনটা কিন্তু আমাদের আইনে উল্লেখ আছে যে উপজেলা লিগ্যাল এইড অফিসার যদি ব্যর্থ হন, দেখা গেল যে নিচের লেভেলে হয়ে গেছে, ওয়ার্ড লেভেলে এটা মীমাংসা হয়ে গেছে, তখন পক্ষগণ যদি মনে করেন এইটাকে আমরা অ্যাওয়ার্ড হিসাবেই করব, তখন এইটা উপজেলা লিগ্যাল এইড অফিসারের কাছে আসবে, উপজেলা লিগ্যাল এইড অফিসার এটা ভেরিফাই করবে, ভেরিফাই করে সিল সার্টিফিকেট দিবেন, তাহলে এইটা অ্যাওয়ার্ড হিসেবে গণ্য হবে। হ্যাঁ, এইটা একটা ডিগ্রি, আদালতের ডিগ্রি, কারণ ওই যে জজ সাহেবের যে এন্ডোর্সমেন্টটা করলো, হ্যাঁ, আর যদি
যদি উপজেলা লিগ্যাল এইড অফিসার ফেল করে, এটা যে উনি এটা নিচেও ফেল করেছে, তারপর ওনার কাছে আসছে, উনি ফেল করছেন, তখন উনি রেফার করবেন যে ইট শুড বি সেটেলড বাই দ্য এনি কম্পিটেন্ট কোর্ট, তখন কোর্টে যাবে। আরেকটা বিষয় বললেন যে আপনারা যারা করবেন, এটা হলো আপনার ইনস্টিটিউশনাল অব্লিগেশন। আপনারা আন্ডার দ্য ব্যানার অফ অ্যান ইনস্টিটিউশন আপনি হলেন অ্যাক্রিডিয়েটেড মেডিয়েটর, আর আপনারা তৈরি করবেন শুধু মেডিয়েটর। হ্যাঁ, আপনারা তৈরি করবেন মেডিয়েটর তৈরি করবেন, আর আপনারা তো অ্যাক্রিডিয়েটেড মেডিয়েটর মানে আপনারা হোল বাংলাদেশের জন্য ট্রেনিং দেওয়ার মতো আপনি একজন উপযুক্ত ব্যক্তি। হ্যাঁ, এটি তারপরেও যেহেতু এখন তো এটা অর্ডিন্যান্স হবে, তারপরে যখন পার্লামেন্টে ডিবেট হবে এই অর্ডিন্যান্সের উপরে, তখন আরো চেঞ্জ আসবে, তখন এই যে আপনাদের এই বয়সগুলো কাজে লাগবে, আপনারা পত্রিকায় লিখবেন। হ্যাঁ, আমার কথা হলো যত আপনি পক্ষে লেখেন বিপক্ষে লেখেন তখন এইটা ভাইব্রেন্ট থাকবে। হ্যাঁ, বিপক্ষেও লিখবেন, অসুবিধা নেই। হ্যাঁ, বলেন, তাড়াতাড়ি বলেন। স্যার, মিডিয়েশনটা সাধারণত উভয় পক্ষের উপস্থিতিতে হয়ে থাকে। ককাস অধিবেশনটা যেটা বললেন সেটা যদি কিভাবে কাজ করে সেটা বিস্তারিত বলছি। এটা খুবই ইন্টারেস্টিং বিষয়, এটা হয়তো স্যার পরে বুঝাবেন। এটা হয়তো ধরেন আপনি বিবাহিত, আপনার ওয়াইফের সাথে ছোটখাটো ঝগড়া লাগছে, ঠিক আছে, তারপরে আমি প্রথমে আপনাকে নিয়ে আমি বলবো যে আপনার ওয়াইফের কি কি ভালো গুণ আছে আপনি বলেন, 10টা ভালো গুণ বলেন, তারপরে 10টা ভালো গুণ আপনি বলবেন। আমি কিন্তু তার বিপক্ষে কোনো কথা শুনতেছি না, ককাস সেশনটার ধর্মটা দেখেন। আপনাকে আমি বলবো যে আপনার ওয়াইফের 10টা ভালো গুণ বলেন, ঠিক আছে, তারপরে আপনাকে বের করে দিলাম। আবার আপনার স্ত্রীকে নিয়ে আসলাম, আপনার স্ত্রীকে বললাম যে আপনার হাজবেন্ডের 10টা ভালো গুণ বলেন, 10টা ভালো গুণ বলেন। তাহলে এই যে 10টা ভালো গুণ, তখন দেখবো যে এই যে 20টা জিনিস চলে আসছে, আমরা দুইটা পাশাপাশি কি করব। তারপরে যদি দেখি যে মিলে গেছে, যে বেশিরভাগই হয়তো আপনার পক্ষে আছে, আবার সে আবার আপনি আবার তার পক্ষে বলছেন, তখন এটা পসিবিলিটি নির্ধারণ করা যে এইটা আপরযোগ্য কি না। তারপরে দুইজনকে পাশাপাশি আবার দুইজনকে নিয়ে বসা, এইটাকে বলে জয়েন্ট সেশন। তখন আবার দুইজনকে নিয়ে বলবো যে দেখেন আপনার তার সম্বন্ধে তো আপনার কোনো নাই, তেমন কোনো গুরুত্বপূর্ণ অভিযোগ নাই। হ্যাঁ, একটু বলেছেন যে বিড়ি খায়, ঠিক আছে, আপনি আর এই বিড়ি খাবেন না। হ্যাঁ, এই যে সামনাসামনি বসে দেখা গেল যে ওখানে থেকে মিলে গেল। আর যখন দেখা যাবে যে ককাস সেশনে অনেক ডিফারেন্স থাকে, তখন আবার দুই পক্ষের মুরব্বী সহ তারপরে ওইটা তখন জুড়ে সুরে একটা ডিসিশন হবে। আর প্রাথমিকভাবেই করার জন্য আমরা ককাস সেশনটাকে প্রিফার করি এবং খুবই এটা ইফেক্টফুল। এটা আমি পরবর্তীতে ইন্ডিয়ায় যখন এটা আমি করে আসি, এবং আমার বাড়ি মানিকগঞ্জ সিংহের আমার একটা মেডিয়েশন সেন্টার আছে। হ্যাঁ, সেটা হলো আসবিনী নাম। সেখানে আমি কিন্তু এই থিওরিটা অ্যাপ্লাই করি, এবং এই যে গত এই শুক্রবারের আগের শুক্রবার তো গতকাল গেল না, এর আগের শুক্রবারে একটা আপোষ মীমাংসা করছি পারিবারিক, এই বাড়ির বাউন্ডারি নিয়ে ঝগড়া। একজনের করছি কি রাগের মাথায় একেবারে সিয়ার থ্রো করছে, গেছে, সে হাসপাতালে ভর্তি হয়েছে, 326 মামলা করছে। মামলা করার পর তারপরে দুই পক্ষ থেকে যোগাযোগ করছে, এই মামলা করছে 326 মামলা, মারাত্মক মামলা। আর আরেকজনে হলো সে বিদেশ যাবে, তার বিদেশ যাওয়া আটকে যায়। তখন আমি বললাম যে মামলা আর ওইটা থাক, কিন্তু বেশি আগায় না, যাতে অ্যারেস্ট না করে। হ্যাঁ, আপনি পুলিশকে বলেন যে আমরা এটা আপোষের চেষ্টা করতেছি। পরে শুক্রবার পয়সা 2 লাখ টাকা জরিমানা করে দেখা গেল যে দুই পক্ষ আপোষ হয়ে গেল। তার মানে বিরাট একটা হয়রানি থেকে বেঁচে গেল। হ্যাঁ, এটা এই থিওরিটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, খুবই কাজে। হ্যাঁ, খুবই কাজে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমরা ওই যে বলছি সর্বরাষ্ট্র সংস্কার করি, এটা আমার মনে হয় আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আমাদের রাষ্ট্র যেভাবে পৌঁছে গিয়েছে, এটা সংস্কারের মাধ্যমে একটা সুন্দর একটা জীবন ব্যবস্থা আমরা ফিরে পাই।
Thank you, Mr. Ahmed. Now I requested to Ms. Shamsa Basu to give her valuable speech at today's event. Shamsa Basu, political activist. Shraddheya Sabhapati, Chief Guest, Honorable Justice Ahmed Sohel, Supreme Court of Bangladesh, সম্মানিত আলোচকবৃন্দ যারা শুনছেন উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আইনের লোক না, একদমই বাইরের দিক থেকে আসা লোক, তো খুব সমৃদ্ধ হলাম আজকে এই ওয়ার্কশপে যে আলোচনাগুলো শুনলাম। আমি অনেক কিছু শিখলাম এখান থেকে, অনেক কিছু জানলাম এবং আমি সমৃদ্ধ হলাম। আমি শুরুতেই আলোচনার শুরুতেই শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, বায়ান্নর ভাষা আন্দোলন, 61 শিক্ষা দিবস, শিক্ষা আন্দোলন এবং 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, 90 গণ অভ্যুত্থান এবং সর্বশেষ 2024 জুলাই গণ অভ্যুত্থান। আমি সকল শহীদদেরকে, আমাদের দেশের সকল গণ আন্দোলনে সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের দেশ অনেক মানুষের সংগ্রামের মধ্য দিয়ে আসা এই দেশটা, এবং আমাদের মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধ বলে আমরা মনে করি। দেশের আপামর মানুষের অংশগ্রহণে, তাদের আত্মত্যাগের সংগ্রামের মধ্য দিয়ে এই দেশ আমরা পেয়েছি। সেই দেশের ভিত্তিতে যদি আমরা চিন্তা করি, সেই মুক্তিযুদ্ধের চেতনার কথা যদি আমরা ভাবি, সেখানে কিন্তু আছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এবং আমরা দেখি বাংলাদেশ আজকে স্বাধীনতার 54 বছর পর আমরা কিন্তু দেখি যে সেই বেসিক জায়গাগুলোতেই আমাদের অপূর্ণতা রয়ে গেছে, এবং আমরা যে অনেক ধরনের সংকটের কথা এখানে আলোচনা করছি, সেই সংকটগুলো কিন্তু আসলে আমরা যে বেসিক জায়গাটায় এখনো যেতে পারিনি, সেই জায়গাটা একটা বড় বিষয় বলে আমরা মনে করি। এই সংকটগুলো কিন্তু সেজন্যই আছে। আমরা যদি দেখি সাম্যের কথা, মানে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে 3টি বিষয়ে ডিফাইন করা হয়েছিল সে সময়: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। সাম্যের জায়গায় কি ভয়ানক রকম বৈষম্য তৈরি হয়নি এই 54 বছরে? এবং বৈষম্য এমন একটা জিনিস যে সারা সমস্ত কিছুকে কিন্তু সে ইমব্যালেন্স করে ফেলে। আপনি দেখেন, আমরা যদি একটা সমুদ্রে একটা জাহাজের কথা চিন্তা করি, এবং সেখানে যদি জাহাজের একটি অংশে, একটি দিকে অনেক ভার হয়ে যায়, সেই জাহাজ কি আর চলবে? সেই জাহাজ ডুবে যাবে। তো বাংলাদেশেও যদি বৈষম্য এরকম হয় পাহাড় সম, তাহলে বাংলাদেশের সমস্ত জায়গায় কি ইমব্যালেন্স তৈরি হবে না? সেখানে সমাজ জীবনে, পরিবার জীবনে, পারিবারিক জীবনেও কি অস্থিরতা তৈরি হবে না? আমরা কিন্তু সেই জায়গাটার বাইরে না। আমরা যে অর্থনৈতিক বৈষম্য, সেই বৈষম্যের জায়গা কিন্তু আমরা দেখছি সামাজিক ক্ষেত্রেও সেই অস্থিরতা, এবং পারিবারিক জীবনেও কিন্তু সেই সবের প্রকাশ, সেগুলো কিন্তু সেই অস্থিরতায় বলেন, অবক্ষয় বলেন, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা মনে করি যে 24-এর যে গণ অভ্যুত্থান, তার প্রধান স্লোগান যে বৈষম্য বিরোধী হলো,
তার একটা বড় কারণ কিন্তু আমাদের এই বৈষম্য বিরোধী চেতনাটা এখনো আমাদের সেই স্বপ্নটা বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে, সেই স্বপ্ন কিন্তু আমাদের একটা অপরিতয় স্বপ্ন। এবং আমরা যদি সেই দিকে হাঁটার চেষ্টা করি তাহলে আমরা কি দেখব? আমরা কিন্তু সেখানে খুব আশাবাদী হতে পারছি না। আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের 9 মাসেও কিন্তু আমরা দেখব বৈষম্যের জায়গাগুলো দূর করার জন্য খুব বেশি রূপরেখা বা প্রচেষ্টাগুলো আমাদের সামনে খুব ভালোভাবে স্পষ্ট হয়নি বা পরিলক্ষিত হয়নি। আপনারা দেখেন এই 9 মাসে নতুন করে 5000 কোটিপতি তৈরি হয়েছে এবং ঠিক একই সময় সেখানে প্রায় 30 লক্ষ মানুষ অতি দরিদ্র, মানে অতি দরিদ্র বলা হয় যাদের দিনে $1 নিচে যাদের ইনকাম তাদের অতি দরিদ্র বলা হয়। তো সেই $1 নিচে তাদের ইনকাম, মানে 120 টাকার নিচে যাদের ইনকাম, তারা হচ্ছে অতি দরিদ্র। তাহলে সেখানে নতুন করে 30 লক্ষ মানুষ অতি দরিদ্র সীমার নিচে নেমে গেল। তাহলে একদিকে কোটিপতি বাড়ছে 5000, আর একদিকে তার মানে বৈষম্য কিন্তু আরো বাড়ছে। এই জায়গায় আমরা মনে করি যে এখানে যে আমরা বলছি যে নানা ধরনের মামলা তৈরি হচ্ছে, মামলা জট লেগে গেছে, 45 লক্ষ মামলা ঝুলে আছে। মামলা তো আরো বাড়বে, কারণ বৈষম্য যখন বাড়বে দ্বন্দ্ব বাড়বে, সংঘাত বাড়বে, মামলা বাড়বে। এবং মানুষের সবচেয়ে বেশি যে জায়গাটা থাকে, আমাদের দেখেন আমাদের যে 71 যে 3টি চেতনার কথা বলা হলো মুক্তিযুদ্ধে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, 3টা কিন্তু পরস্পর যুক্ত বিষয়। সাম্য যদি না থাকে মানবিক মর্যাদা কি থাকবে? একজন কৃষক, একজন রিকশা চালক, একজন শ্রমিক, সে কি একইভাবে সেই সামাজিক মর্যাদা পাবে? না, কারণ এখানে সামাজিক মর্যাদা নির্ধারিত হয়ে যাচ্ছে অর্থ কার বেশি, ক্ষমতা কার বেশি, তার উপর সামাজিক মর্যাদা নির্ধারিত হয়ে যাচ্ছে। ফলে মানবিক মর্যাদা নির্ধারণ, ফলে মানবিক মর্যাদা সেভাবে থাকবে না। সামাজিক ন্যায় বিচার, সাম্য যদি না থাকে, মানবিক মর্যাদা যদি না থাকে, সামাজিক ন্যায় বিচার কি পাবো আমরা? আমরা দেখি যে সাগররুনি মামলার চার্জশিট 105 বার পেছাচ্ছে, আমরা কিন্তু এখনো সেটার কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। তনু হত্যার মামলা, আমরা কিন্তু সেটার কোনো বিচার পেলাম না, এবং এখনো এই 9 মাসেও তনু হত্যার মামলা কোনো গতি পায়নি। এবং লাস্ট 20 মার্চ হচ্ছে তনু হত্যা দিবস ছিল, এবার তার 10 বছর পূর্তি উপলক্ষে তার মা বাবা খুব দুঃখ করে বলেছে এখন আর আমাদেরকে কেউ খোঁজই দেয় না। আমরা দেখতে পাচ্ছি যে ন্যায় বিচার পাওয়ার বিষয়েও কিন্তু অর্থ এবং ক্ষমতা একটা মাপকাঠি হয়ে দাঁড়াচ্ছে। যদি অর্থ থাকে, ক্ষমতা থাকে, তাহলে বিচার পাওয়াটা সহজ হয়ে যায়, আর না হলে বিচার পাওয়াটা খুব কঠিন। তো সেইখানে আমরা এই জায়গা থেকে বলতে চাই যে অপূর্ণতা আমাদের এই 54 বছরে রয়ে গেছে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি, তারই ফলশ্রুতিতে কিন্তু 24 এসেছে। এবং আমরা মনে করি যতদিন না এই চেতনা বাস্তবায়ন হবে ততদিন কিন্তু আমাদের এই যে দ্বন্দ্ব, সংঘাত, এগুলো আসলে আমাদের থাকবে, এবং হয়তো আরো সামনে আবার সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ব্যবস্থাটা হবে হয়তো। কারণ আমরা মনে করি সংস্কার, অবশ্যই আমরা সংস্কারের বিপক্ষে না, আমরা সংস্কারের পক্ষে। সংস্কার হওয়া খুবই জরুরি, কিন্তু আমাদেরকে যদি বলে আমরা আমূল পরিবর্তন চাই, সংস্কার আর আমূল পরিবর্তনের পার্থক্য আছে। আমরা ব্যবস্থার পরিবর্তন চাই। ব্যবস্থার পরিবর্তন বলতে আমি বুঝাচ্ছি যে একটা বিল্ডিং, সেটাতে ড্যাম পড়ে গেছে, তাহলে আমি সেটা সংস্কার করব, আবার নতুন করে রং করব। আর আমি যদি মনে করি যে না, এই বিল্ডিংটা বসবাসেরই যোগ্য নয়, আমি বিল্ডিংটা ভেঙে ফেলবো, আমি নতুন বিল্ডিং তৈরি করব,
বা ওই বিল্ডিংটা উপযোগিতা নাই আমাদের, আমার একটা স্কুল লাগবে, আমার একটা হাসপাতাল লাগবে, আমি ওই বিল্ডিং ভেঙে ফেলবো। আমরা মনে করি যে সংস্কারের পক্ষে আমরা সংস্কারের বিপক্ষে না, কিন্তু আমরা মনে করি আমাদের যেন আমূল পরিবর্তন দরকার। যে কথাটা বলা হয়েছে যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন এখনো ধারণ করি, আমরা মনে করি সেটার জন্য হয়তো আমাদের আমূল পরিবর্তনটা জরুরি হবে। আর একটা এই বিষয়ের উপর একটু বলতে চাই যে বিষয়টা নিয়ে যদিও আপনারা আইনজ্ঞ আছেন এখানে সবাই, আমি আইনের বাইরের লোক, তারপরেও কিছু সামাজিক কাজ করতে যেহেতু কিছু বিষয় আসে সেই জায়গা থেকে একটু বলি। যেরকম মানে আমরাও দেখেছি যে জমি নিয়ে মামলা, সেই জমির দামের বেশি মামলাতে খরচ হয়ে গেছে, কিন্তু জমির মামলা শেষ হয়নি। এগুলো তো আমাদের দেখা, এবং মামলা ঝুলে থাকা, দীর্ঘমেয়াদী হওয়া, মানুষ নিঃস্ব হয়ে যাওয়া মামলার কারণে এই বিষয়গুলো তো আছে। ফলে হয়তো ওই যে 45 লক্ষ মামলা ঝুলে আছে বলা হলো, সেগুলো অ্যানালাইসিস করলে দেখা যাবে এর অনেক মামলাই হয়তো এটা জাস্ট একটা ওই যে যেটা আপনারা বললেন মিডিয়েশনের মাধ্যমে যদি এটা করা হতো, এর অনেক মামলাতেই হয়তো গড়ানোর দরকার হতো না, এটা দ্রুতই কিন্তু এটা রিজলভ হয়ে যেত। তো সেই জায়গায় একটা বিষয় আমাদের জাস্ট বলা, সেটা হচ্ছে যিনি মেডিয়েটর হচ্ছেন, তো এখানে যেহেতু মেডিয়েটর মানে মেডিয়েশনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়, যিনি মেডিয়েটর হচ্ছেন তিনি, আমরা মনে করি যে তিনি যেমন আইন জানবেন, সাথে সাথে কিন্তু তার যে এক আপা এখানে বলছিলেন যে আগে মানুষ হওয়া দরকার, আমরাও তাই মনে করি যে মানুষের সেইটা খুব জরুরি। কারণ আমাদের তো অনেক ডাক্তার হচ্ছে, কিন্তু সেবাটা টাকা ছাড়া সেবা পাওয়া যাচ্ছে না। অনেক আমাদের দেশে অনেক আইনজীবী আছেন, কিন্তু অনেকেই টাকার অভাবে কোনো আইনজীবী নিয়োগ করতে পারেন না। আমরা মনে করি যিনি মেডিয়েশনের উপর প্রশিক্ষণ নিচ্ছেন, একজন মেডিয়েটর হয়ে উঠছেন, একজন গুড মেডিয়েটর, তার একটা বড় ক্রাইটেরিয়া হবে তাকে সৎ হতে হবে, অবশ্যই তাকে অসাম্প্রদায়িক হতে হবে, এবং তাকে নারী বিদ্বেষী হওয়া যাবে না। মানে আমাদের বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি অনেক সালিশে কিন্তু নারীদের উপরে অনেক ধরনের আরোপ করা হয়, মানে গ্রাম্য সালিশগুলোতে মানে আমরা দেখেছি যে এই ঘটনাগুলো কিন্তু ঘটে, নারী অপরাধ না করার পরও তিনি শাস্তির সম্মুখীন হন, এরকম ঘটনাগুলো ঘটে। তো আমরা মনে করি এই বিষয়গুলো যেহেতু এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, সেগুলো আমরা এখান থেকে শিখব। আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার কথা বক্তব্য শোনার জন্য, এবং সবাইকে এখানে আসার জন্য মানে আসছেন এবং আমার বক্তব্য শুনছেন। আমি অত্যন্ত গর্বিত বোধ করছি এখানে স্পিচ দিতে পেরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। Thank you, Ms. Shankha Basu. In the start of today's event, I requested to Ishrat Hassan to give her valuable speech about ADR instead of village court. Ishrat Hassan, lawyer, Appellate Division, Supreme Court of Bangladesh, Affiliated Mediator, Secretary, Lawyers Guild, Bangladesh. শুভ অপরাহ্ন। আজকে আমাদের বক্তব্যের বিষয় এডিআর ইনস্টেড অফ ভিলেজ কোড। এই বিষয়টা নিয়ে আসলে আমার পূর্ণবাদী এখন শোনা যাচ্ছে? আমাদের আজকের বিষয় হচ্ছে এডিআর ইনস্টেড অফ ভিলেজ কোড।
এই বিষয়টা নিয়ে আমার পূর্ববর্তী যারা বক্তা ছিলেন তারা এত চমৎকারভাবে বিস্তারিত বলেছেন যে আমার মনে হয় আমি একটু সংক্ষেপে বলি। আর বিশেষ করে এখানে অনেক নতুন আইনজীবী আছেন এবং ইন্টার্নশিপ করছেন তারা আছেন। আমি মূলত তাদের জন্য একটু শর্ট করে সহজ ভাষায় বলার চেষ্টা করছি। তো আমাদের গ্রাম আদালত আইন এটা হচ্ছে 2006 সালে প্রণীত হয় এবং এই আইনটার উদ্দেশ্য ছিল মূলত গ্রামীণ জনগোষ্ঠীকে সহজ, সাশ্রয়ী ও সময় উপযোগী বিচার সেবা প্রদান। কিন্তু এই গ্রাম আদালত আইন এবং এর কার্যক্রম সম্পূর্ণ অসাংবিধানিক, কারণ আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 27 বলছে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান এবং সবাই সমান আশ্রয় লাভের অধিকারী হবে। আর্টিকেল 35 বলছে কোনো নাগরিককে আইন অনুযায়ী প্রতিষ্ঠিত কোনো আদালত ব্যতি রেখে দণ্ড দেওয়া যাবে না। আবার আর্টিকেল 22 বলছে যে রাষ্ট্র বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে এবং তা নির্বাহী বিভাগ থেকে পৃথক হবে। আমরা যে ভিলেজ কোর্ট এবং তার কার্যক্রম সম্পর্কে বলছি সেটা আসলে নির্বাহী বিভাগের অধীনে। আবার আর্টিকেল 109 বলছে যে সুপ্রিম কোর্ট তার সাবঅর্ডিনেট সব কোর্ট ট্রাইব্যুনালের উপর তাদের যে নিয়ন্ত্রণ থাকবে তাদের নিয়ন্ত্রণে হবে, অর্থাৎ ভিলেজ কোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে নেই। এবং আর্টিকেল 7 আমরা সবাই জানি যে কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক বা যতটুকু অসামঞ্জস্যপূর্ণ, যতটুকু ইনকনসিস্টেন্ট সেই আইন কিন্তু বাতিলযোগ্য। এই গ্রাম আদালত আইনটা অসাংবিধানিক, তাই প্রথমেই এটা এই আইনটাই যে বাতিলযোগ্য বা বাতিল হওয়া উচিত সেই বিষয়ে আসলে আর বিস্তারিত বলার কিছু নাই। এবার আমরা আসি যে এই আদালতের সীমাবদ্ধতা এই বিষয়গুলো নিয়েও আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছে। প্রথমত হচ্ছে এটা একটা অসাংবিধানিক কার্যক্রম যেটা কনস্টিটিউশনের সাথে সরাসরি সাংঘর্ষিক। দ্বিতীয়ত হচ্ছে যখন কোনো আইনজীবী নিয়োগ করতে পারেন না তখন কিন্তু অনেক কিছু আছে যে একজন ব্যক্তি আসলে নিজের বিষয়টা কিভাবে প্রেজেন্ট করবে সেটা সবসময় কিন্তু বুঝতে পারে না। হয়তো উনি তার ফ্র্যাঙ্কলি একটা কিছু স্বীকার করে ফেলবেন, কিন্তু অপোজিশন আসলে সেই বিষয়গুলো স্বীকার করবে না বা সেটাকে দুর্বলতা হিসেবে পেয়ে যাচ্ছে। ওনার সবসময় গাইডলাইনের জন্য এটা একটা ওনার কনস্টিটিউশনাল রাইট। তাহলে আইনজীবী নিয়োগ করার আইনের বিষয়ে জ্ঞান আছে এমন কারো সাহায্য নেওয়া থেকে কাউকে কিন্তু বিরত রাখা যায় না। যখনই বিরত রাখা হচ্ছে তখনই এটা তার মৌলিক অধিকারের পরিপন্থী হচ্ছে। এবার আসি এই যে ভিলেজ কোর্টটা এটা মূলত হচ্ছে আমাদের যে চেয়ারম্যান থাকে তার অধীনে পরিচালিত হয়। চেয়ারম্যান মেম্বার যারা থাকে তারা মূলত যে কোনো পলিটিক্যাল পার্টি থেকে নমিনেশন পায়। তারা আজকে আওয়ামী লীগ, বিএনপি বা যে কোনো আইসিপি যে কোনো একটা পলিটিক্যাল পার্টি থেকে একজন চেয়ারম্যান থাকতো, কিন্তু অবশ্যই ওনার যে গ্রামে অপোজিশন আছে সেখানে যারা নির্বাচন করেছে বা নির্বাচনে সহায়তা করেছে তাদেরকে যখন বিচার আসবে তিনি এটাকে একটা ওনার আপিল করলো, সেখানেও ওই নারী জিতলেন, রিভিশন করলো, সেখানেও জিতলো, এখন এক্সিকিউশন সুটেও আছে সেটার বিরুদ্ধে আবার আপিল, আবার রিভিশন। অর্থাৎ এত অসংখ্য ফোরাম এক্সহস্ট করতে গিয়ে একজন যদি মামলা জিতেও যায় তার বিরুদ্ধে আবার যখন আপিল হবে, আবার রিভিশন হবে, আবার হবে, এটাতে তার বছরের পর বছর আসলে সেগুলো কার্যকরী যে ফলাফল সবসময় সেটা কিন্তু পায় না। বিশেষ করে সিভিল নেচারের কেসগুলোতে এই বিষয়গুলি হয়ে যায়। দেখা যায় যিনি মামলা করছে তার ছেলে মেয়েরাও দেখা যাচ্ছে এটা কোনো রায় পাচ্ছে না। তো আমরা এখানে কমিশন থেকে অনেক ধরনের প্রপোজাল পেয়েছি, সেগুলো নিয়ে আমি আর আলোচনা করবো না। আর এরিয়া নিয়েও আমি আর বিস্তারিত আলোচনা করবো না, যেহেতু আমাদের লার্নেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এই বিষয় নিয়ে চমৎকার ব্রিলিয়ান্ট একটা প্রেজেন্টেশন দিয়ে গেছেন। এখন আমরা কি চাই? আমরা চাই হচ্ছে অন্যান্য বিষয় যেমন আছে, যেমন ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, তারা কিন্তু ইন্ডিয়াতে সফলভাবে ব্যবস্থাকে সফলভাবে কাজে লাগিয়েছে এবং অনেক বেশি এখন আমাদের মূলত হচ্ছে প্রস্তাব, আমার ব্যক্তিগত আইডিয়া, সেটা হচ্ছে আমরা গ্রাম আদালত এই বিষয়টা এবং প্রতিটা ইউনিয়ন পর্যায়ে কেন্দ্রীয় নিরপেক্ষ মধ্যস্থতাকারী অর্থাৎ এডিআর চাই, এডিআর ইনস্টেড অফ ভিলেজ কোর্ট চাই এবং এতে আমরা
সক্রিয় অংশগ্রহণ করেন। আজকের অনুষ্ঠানে এই ওয়ার্কশপে যারা আপনারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। Thank you, Ishaq Hassan. Now I would like to request Edi Shafiqur Rahman, former district and session judge, to share his precious speech about the matter of today's workshop. Edi Shafiqur Rahman. আজকে এই কর্মশালায় উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের প্রধান অতিথি, সম্মানিত অংশগ্রহণকারী, উপস্থিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকে অনেকদিন পর এই ধরনের একটা কর্মশালা উপস্থিত হয়ে যে নতুন করে কিছু জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করলাম, বেশ ভালো লাগছে। আসলে আমার উপদেশ মনে কিছু বলার কোনো সুযোগ নেই, অধিকার নেই, কারণ আমি দীর্ঘ 25 বছর গাছগিরি করছি। এই মামলার জ্বর থেকে নিয়ে আদালত প্রাঙ্গণে দুর্নীতি অনিয়ম দায়ভার আমার উপরে বার্তা করে, এর থেকে আমি বেরোতে পারছি না, পারিনি। তবুও বলি যে এই অভিজ্ঞতা থেকে কিছু আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে। এখন যেহেতু আবার কর্মক্ষম রেখেছেন, কিছু কাজ করতে পারে আপনাদের সাথে, অর্থাৎ পূর্বের পাপ কিছুটা লাঘব করা যাবে হয়তো বা অবসর জীবনে। প্রথমেই বলি সম্মানের সাথে সুন্দর স্লোগান দিতে, চলো রাষ্ট্র সংস্কার করি। সুন্দর কথা। আমি একটু ঘুরিয়ে বলি, রাষ্ট্রের আগে আসেন আমরা নিজেদেরকে সংস্কার করি, নিজেদের পরিবর্তন করি। তুমি মিষ্টি খেয়ে আপনি ভালো হয়ে যাবে, এটা বলা যে আমি আমি এটা বন্ধ করি। এটা যদি করতে পারি, ভালো জাতি গঠন করতে পারি, ভালো দেশপ্রেমিক গঠন করতে পারি, তাহলে আমাদের ভিতর থেকে এই যে দুর্নীতি, অনিয়ম, বৈষম্য, এগুলো কিন্তু আমরা জাতি হিসেবে যেমন রক্ত দেই, জীবন ত্যাগ করি, আত্মত্যাগ করি, সংগ্রাম করি, দুর্নীতিবাদদের মধ্যেও আমরা অনেকখানি আমরা করতে পেরেছি। দেশপ্রেম আমাদের কিন্তু একেবারেই কম, নিজস্ব সেলফ যে আমাদের প্রেম আছে এটাই বেশি। আমি নিজে আত্মবৃত্ত বৈভব করতে অভ্যস্ত, আমার একটা ভাই কি হবে এটা আমরা অভ্যস্ত। এত আইন, মানুষের আইনের তো ঘাটতি নাই, তাহলে পাচ্ছি না কেন? ড্রাইভার কার? আমাদের মধ্যে জ্ঞান পাবি। এট দ্য সেম টাইম তাদের জন্য আমরা ভাবছি যে জনগণ এরা কি দায়মুক্ত? একটা শ্রেণী তো মামলা করতেই অভ্যস্ত, দুর্নীতিগ্রস্ত এরও একটা অনৈতিক কাজ করার জন্য নারো একটা গ্রুপ। তো ড্রাইভার একা একা দিলে হবে না, একদম রুট লেভেল থেকে নিয়ে আমাদের সবার করে বলা আছে। যে সুন্দর কথা আসছে যে ভিলেজ কোর্ট বিপক্ষে আমরা আসতে চাচ্ছি, রাজনৈতিক আমাদের আমরাও তো এই ধরনের কাজ করছি। আমাদের তারা কি নিরাপদ? জনগণ তবে বিশেষ করে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে, এটা যে অচল হয়ে গেছে মানুষের নৈতিকতা অবক্ষয়ের কারণে, এটা অস্বীকার করার উপায় নেই। আমি অত্যন্ত গ্রামাঞ্চল বাড়ি, বাংলাদেশের সীমান্তবর্তী
উপজেলা মহেশপুর দিনাজপুর জেলা ইন্ডিয়ান জেলা রানাঘাট সাব ডিভিশন বর্ডার অত্যন্ত 1.5 কিলোমিটার ভিতরে আমার বাড়ি। ওখান থেকে নিয়ে ঢাকা পর্যন্ত এবং চাকরি জীবনের 17টা ডিস্ট্রিক্ট ঘুরেছি আমি 14.5 বছর। দুটো একটা আইডিয়া আছে। এখন কিনলাম আমি নিজেও কৃষিকাজে যুক্ত, এখানে কিছু কাজ করি। আসলে পুরো সিস্টেমটা আমাদের সিস্টেম ভালো সিস্টেম করে কি করবেন? ভালো গাড়ি কিনলেন, ভালো আপনি যদি ড্রাইভটা ভালো না করেন গাড়িটা ঠিক আছে, গাড়ি কিনতে চলবে, তাহলে চালকটাকে ভালো হতে হবে, তাহলে গাড়িটাও ভালো চলবে। আর আমাদেরকে নিজেদেরকে আপনি মনে করেন আমাদেরকে সংস্কার করতে হবে। সংস্কার করতে পারলেই ভালো জাতি গঠন করতে পারলেই দেখবেন সমস্ত সিস্টেমটা ভালো কাজ করছে। গ্রামের যে সামাজিক ব্যবস্থা সেগুলো দেখেছে তারা করেছেন, তারা নিয়ত করছিলেন। তখন রাজনীতি এখন পেশা ছিল না, নেশাও ছিল না, অর্থ বানানোর হাতিয়ারও ছিল না, একটা খানদানি পেশা নিয়েছিল। এক দুজন গ্রামের মাতবাড়ি করতেন। এখন যদি আমি জানবো কারা যায় গ্রামে, এখন অনেকে তো গ্রাম চেনেই না, গ্রামে টাওয়ার ফাঁকা চোর ভরে গেছে। আপনি গেলে আপনার একটা সালামটার মতো লোক পাওয়া যায় না। বাগানে স্কুলে নিজের বাগানে যায়, নামাজ কাম করে বাসায় দিয়ে দিই, চারিপাশে সব বড় এলাকা কত ভালো ছিল গ্রামগুলো, মিলে মাঝে কথা শুনতো, কথা বলতাম, বিভিন্ন আলাপ আলোচনা। এখন তারাই আইন বোঝে, তারাই সালিশ করে এক কথা কাজ করে যাচ্ছে। তারা স্মাগলিং করছে, শোনা এবং আমার মধ্যে জ্ঞান ঝামেলা দিচ্ছে। আমাদের নেতারা তাদের সহায়তা করছে। এটাতে কি হবে? যাও এটা হতাশার কথা বলেন, এই কারণে আমাদেরকে সাবধান হতে হবে। এখান থেকে আমাদের সূত্রপাত হোক, যেহেতু আমরা আইন আমলের মানুষ, আমরা যারা এই কাজে এগিয়ে যাব, মানুষের সেবা করবো, আগে আমরা ঠিক হয়ে যাই। কতটা নিষ্ঠার সাথে মানুষের অর্থের পর্যন্ত আছে বলে অর্থের লোক থেকে বেরিয়ে এসে যদি আমরা এই কাজটা করতে পারি, এই কাজে যুক্ত থাকতে পারি, তাহলে হয়তো আমাদের সাধারণ মানুষ বা বেসরকারি জনগণ যারা তারা হয়তো অনেকখানি উপকার করতে পারে। নিঃসন্দেহে গ্রামের এই চক্র থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। এবং লিগারের অফিসটা আমি নিজেই প্রত্যক্ষ করেছি, অনেক ভালো কাজ করেছে। এখনও বিভিন্ন লিগারের অফিসের সাথে আমার ফেসবুকে যোগাযোগ আছে, তাদের পারফরমেন্স আমি দেখি অনেক ভালো। তারা স্পটে যাচ্ছে, তারা ঘটনাস্থলে মামলা নিষ্পত্তি করছে, সংক্ষেপে করছে। দেখেন এই যে প্রশংসাটা করলাম, ঘটনাস্থলে যাওয়া আইনটা কি সিকিউরিটি ছিল না? জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি অন কম্প্রোমাইজ সিকিউরিটি ছিল না? করে নিলাম কেন আমরা? এটা করলে তো আমাদের অনেক চলে যেত। আইন কত কিছু দরকার আছে বটে, অনেক দরকার আছে। প্যানেল কোডে কি অ্যাডজাস্টেড আমাদের আইন নাই? ওটা সাথে করে নাই, সেখান থেকে কোনো স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সেটা ভেঙে পাটপাটের কথায় আইন, কথা বলেন একটা আইন বানান, অবাক হয়ে গেল। এই কারণে দেখেন আমার নির্বাচন অতিরিক্ত জেলা জজ সানুল্লাহ সাহেব একসাথে আমরা কাজ করছি। অবাক করে কারণ শুনছেন বোঝায় যে ভিলেজ কোর্ট নয়। এবং দেখেন এটা সরকারের অধীনে ইউনো এজিট অফিসার তিনি একুশের পরে মামলায় চেয়ারম্যান পরিবর্তন করে এগুলো সে করে। আপনারা জানেন যে একটা আইন যখন হয় সংশ্লিষ্ট সংস্থা ড্রাফট হয়ে যায়, এরপরে তাদের সচিব পর্যায়ে চলে যায়, ক্যাবিনেট ডিভিশনে যায়, লয়ের ভ্যাটিং করে, পার্লামেন্টে যায়। এতগুলো সংস্থা কি করেছে তারা? এতগুলো সংস্থা চোখ ফাঁকি দিয়ে এই আইনটা হলো কি করে? বলুন তো, উত্তরটা কে দিবে? উপায় নাই। মানে বর্তমান দেশের মতো অবস্থা, সারা একেবারে দুনিয়া ঘেরা মানুষ পালায়
বজ্র আঠারই ফাঁস হয়ে গেল, অর্থাৎ এই হচ্ছে আমাদের অবস্থা। এটা আমি তো বক্তা, সবাই বলি এটা করতে হবে সেটা করতে হবে, নেতাদের কোনো বক্তব্য করবে নাকি বুঝবেন দেখে আগে আমি করি, আমি চেষ্টা করি তারপর দেখায়, মানে কথায় তো আমরা উস্তাদ। এই কথার কারণে ভোগ যে কবিতা বলে গেছেন আমার দেশে কবে শেখের হবে, কথা না বলে এই চলতেই থাকবে, শুধু বলতে থাকবে এ করতে হবে সেটা করতে হবে, হচ্ছে আইন হচ্ছে আইন হলো, আইন আপনি কি প্রয়োগ করতে পারছেন, কথায় কথায় আইন, কথায় কথায় আইন প্রয়োগ করার জন্য যিনি প্রয়োগ করে আমি তো বিরোধী পাচ্ছি, আমার কোর্ট আমি কন্ট্রোল করতে পারিনি, আমি আপনাকে কি কি আপনাকে আমি আমি আপনার কি আশ্বস্ত বাণী শোনাবো, কোর্ট কাছে মানুষের সবচেয়ে আজাদের জায়গা। কথা হলো স্বাধীন বা স্বাধীন হচ্ছেন, আর কত স্বাধীন হবেন, শেষ করে কি করবেন, কবরস্থান বসে থাকবেন, চলতে থাকবে চলতে স্বাধীন করলাম, ভালো থেকে সব সুখে থাকবো, আবার হলো এমন লাখ 1,500 মানুষ ওদিকে নতুন মরণোত্তর প্রমোশন পেয়ে চাকরি কোটি কোটি টাকা তারা নিয়ে চলে গেল, তারা কি সংগ্রাম করেছে, করে নাই, পুরো সিস্টেমটা অবস্থা দেখেন, মানে কেবল খেজুরের রস গাছ কাটে কে, রস খায় কে, গেল না, আর অবশ্যই একদম বলে তারা বলবো, তারা বলবো কিছু কিছু ক্যাডার প্রমোশন নিয়ে আকাশে চলে গেল, তারা কি সম্মান করেছে? এই হচ্ছে আমাদের জাতি, আমরা বীরের জাতি বটে, কিন্তু অসভ্য জাতির ভিতরে আমাদের স্থান রয়েছে। দুঃখজনক আজকে আমরা কনফারেন্স থাকি, কিছু ব্যথার কথা বললাম যে এগুলো আমরা যদি পেরিয়ে আসতে পারি, আসতে হবে, ভবিষ্যৎ প্রজন্মে গড়তে হবে। আজকে নীতি কথা নীতি বাক্যগুলো তো আমাদের পড়ানো হয় না, আমরা খালি মোবাইল নিয়ে ব্যস্ত। এটা ট্রেনিং করে আসছে বিদেশ থেকে, যে সিস্টেম কথা বললো যে কোন মামলা কোর্টে যাবে, এটা আমি এক ট্রেনিংয়ে পেয়েছিলাম, চাপাতে ট্রেনিং দিয়ে আসছে, প্রশিক্ষণ নিয়ে আসছে, এই সিস্টেমগুলো আছে। আগেই এর বাইরে কোর্টে বসে 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 সরকার করে করে কোনটা এগিয়ে যাবে, কোনটা বিচারে যাবে তা ঠিক করে ফেলে। তো ট্রেনিংটাই শুনলাম, এর আগে তো শুনি নাই। বিদেশি ট্রেনিং যায়, কোটি কোটি হাজার খরচ করে ট্রেনিং করার পরে গভর্নমেন্টের কাছে রিপোর্ট দিতে হয়, আচরণ দিতে বলা আছে, কেউ দিয়েছে আমাদের যা ট্রেনিং করাচ্ছে কয়জন দিয়েছে, তাহলে সেলফি মারে, আমাদের এটা খালি সেলফি তুলে দিলে পাঠায় দেখে আমার আউটপুট, আমরা এটা হচ্ছে আমাদের আউটপুট সেলফিটা। আমি অনেকে বলছি তোমার ট্রেনিং করে আসলে তোমার সেলফিটা দেখলাম, কি শিখে আসলে একটা বলো কিছু নাই। দেশে এত আইন হচ্ছে, এতগুলো মিডিয়া, আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া, বিভিন্ন মিডিয়া, আইন ব্যাপক প্রচার দরকার, ব্যাপক প্রচারে বসা, গ্রাম মতো আইন নিয়ে যেতে হবে। এত আইন হচ্ছে আমরা 10 আইন ফলো রাখি না, চলবে মানুষের মাঝে ছড়িয়ে দেন। এটি এরিয়া লিগাল এইড বলি, এটা মমতাজ বেগম একটা ভালো গান আছে, সুন্দর একটা সুন্দর গান। এটা আমি যখন বান্দরবানে জেলাতে ছিলাম সৌভাগ্যক্রমে, তো ওখানে আমি লিগাল এইড শুরু করলাম। প্রথমে সুন্দর গান বাজাবো, আমাকে পাহাড়ি এলাকায় নিজের সহায়তা নিতে পেরেছে, চেনেই না। 2014 সালে গেলাম, আমাকে বলে কি স্যার এই লিগাল এইড খেতে হয় না, কি হয়, বাইরে আছে বাঙালি আছে, মানে খেতে হবে না, কিছু হবে না, ইয়ে পাবে, এটা আমার সুফল পায়। আমরা যে ঘরের বসে থেকে জজগিরিতে বসে দিচ্ছি, পাশে কি আছে সাহেবরা প্রচন্ড, অনেকে অনেকে আমি বড় কিছু ব্যক্তি করি, অনেক সহায়তা করছে, নিজের চেষ্টা করছি কিন্তু অনেকে আবার নো আছে, এটা হবে নিজের লেখা গেলে এখন চেষ্টা করে মীমাংসা করা। সরকারের পিপি জিপি 500 হয়েছে, দিবে না, মাকে দিয়ে তার সমস্ত সম্পত্তি লেখা নিচে চলছে, বাড়ি ঘর, বাকি 7 ভাই বোন করে যায়, বলেন এই তার ক্ষমতা বলে তারা এটা করে। এগুলো কিন্তু আমাদেরকে একটা মনিটরিং স্কিল থাকা দরকার, যেগুলো করে আমাদের সরকারের কাছে বা নজরে নিয়ে আসে, এগুলো এটা করছে, এগুলো করা উচিত। আমি আসলে ইন্ডিয়াদের পক্ষে, ইন্ডিয়াদের পক্ষে যেটা করছে বোঝা উচিত। আমি তো
আমি তো যে গুজরাটে চাকরি করছি, হাফ প্যান্ট করে লুঙ্গি পরে আমি গেছি সেখানে, মানুষ একটু উপকার পায় জানি তো, আশায় খেয়েছে অনেকে বলে না আমি প্রত্যেকটা প্রমাণ এটা করতে আর তার ভাবনা করার অভ্যাস সে করতেই থাকে। হাইকোর্টে যে বান্ধব থেকে নিয়েছে হাইকোর্টে তার অভ্যাস না বিষয়, এগুলো আমার কোনো যাচ্ছে শুনে ভালো লাগছে, আমার অভিজ্ঞতা গেছে অনেকগুলো উপকার আছে। এখানে যদি মেডিটেশন সেন্টারগুলো করা হয় তার মিডিয়েশনের মাধ্যমে পারিবারিক শান্তি, সামাজিক শান্তি এগুলো আসে। কিন্তু মামলা আগে বলছে মামলা যে দাবিগুলো দেওয়া হয় এটা শান্তি আসে না, এটা নিষ্পত্তি হয় মাত্র এক পক্ষের মনে দাগ রয়ে যায়। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আসলে আমরা চাইব যে সবাই সামাজিক হবে। আমি নিজে একটা দিই সেলফ মেডিসিন কেমন হয়, বাবা মারা গেলে এই সম্পত্তি ভাগ বন্টন হবে, সব ভাইগুলো প্রজেক্ট করে বসেছি সম্পত্তি বলে আমরা বললাম যে খুশি ভাগ পাটা করা যায়। যখন যাই ছুটিতে উনি এদিকে যায়, উনি ওদিকে যায়, উনি ঢাকায় এখানে কেউ বসে না, কারণ তার লাভবান হতো, তাদের পছন্দ আছে, আমার পছন্দ নাই। শেষ পর্যন্ত বলো ঠিক আছে তোমরা ইরিগেশন প্রজেক্ট ঠিক রাখো, বাগান ঠিক রাখো, আমাকে যেখানে যাও, যেখানে যাও আমি তাকে এখানে বসি, ঠিক আছে। এ মাঠে সে মাঠে এলাকা নিয়ে আমি নিয়ে নিলাম, আমার তো স্যাক্রিফাইস করতে হয়েছে, মনে একটু লাগলেও ঠিক আছে আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছে, আমি তাকেই খুশি। নিজের ভিতরে একটু স্যাক্রিফাইস চেঞ্জেস থাকতে হবে, এটা 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 একটা বড় জিনিস। এই ধরনের মানসিকতা করি। আমাদের যে ওয়ার্কশপগুলো বলছেন, আমরা উপজেলা জেলায় বিভিন্ন ওয়ার্কশপ করতে পারলে মানুষকে মোটিভেট করতে পারে, ইনশাআল্লাহ নিঃসন্দেহে আমরা সাকসেসফুল হব। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই, যারা আয়োজনটা করছে সবাইকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে দু কথা বলার জন্য কৃতজ্ঞতা দিয়েছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কথায় কেউ কিছু মনে করবেন না, কষ্ট পেলে আমি সঙ্গে তোমার চাচ্ছি, আমি আপনাদের একজন আর একটু কথা বলে আপনার কথাটা জবাব দিব না, আমার ব্যাপার। এদেশে পট পরিবর্তন করে কোটি কোটি সংখ্যা বেড়েছে, এটা আমি আইন জানতে পারি। আমি টিলাও গ্রামের সাথে খুব যুক্ত আর কি, কারণ আমি কৃষিকাজ করি, লেবারই পাই না। টাকা বিক্রি করে দিলে 800-900 টাকা পাওয়া যায়, অর্থাৎ $1 নিচে 30 লক্ষ, এখানে আমি একমত হতে পারলাম না সিস্টার। আমি এটাকে চ্যালেঞ্জ করছি, যেতে 80 লক্ষ লোক রিজার্ভ করেছে, যদি প্রমাণ দিতে পারে। আমি 2022 গ্রাম থেকে কাঞ্চনপুর গ্রাম থেকে নিয়ে গ্রিন রোড পর্যন্ত যদি প্রমাণ করতে পারে গেছে, তাহলে আমি তাকে সরি বলবো ফলান ফলস রিপোর্ট দিলে ছাড়া ছাড়া। কোটিপতি আমি জানি, কোটিপতি হয়েছে এক্সকিউজ মি, কোটিপতি হয়েছে আমি এনে নিচ্ছি, কিন্তু যে $1 নিচে আছে 80 লক্ষ মানুষ, আপনি লেবার টাকা লেবার তো 800-1000 টাকা, যেমন আমার বাসায় লেবার প্রতিদিন লেবার থাকে, আমি বলেন দাম অনলাইন টাকা দিতে পারি, প্রতিদিন সে 450-405 টাকা দিচ্ছে, 120 টাকা আপনি নিচে নেমে আসছে। এটা ভুয়া তথ্য, আমার মনে হয় ভুয়া তথ্য, আমি আপত্তি রেখে গেলাম। সবাইকে ধন্যবাদ, সবাইকে আসসালামু আলাইকুম। Now I requested for Honorable Affiliate Mediator. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার অনেক সম্মানিত এবং শ্রদ্ধেয় বিজ্ঞ আইনজীবী এবং বিচারপতিরা আছেন। আপনাদের সবাইকে সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমাদের প্রদর্শন করতে যাচ্ছি। একটা অনুরোধ করব, আমি জানি সবাই অনেক টায়ার্ড, যারা বাইরে আছেন শান্তাপুত্র কাইন্ডলি সবাইকে ভেতরে আসতে বলেন, যদি না আসে তাহলে দরজা বন্ধ করে দেন, নাটক দিতে বলা। হ্যাঁ, কারণ কনসেন্ট্রেশন নষ্ট হয়। আমি জানি সারাদিন ধরে আমরা এখানে আছি, আমরা ভীষণ টায়ার্ড, আমরা আসলে ওই ফর্মাল সেশনটা আর করতে চাচ্ছি না। এখন আমরা একটু মানে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মতো করতে চাচ্ছি। আমি সরি, বাইরে যারা আছেন তারা একটু ভিতরে চলে আসেন, কাইন্ডলি বেশি সময় নেব না সবার।
আমরা একদম প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। Let's make the program an effective one. এখানে আমাদের সাথে অনেক সম্মানিত ব্যক্তিরা বসে আছেন। আই ফিল যদিও এটা স্কুল কলেজে বা ইউনিভার্সিটি ক্লাসের মতো না যে সবাইকে জোরপূর্বক বসে থাকতেই হবে, বাট যেহেতু আমরা এখানে এসেছি, সারাদিন ছিলাম, আমি নিজের পরিচয়টা দিয়ে শুরু করছি। আমি অ্যাডভোকেট হুমায়ুন, প্র্যাকটিস করছি সুপ্রিম কোর্টে। পেশায় আমি একজন আইনজীবী এবং একজন অ্যাগ্রেগেটেড সিভিল কমার্শিয়াল মিডিয়েটর। আমি যখন মিডিয়েশন নিয়ে কাজ করা শুরু করি তারও বহু আগে থেকে, ফর্মাল মিডিয়েশনের আগে আমি বোধ করেছি যে সমাজে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে বারবার করে ফর্মালাইজ ওয়েতে কোর্টে যাওয়ার চেয়ে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন প্রসেস ইজ দ্য বেস্ট ওয়ে টু রিজলভ আ প্রবলেম। সো আজকে যেহেতু আপনারা সারাদিন এখানে ছিলেন, আমি একটু আসলে আমার বক্তব্যগুলো শুরু করার আগে আমার এখানে যেহেতু অনেক আমার চেয়ে অনেক সিনিয়র এবং অনেক বিজ্ঞ অনেক আপারা ভাইয়েরা আছেন, তাদের কাছে একটু শুনতে চাবো যে আপনারা কি মনে করেন, একজন একজন করে। আমি মাইকটা কি খুলে দিব না কেউ এমনি বলবেন? যে আমার প্রশ্নটা হচ্ছে, ধন্যবাদ, আমার প্রশ্নটা হচ্ছে আপনারা কি মনে করেন যে গ্রাম সালিশ আদালতের ঠিক কি সমস্যাটার কারণে আমরা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনকে মোর প্রেফার করছি, মোর সাজেস্ট করছি যে আইনের সংস্কারের মাধ্যমে গ্রাম সালিশ আদালতের থেকে সরে এসে আমরা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনকে প্রাধান্য দেওয়া উচিত? আমার বক্তব্য আছে অবশ্যই, যেহেতু আজকে সারাদিন আপনারা ছিলেন, অনেক কথা শুনেছেন এবং ভীষণ এক্সস্টেড। আমি চাই আপনারা আপনাদের থেকে কিছু বক্তব্য দিয়ে শুরু করেন। আমি আগে হাত তুলেন, আমি একটু কাইন্ডলি কাউকে হেল্প করতে পারবো। জি বলেন। আমি একটা বাস্তব ঘটনা বলি। স্যার একটা বিষয় বলছিলেন, আমার কাছে একটা ক্লায়েন্ট আসলেন, তারা বললাম যে কেন নেবেন, যে মনে মনে হচ্ছে না ডিভোর্স নেবেন, কেন হচ্ছে না, তার বেশিরভাগ যে তিনটা মেডিয়েশনের মধ্যে আমি সহজ করেছি তার মধ্যে বেশিরভাগ হচ্ছে শাশুড়ি সমস্যা, এরকম সমস্যা হয়। তা আমরা ঠিক আছে, তাহলে আপনাকে একা আসতে হবে না, আপনারা দুজনেই আসেন, খোলা তালাকে এখান থেকে করে আসলে একটা স্যার যেভাবে বলেছিলেন তিনজনকে বললাম যে আপনি এইটা করেন। এখন ওনারা এভাবে করবেন, ওনারা মামলা চলে যাবে, সরকার আমাকে ডিভোর্স দেবেন, তারপর ওরা মামলা চলে যাবে। ঠিক আছে, মামলা তো করবেই না, তাদেরকে আমার কথাটা শুনে আমাকে 15টা দিন সময় দেয়। কিছু আপনারা মনে করেন তাহলে ডিভোর্স দেবেন, আর যদি না হয় তাহলে করে দেবেন, ব্যাস। তার মানে মধ্যস্থতার মাধ্যমে বড় সমস্যাগুলো সহজে সমাধান হয়ে গেল। তার সংসার ঠিক আছে এবং তাদের সন্তান হয়েছে, তারা আমাকে থ্যাঙ্কস জানাচ্ছে এবং অপার কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ। লেটস গিভ ইউ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ বিকজ উনি তিনটা সংসার বাঁচাতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন কিছু শুধু আমি একটু মিনিট বলতে পারবো। সালটা সম্ভবত 1993 বা 94 দিকে আমি ছোট, তো সেই সময়তে আমি জানতাম না যে আমি আইন পেশে আসবো। এটা হচ্ছে ছিল হয়তো গ্রামে একটা কাজ, যেটা আমি ওই সময় থেকেই মেডিয়েট না আসলে সেটা মনে করতো না। তো মাঠে কাজের ক্ষেত্রে আমার প্রশ্নটা ছিল কেন এডিআর আসবে, সেটাই আমি আসতেছি। যে ওটা হচ্ছে ওই গ্রামের ওইটাই মাঠের যে ধান এবং টাকা নিয়ে যে যুদ্ধটা বাঁধলো এবং সেটা মামলায় চলে গেল, মামলায় যে সেটা অনেকদিন বিপক্ষেই সেই সময় যদি এটা একটা থাকতো তাহলে তো ভাই যেটা বললেন, আমি আমার কথা শেষ করার আগে আরো এক দুজনকে শুনতে যাব। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আগে যেটা ছিল সেটা ছিল হচ্ছে এলাকায় সালিশ হতো, মাতব্বররা এসে সালিশ করতো, ভালো মন্দ যা বুঝ করতো সেই হিসাবে সালিশ করতো। আমি খুবই ইনফর্মাল কনভারসেশনে যেতে চাই, যেহেতু এখানে আমরা সবাই মুখ চেনা, এত ফর্মাল কথা আসলে বলতে পারবো না। তো তারপরে সেটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য ভিলেজ কোড অ্যাক্ট 2006 এলো, যেটা আবার পরবর্তীতে 2022 সালে সংশোধন করা হলো। আগে পিকিউনারি জুরিসডিকশন ছিল 75,000 which has been raised to 3 lakhs now। এখন গ্রাম সালিশের যে আওতার মধ্যে কি কি অপরাধগুলো পড়ে দেখেন, যৌতুকের অপরাধ, ডিভোর্স,
জমি জমার দখল সংক্রান্ত অপরাধ, চুরি ডাকাতি, ছোট ছোট সমস্যাগুলো যেগুলো স্মল কজেস অপরাধ যেগুলো আমরা বলি সেগুলো হচ্ছে আমরা গ্রাম সালিশের আওতায় পড়ে। এখন মূল যে সমস্যাটা সেটা হচ্ছে গ্রাম সালিশ কারা করে, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 5 জন সম্বলিত একটা কমিটি করে, যেই কমিটি এই গ্রাম সালিশটা পরিচালনা করে। তাদের মধ্যে কি কেউ আইনজীবী? একজন চেয়ারম্যান হয়তো যারা প্রতিনিধিত্ব করতে ওনারা নির্বাচিত হয়ে আসেন, কয়জন আছে বাংলাদেশে যারা আইনজীবী বা আইন পেশার সাথে জড়িত? আপনাদের তো ধারণা আছে এলাকায় কয়জন আইনজীবী আছেন? যেই ভদ্রলোকের ন্যূনতম আইনের ডিগ্রি নাই, ট্রেনিং নাই, উনি একটা আইনগত বিষয়ে যে বিচার করছেন তার কি বিচারিক ক্ষমতা তার হাতে দেওয়াটা কি এটা কোনোভাবে মেনে নেওয়া উচিত? সুতরাং আমাদের সংস্কার প্রস্তাবের প্রথম প্রস্তাব তো এটাই আসা উচিত যে গ্রাম সালিশ যেটা আপনারা বলছেন সেই গ্রাম সালিশের সর্বপ্রথম যে প্রয়োজনীয় যে কাঠামোটা হওয়া উচিত সেখানে অবশ্যই একজন আইনজীবী থাকা উচিত। এটা আমার প্রস্তাব। তারপর দেখেন বায়াসের যে ইস্যুটা, আমি রাজনীতির কথা বলবো না, বললে কথা অন্যদিকে যাবে। যে কোনো কারণে মনে করেন আমি একটা এলাকায় বসবাস করি, আমি কাকে সবচেয়ে বেশি ফেভার করি, এইটা একদম আমি অকপটে বলি। যার পড়ালেখা বেশি, টাকা পয়সা বেশি, সমাজে তার সম্মান বেশি, যার টাকা নাই তার কোনো সম্মানই নেই। এটাই বাস্তব, আমি স্বীকার করছি। আমি আমার খাতির কার সাথে বেশি, যে আমার কাছে কখন করে এসে টাকা সাহায্য চাবে না তার সাথে আমার খাতির বেশি। এটা বাস্তব, এটা দুনিয়ার বাস্তব। তো একটা লোক যখন সামাজিক অবস্থান বিচারে বেশি প্রায়োরিটি পায় সমাজে, সেটা সর্বস্তরে এটা সামাজিক বাস্তবতা। তো যখন একটা গ্রাম সালিশ কেন্দ্রের বিচার বসে, একই এলাকার চেয়ারম্যান 5 সদস্য নিয়ে এসে বিচার করছে, সে কাকে ফেভার করবে? যার ক্ষমতা এবং অবস্থানটা বেশি শক্তিশালী তাকেই তো ফেভার করবে। এই বাস্তবতাগুলোর মধ্য দিয়ে যখন আমরা যাই, সেখানে গ্রাম সালিশ কেন্দ্রের যে বিচারিক প্রক্রিয়া সেটা প্রচন্ডভাবে প্রশ্নবিদ্ধ থেকে যায়। এবং এই অবস্থায় থেকে গ্রাম সালিশ কেন্দ্রের যে বিচারিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা আর সমর্থন করার বিপক্ষে। আমরা কেন অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনকে প্রপোজ করছি তার আইনি ব্যাখ্যাটা হচ্ছে, দেখেন দুটো, আপনি যদি সিপিসি তে যান, সিপিসির 89A আর 89B তে বলা আছে যে মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার আগে অবশ্যই আপনাকে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন প্রসেস অ্যাডাপ্ট করতে হবে। এন্ড সেকেন্ডলি, আপনি যদি ক্রিমিনাল মামলাগুলোর দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে যেগুলো কম্পাউন্ডিং অফেন্স সেগুলো কিন্তু আপোষ মীমাংসার মাধ্যমে সমাধানযোগ্য। সব অপরাধ আমি বলছি না, ক্রিমিনাল সব অফেন্স কম্পাউন্ডেবল না। যেগুলো কম্পাউন্ডিং অফেন্স আপনি শুধু সেগুলো আপোষ মীমাংসার মাধ্যমে সমাধান করা সম্ভব। সুতরাং সেখানেও কিন্তু আমাদের অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের একটা ওয়ে আছে। আপনি শ্রম আইনেও অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের আইনগত সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে, কিন্তু প্রয়োগটা নাই। এই প্রয়োগটা যেহেতু নাই, সেহেতু আমাদের সংস্কার প্রস্তাব এমন হওয়া উচিত যেটা নিয়ে আমাদের শক্তভাবে কাজ করা উচিত, যেন আমরা এই অল্টারনেটিভ ডিসপিউট প্রসেসটাকে একটা বাধ্যতামূলকভাবে চর্চার মধ্যে নিয়ে আসতে পারি। বারবার করে আমরা মানে বেশ কিছু বছর ধরেই বলছি যে লিগ্যাল এইড যেভাবে দেওয়া হয়, সে একইভাবে যে লিগ্যাল এইড আমাদের সারা বাংলাদেশে তো লিগ্যাল এইড অফিসাররা আছেন, ওনাদেরকেই যদি আমরা মিডিয়েশন ট্রেনিং দিই, প্লাস আমাদের এই বিমস থেকে অনেক প্রায় কয়েকশো হাজারও হতে পারে প্রফেশনাল অ্যাক্রেডিটেড মিডিয়েটরসরা আছেন। আমাদের গোস্বামী স্যার এখানে আছেন, উনি সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, সচিব, মন্ত্রণালয়ের সাথে স্যারের যোগাযোগ আছে। মাননীয় বিচারপতিগণ আমাদের প্রোগ্রামে বিভিন্ন সময় আসেন, ওনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব যে এই যে এত বড় একটা ওয়ার্কিং ফোর্স যারা এই অ্যাক্রেডিটেড মিডিয়েশনের ট্রেনিং নিয়ে, আরবিট্রেশনের ট্রেনিং নিয়ে তারা বসে আছে, তাদের এই মেধাটাকে কাজে লাগাতে পারছে না, সেটাকে প্রপারলি চ্যানেলাইজ করে এমন ভাবে আমাদেরকে কাজে লাগানো হোক যাতে আমরাও আমাদের এক্সপিরিয়েন্স বিল্ড করতে পারি, প্লাস অ্যাকচুয়ালি মানুষকে ফ্যাসিলিটেট করতে পারি। আমি আইনজীবী কেন হয়েছি? আমি তো সারাদিন কোর্টে মামলা করতে পারতাম, কেন আমি মিডিয়েশনের ট্রেনিং করলাম? আমি মিডিয়েশনের ট্রেনিং আমি সহ আপনারা এই জন্যই করেছেন যে সব বিষয় আসলে কোর্টে নেওয়ার মতো না। আজকে দেখেন, আপনার আমার অনেক গোপন বিষয় আছে যেটা আমি চাই না কোর্টে কেউ আলাপ করুক। পেপারে পড়তে কষ্ট লাগে, খারাপ লাগে, নিজের কাছে লজ্জা লাগে।
এই বিষয়গুলোই যখন আপনি একটা ক্লোজ ডোরে মিডিয়েশন করবেন, মিডিয়েশনের কোর যেই বিষয়টা সেটা হচ্ছে গোপনীয়তা। আপনার প্রাইভেসি এনশিওর করাটা হচ্ছে একজন মিডিয়েটরের প্রথম দায়িত্ব। এবং শুধু তাই না, একটা মিডিয়েশনের মাধ্যমে যে সমাধানটা হয় সেটা একটা ইনফর্মড ডিসিশন মেড বাই বোথ পার্টিজ টু দ্য ডিসপিউট। আপনি যখন দুই পক্ষ একটা মিডিয়েটরের দ্বারা ফ্যাসিলিটেটেড হয়ে এই মিডিয়েশনে নিজেদের মধ্যে একটা সমঝোতায় আসে, সেটাকে আমরা এক্সপার্টরা হেল্প করি। কিন্তু যখন আপনি একটা বিচার করবেন, সালিশি করেন, গ্রাম সালিশ কেন্দ্রে আপনি ভিলেজ কোর্টে আপনি সালিশ করেন, সেখানে এখানে কিন্তু উইন উইন পজিশন নাই। কারো বিচার হচ্ছে, কেউ হারছে কেউ জিতছে, কোর্টেও তাই। সুতরাং যদি সংসারের সমস্যার কথাই ধরেন, পারিবারিক সমস্যা বা জমি জমার ডিসপিউট, ভাই স্বামী স্ত্রীতে ঝগড়া কি জীবনে শেষ হয়? কারো কি আছে এরকম যে আজকে ঝগড়া করেছি 10 দিন পরে আর ঝগড়া করবো না? এটা কোনোদিন সম্ভব? তো একটা ঝগড়া যদি আপনি সালিশ করে শেষ করেন, ওখানে যদি আপনি একটা তিক্ততা রেখে দেন, ওই তিক্ততাটা আজীবন থেকে যাবে। কিন্তু যখন আপনি মধ্যস্থতা করবেন, মিডিয়েট করবেন, তখন কিন্তু তিক্ততার মাধ্যমে সমাধান হবে না, একটা বন্ধুত্বপূর্ণ সমাধান হবে। সুতরাং আমি চাই আপনারা সবাই যে যার জায়গা থেকে আমাদের সামনে উপস্থিত যারা বিজ্ঞ বিচারকগণ আছেন, আমাদের গোস্বামী স্যার আছেন, বিভিন্ন ইনস্টিটিউট আছে যারা মিডিয়েশন এবং আরবিট্রেশন নিয়ে কাজ করে, তারা সবাই মিলে আমাদের যে প্রস্তাবনাগুলো আছে সেই প্রস্তাবনাগুলো আইনের মাধ্যমে বাস্তবায়ন করার যে রাস্তাটা সেটা অ্যাডপ্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। Thank you so much, Advocate Humayra Noor. At this time of today's program, I requested our chief guest, Honorable Justice Ahmed Sohel, to give his precious speech. Assalamu alaikum. Honorable former Justice Emdadul Azad, now President of Lawyers Guild Bangladesh, Mr. Ahmed, Senior Advocate Supreme Court of Bangladesh, Chairman of BIMF, distinguished guests, participants, ladies and gentlemen. A very good afternoon to all of you. At the very outset, I consider it a great privilege and honor for me to address before you as the chief guest of this workshop on evolution of mediation ADR instead of village court, jointly organized by Bangladesh Mediators Forum and Lawyers Guild Bangladesh. Let me start by expressing my gratitude to everyone involved in organizing today's event. To this end, let me appreciate and congratulate everyone present today in this workshop. I'm glad to be here with you today for giving me the opportunity to share my experiences. The panelists of this workshop have discussed already on the subject matter in detail. You have already heard about mediation in Sri Lanka, evolution of mediation, mediation in Nepal, mediation in Arab world, mediation in Bangladesh, and also about online mediation and village court. However, I'd like to give some of the tips on the subject matter very precisely. In modern world, alternative dispute resolution has become very popular as an alternative route to reaching a speedier and less expensive mode of settlement of disputes. It includes mediation, arbitration, negotiation, and conciliation. Most of the countries of the world are now adopting ADR mechanism and achieve success in reducing backlog of cases and increasing access to justice for all. And before it's too late, it is high time to search for an effective method to solve this problem of backlog of cases in our country. ADR is not something new concept on this subcontinent.
In ancient India, the whole village, by way of Gram Panchayat, is to solve the problems of villages sitting together and mediating the problems faced by the two parties. Likewise, rural Bangladesh has a long tradition of doing shalish in family matters or in minor disputes. Shalish is still the most effective procedure for quick and useful legal redress. In Islam, the Prophet Muhammad ﷺ has always asked Muslims to settle the disputes between their believer brothers amicably. A true Muslim does not nurture conflicts but rather attempts to solve them. In that sense, we can say that culture of alternative dispute resolution, older than any other legal instruments we have at our hand today. Nowadays, arbitration and mediation are the most popular ADR form in the world. Arbitration is widely used to resolve trade and commerce disputes in both the public and private sector all over the world. It is considered to be more efficient process than litigation because it is quicker, less expensive, provides greater flexibility of process and procedure. Now let us focus on international arbitration. As you know, it is arbitration between the companies or individuals in different states, usually by including a provision for future disputes in the contract. The predominant system of rules is the UNCITRAL arbitration rules, as well as the United Nations Convention on Enforcement of Foreign Arbitral Awards, known as New York Convention. Most international arbitration institutes provide rules which govern the resolution of disputes to be resolved by arbitration. The known rules of arbitration include those of International Chamber of Commerce, London Court of International Arbitration, the International Center for Dispute Resolution of the American Arbitration Association, Singapore International Arbitration Center, SIAC. Investment arbitration are often resolved under the rules of World Bank's International Center for Settlement of Investment Disputes or the United Nations Commission or International Trade Law. The best treaty known as the New York Convention, which entered into force in 1959, until date over 150 countries have ratified the New York Convention. That means arbitration hours can be enforced in approximately 3/4 of the countries recognized by the United Nations. Bangladesh is a party of the New York Convention. In the early days after independence, arbitration in Bangladesh was governed by the Arbitration Act 1940. In order to rectify these shortcomings, Bangladesh enacted the Arbitration Act 2001 based on the UNCITRAL model law. However, it is in fact that arbitration in Bangladesh have earned the reputation of being as expensive and time-consuming, since the enforcement of arbitration hour is not time-bound. Compared to arbitration, mediation is better opportunity in Bangladesh. As you know, mediation is a process where a neutral and independent third person, mediator, helps the parties in a dispute to reach their own solution. In the words of Professor Azad, mediation as a voluntary process where a neutral mediator attempts to help the disputing parties to reach an agreement that is acceptable to both sides and that will bring the dispute to an early conclusion without going to court. In mediation, mediator does not decide who is right or wrong, but rather helps the parties to come to a mutually acceptable agreement. In fact, mediator acts as a shuttle diplomat between the parties and exchanges offer and counter-offers between them. The beauty of mediation is that in mediation, each party has the opportunity to voice their own point of view. They do not take sides. The mediator does not impose a solution or give tactical advice. It is simple, flexible, time-bound. Also, the procedure is speedy, efficient, cheaper, and confidential, which my earlier speaker already mentioned that the benefit of mediation is confidential. With extremely backlog courts, with over 4 million cases pending in courts, Bangladesh suffers from a severely overburdened legal system. That is why we need to make the ADR system part and parcel of our judiciary.
There are a number of legislation in Bangladesh that have specifically provided for the provisions relating to ADR, particularly mediation and arbitration in civil matters. The Contract Act 1872, Section 28, Code of Civil Procedure, Muslim Family Laws Ordinance 1961, Family Courts Ordinance 1985, Arbitration Act 2001, Authoring Adalat Ain 2003, Income Tax Ordinance 1984, Value Added Tax Act 1991, Customs Act 1969, Village Code Act 2006, Labor Code Act 2006, EPZ Trade Union Industrial Relation Act 2004, Real Estate Development and Management Act 2010, and Legal Aid Act 2000. All these have the provision of ADR, the arbitration or mediation procedure to follow. In Bangladesh, legislature has incorporated mediation arbitration provision by amendments in Section 81A to 89AE of the Code in 2003. This amendment, 2003, introduced the court and its mediation and arbitration as integral part of civil proceedings in Bangladesh. However, at that time it was discretionary. Later on, the Act went through another amendment in 2006 that introduced the provision of mediation even at the appellate stage. The code was again amended in 2012 that made the mediation system mandatory in civil proceedings. And it was again amended in 2017 that made provision to refer the dispute or disputes to the concerned legal aid officer. In criminal jurisdiction, ADR has not been yet widely introduced in Bangladesh. However, Section 345 of the Code of Criminal Procedure enacts provision for compromise in the compoundable offences. In this connection, the case of Joinal versus Rostam Ali, reported in 36 JLR AD, page 214, Honorable Chief Justice of Bangladesh, Justice Badrul Hada Chaudhry said that they encourage settlement of dispute either by panchayat or by arbitration or by way of compromise. And if it is a criminal offence, the offence can be compounded within the limit of Section 345 of Code of Criminal Procedure. So we have limited scope for compromise in criminal litigation in Bangladesh. So we have to try to solve the problem, legal issues, other things, through arbitration or by mediation, which is the better option for the litigant people. For the peace and development are interrelated. The various forms of development need a peaceful environment to sustain. Therefore, methods of dispute resolution like arbitration, mediation become imperative in this respect. International mediation in violent national conflict has long been undertaken by the United Nations, the African Union, and the multilateral organizations. In Africa alone, over the past 3 decades, mediators have endeavored to end deadly conflict in Angola, Burundi, the Comoros, the Democratic Republic of Congo, Ivory Coast, Kenya, Liberia, Madagascar, Rwanda, Somalia, Sudan, Uganda, Zimbabwe. So we can see that ADR has a vital role to resolve deadly national conflict between the countries as well. Even for the ongoing war between Russia and Ukraine, I believe mediation is the best possible option to end the war. Now, something about online mediation, you have already heard about it from an Indian speaker. Since 2020, due to pandemic, we know the whole world was in crisis, especially at the time the Western countries are increasingly using different forms of technology and online dispute resolution, platform for mediation and arbitration, which allow the parties to negotiate remotely, maintaining the social distancing by virtually using smartphone, tablet, computer, or other similar technology, practically from any location, and that practice is still going on. So we need to take necessary steps about online dispute resolution to be effective in Bangladesh as well. Our economy is growing rapidly, bringing its business to close contract
with outside world. Many foreign companies are now investing in Bangladesh. Therefore, effective step towards alternative dispute resolution is needed to make Bangladesh an investment-oriented country. And I believe that we need an international academy for dispute resolution in Bangladesh. And also I think it is the high time for Bangladesh to be a signatory of Singapore Convention. The United Nations General Assembly adopted the convention on 20th December 2018. It is known as the Singapore Convention on Mediation, and also the first UN treaty to be named after Singapore. Till that, the convention has 57 signatories, including India, Sri Lanka, Maldives, Turkey, Korea, Malaysia, Saudi Arabia, China, USA, and other countries. The Singapore Convention ultimately aims to facilitate international trade and commerce by rendering mediation an effective and entrusted method for resolving cross-border dispute alongside with arbitration and litigation. Now, regarding ADR, our former late lamented Honorable Chief Justice, Honorable Justice Mustafa Kamal said, ADR is a non-formal settlement of legal and judicial disputes as a means of disposing of cases quickly and inexpensively. It is not a panacea for all evils, but an alternative route to a speedier and less expensive mode of settlement of disputes. It is voluntary, cooperative way out of impasses. We know that judiciary of Bangladesh is overburdened with millions of cases, and the number is mounting day by day with institution of fresh cases due to number of factors, including inadequate number of judges in terms of pending cases, procedural formality, complexity, poor logistic support, and corruption are the main reasons for backlog of cases in our country. In this background, you can easily understand the importance of promoting ADR in our judiciary to reduce the backlog of cases. The famous words of US President Abraham Lincoln, emphasizing the profound significance of ADR, said that discourage litigation, persuade the neighbors to compromise. Whenever you can, point out then the nominal winner is often a real loser in fees, expenses, and waste of time. Thus, ADR should be part and parcel of our judiciary, considering the huge backlog of cases. We should encourage litigant people to go for mediation or arbitration, not for litigation. Rather, litigation should be the last resort. My suggestion is that three organs of the state, the executive, legislature, and judiciary, should work shoulder to shoulder to make the ADR a popular way forward to achieve United Nations SDG 16. ADR offers advantages of affordable simplicity, like win-win outcomes. Hence, policy and legal reformers globally have increasingly embraced ADR to accelerate the progressive realization of SDG 16 access to justice vision. I believe that by introducing mediation and arbitration successfully in our judicial system, we'll be able to solve this problem and open the door of justice to all by implementing the theme, mediate or arbitrate, do not litigate. There is a saying that justice delayed is justice denied, and also Martin Luther King said that justice anywhere is a threat to justice everywhere. Again, justice hurried, justice worried. So we have to find a middle way to solve this problem. And I trust that, considering the huge backlog of cases, in our country, ADR is the best possible option to work on this situation, to ensure justice for all. In my opinion, to make the ADR mechanism effective in Bangladesh, certain necessary steps need to be taken. Number one, judges and lawyers should be properly trained up. Public awareness should have to be made to promote the ADR system. Popular, a statutory body should be incorporated for formulating rules, planning, and monitoring the whole ADR system. That is like a commission for alternative dispute resolution. I think in this regard, BIMF can take initiative and make a proposal, or Mr. Abdul Rahman is here. He can also propose to the
present government regarding this, the commission or something like that for ADR, alternative dispute resolution. Positive impressions should have to be created among the lawyers regarding ADR. To ensure the independence of judiciary and transparency of prosecution, further corruptions have to be removed or at least minimized from all sectors to achieve the best result for ADR and ensure justice for all. ADR to be made mandatory in certain cases. Finally, integrating ADR in legal education. That is very important. If you learn that in the present situation we have 4 million cases pending, if the students are aware of ADR system, they will encourage the litigant people to go for litigation. Instead of litigation, go for arbitration or mediation. Furthermore, there is no mediation law in Bangladesh. However, in neighboring countries like India, Nepal, Sri Lanka have mediation laws. The Mediation Act institutionalized the mediation process, allowing people to opt for mediation without filing a suit. It will significantly reduce the number of cases and burden on the courts. The Mediation Council should be in place to oversee the accreditation, training, and other mediation-related issues. It should also provide a fixed time frame for the process to avoid delays in mediation and to ensure timely access to justice. It should also acknowledge online dispute resolution. A similar mediation law in Bangladesh, like other countries, can promote a people-friendly dispute resolution system, which can ultimately strengthen the overall dispute resolution system in Bangladesh and thereby reduce the number of cases and burden of courts. Now, something regarding the village court, which is established to strengthen the local justice system in rural areas by establishing close to home, low-cost courts that adjudicate a minor dispute between the residents of the rural areas. Village court is also known as alternative dispute resolution court. In fact, village court is a semi-formal dispute resolution mechanism founded on the concept of alternative dispute resolution. Village Courts Ordinance 1976 was enacted to ensure speedy and easy settlement of minor disputes among the local people in the rural areas. The Village Court Act 2006 was enacted by repealing the ordinance, and some sections of the Act were amended in 2013. In 2013, by amending the Village Courts Act, the government increased the power of this court to impose fines from 25,000 to 75,000. Again, the Village Court Act 2024 was passed in the Parliament with an amendment enhancing the authority, raising the amount from existing 75,000 to 3 lakhs. Through village court, the people of the village, especially women and backward communities, supposed to getting the opportunity to settle their minor disputes at the local level at a low cost. It is constituted under the Section 5 of the Village Court Act with 5 members, where 1 chairman, 4 members are to be nominated by each of the parties. So the dispute basically deals with civil cases including family matters, land disputes, property, marriage, divorce, etc. And some criminal offences as well. However, you have already heard from the earlier speaker, there is immense biasness in judges within this system, mostly due to political affiliations. The law empowers the chairman and members of the union person as participants of the court, but in most cases the judges panel is elected or nominated by the political parties in a way where dispute the mandatory provision of including female member, they are not followed. For this reason, there is a greater chance of biasness. Needless to say, the UP chairman and secretaries should be properly trained up, especially on the legal procedure aspects of village court, in order to overcome this situation. But the situation is different. Moreover, in Bangladesh, in this regard, we should think proactively about how to deal with the issue. Presently, the
system is not working properly. So we have to think about how to act in the present situation, especially, frankly speaking, in reality, village code is not working up to the expectation of the rural people. Number of reasons are there, as stated above, why village code not functioning properly in line with its aims and objectives stipulated in the Village Code Act 2006. We all need to think deeply how to solve this problem, or alternatively, introduce the full-fledged ADR system instead of village code in rural areas to overcome this situation. So there's two alternatives now. We try to improve the village code system, or we have to abolish this. Alternatively, introduce full-fledged ADR system instead of village code in rural areas to overcome this situation. According to the Ministry of Law, Justice and Parliamentary Affairs, disposing of over 1 million cases pending in the courts in Bangladesh, it would take at least 86 years if no new cases are filed. These pending cases are not only making the litigant public suffer, but also cause loss to the state. The judicial system will collapse unless the remedial steps are taken immediately by the state. And I believe to reduce the burden on the courts, there is no alternative to alternative dispute resolution. So before I conclude, I would like to extend my big thank you for the guests from overseas and the Bangladesh Mediators Forum, Lawyers Guild Bangladesh, to arrange such a fruitful workshop on ADR. I would also like to express my gratitude to the BIMF for their continuous support to promote ADR in Bangladesh. Special thanks to Mr. Esam for his contribution in the legal field of ADR in Bangladesh. He is in fact a torchbearer of mediation in Bangladesh, and I wish Bangladesh Mediators Forum and Lawyers Guild Bangladesh all the success in the coming days, especially under the leadership of Honorable Justice Emdadul Azad, Lawyers Guild Bangladesh. I believe will contribute to the judiciary. I hope that all of you have enjoyed the workshop. Long live Bangladesh Mediators Forum, long live Lawyers Guild Bangladesh. Once again, thank you for listening to me with great patience, and best wishes for all of you. Thank you very much. Thank you so much, our Honorable Justice Ahmed Sohel. Now I requested Mr. Dhaka, Advocate, Affiliate Mediator, Secretary Bangladesh Mediators Forum, to share his speech of evaluation of the workshop. আসসালামু আলাইকুম। আজকের ওয়ার্কশপের সভাপতি অনারেবল জাস্টিস এমদাদুল হক আজাদ স্যার, প্রধান অতিথি অনারেবল জাস্টিস আহমেদ সোহেল, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, বিএমএফ চেয়ারম্যান এসএম গোস্বামী স্যার, আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার ফেলো লয়ার্স এবং মেডিয়েটর্স যারা উপস্থিত আছেন, যেহেতু হোল ডে একটা প্রোগ্রাম, আমরা অলমোস্ট এক্সস্টেড। আমি লং ইভ্যালুয়েশন, আমার যদিও টপিক নির্ধারণ করা হয়েছিল ইভ্যালুয়েশন আজকের প্রোগ্রামের উপর, তো আমি খুব দ্রুত শেষ করবো। আমি যেহেতু বিএমএফ এর সেক্রেটারি অর্থাৎ বাংলাদেশ মেডিয়েটর্স ফোরামের সেক্রেটারি হিসাবে আমার একটু বলার আছে বিএমএফ সম্পর্কে, দেন আমি খুব দ্রুতই শেষ করব। বিএমএফ অর্থাৎ বাংলাদেশ মেডিয়েটর্স ফোরামটা গত 4 মে 2024 প্রতিষ্ঠা হয়েছিল।
আমাদের যে লক্ষ্য ছিল তা হচ্ছে কৌশলগত বিরোধ ব্যবস্থাপনা ও বিরোধ নিষ্পত্তি এবং মধ্যস্থতার অনুশীলন ও প্রচারের জন্য এমন একটা সহায়ক প্ল্যাটফর্ম করা যাতে সমাজ বিনির্মাণে আমরা কাজ করতে পারি, এই ছিল আমাদের লক্ষ্য। তো আমার টপিক নির্ধারণ ছিল ইভালুয়েশন আজকে ওয়ার্কশপের উপর। তো আমি ডিটেলসে যাব না, যেহেতু থিওরিটিক্যাল আসপেক্টে অনেক বেশি আলোচনা হয়েছে। তো আমি একটা বিষয়, একটা কেস স্টাডির কথা উল্লেখ করতে চাই, কেন মেডিয়েশনটা আমাকে আকৃষ্ট করেছে। আমাদের গ্রাম অঞ্চলে সালিশ ব্যবস্থার সাথে আমরা কম বেশি পরিচিত, তেমনি একটা বিষয়। আমি আমার জন্য কক্সবাজার অর্থাৎ সমুদ্র পাড়ের ছেলে, তো ওইখানের একটা ইউনিয়ন, ওয়ারবিল নামে একটা ইউনিয়ন কুতুবদিয়া উপজেলার, আমাদের পৈতৃক কিছু জমি সূত্রে আমার ওই সময় যাওয়া হতো। তো ওয়ারবিলের উনি সাবেক চেয়ারম্যান ছিলেন। তো দেখতাম যে কোনো ডিসপিউট এরাইজ হতো লবণ মৌসুমে, কুতুবদিয়া লবণ মৌসুমে ডিসপিউটগুলো এত বেশি প্রবল আকার ধারণ করতো, এগুলো মানে সুরাহা যদি না হয় অনেক দাঙ্গা হাঙ্গামা হতো। এমন একটা পর্যায়ে আমার ওইখানে বিচরণ বা যাওয়া। তো আমি দেখতাম ওই আহমদুল্লাহ মাস্টার সাহেব প্রচুর সালিশ করতেন। সালিশের সূত্রপাত হতো থানা লেভেলে, থানায় অভিযোগ দায়ের করা হতো, থানার ওসি এগুলো হ্যান্ডেল করতে পারতো না, এগুলো ট্রান্সফার দিতে হয় অলমোস্ট ইয়ের কাছে, অর্থাৎ চেয়ারম্যানের কাছে। তো এই চেয়ারম্যান সাহেব সামহাও ওনার লিগাল নলেজ না থাকলে উনি আনাগোন্ডা ক্রান্তির হিসাবটা খুব ভালো পারতেন, অর্থাৎ খতিয়ানের হিসাবটা চমৎকারভাবে করতে পারতেন। আমি দেখতাম থানার গোল ঘরে বসেই উনি খুব দ্রুত সমাধান করে দিতেন। আমার প্রত্যেক জমির সূত্রেও আমি কিছুটা সুফল পেয়েছি। তা আমি দেখলাম এই জমিগুলো যদি ওই সময় স্যাক্রিফাইস না করে, যদি সুরাহা না করা হতো, এই সিভিল স্যুট বা পার্টিশন স্যুট বলি বা রিকভারি অফ খাস পজিশনের মামলা যদি করা হতো, এই মামলা সুরাহা আজও সম্ভব হতো না। তো আমি এই সূত্রে মেডিয়েশনের প্রতি আকৃষ্ট হয়েছি। পরবর্তীতে আমি 40 আওয়ার্স ট্রেনিংয়ে BIMF এর মাধ্যমে অন্তর্ভুক্ত হই। এইভাবেই আমার মানে উত্তরণের দিকে যাওয়া আর কি মেডিয়েশন। তো আমার স্ট্রাকচারাল যে প্যাটার্ন ছিল, ওই প্যাটার্নের দিকে আমি যদি যাই, আমার স্যার লয়ার্স গিল্ডের প্রেসিডেন্ট প্রিজাইড করছেন আজকে, উনি হয়তো আমরা ওনার কাছ থেকে শুনতে বেশি, আমি ওইদিকে আর যাচ্ছি না, আমি খুব দ্রুত শেষ করব। আমি ওই আজকে প্রোগ্রামের যে হ্যান্ড আউটটা ছিল, ইনফ্যাক্ট ওই হ্যান্ড আউটে বেশ কয়েকজন আমাদের ফেসিলিটেটরস বিভিন্ন টপিকে আলোচনা করেছেন। আমি অনেকগুলো পয়েন্ট আউট করেছিলাম, ওই পয়েন্ট আউটেও যাচ্ছি না আমি, খুব দ্রুতই আমি আমাদের শরীফ এমডি সালাম হক স্যার, যিনি ওয়াই উড প্রেফার এডিএস টু ভিলেজ স্কুল, এই পয়েন্টে আমি কয়েকটা পয়েন্ট নোট করার চেষ্টা করেছিলাম। এই পয়েন্টে আমি জাস্ট ডিসকাস করব। অর্থাৎ ভিলেজ কোর্টে ড্রব্যাকসটা কোথায়, আমরা কোন দিকে যাচ্ছি আসলে। ড্রব্যাকসটাতে কয়েকটা পয়েন্ট হাইলাইট করেছেন। ফার্স্ট একটা পয়েন্ট, উনি হচ্ছে ডিউ টু ম্যানিপুলেশন দিস ভিলেজ কোর্ট শুড নট এক্সিস্ট। আমি এক্সপ্লেইন করতেছি না, উনি আরও কয়েকটা বিষয়, হার্শ রিয়েলিটি, অর্থাৎ ভিলেজ কোর্টে যে অ্যাপিলের যে পজিশন, নেগেটিভ স্কোপ অফ অ্যাপিল ইন ভিলেজ কোর্ট, এই পয়েন্টটা হাইলাইট করেছিলেন। পরিশেষে তিনি যে বিষয়টা কমেন্ট আকারে বলেছেন, দ্য ডিসিশন অফ ভিলেজ কোর্ট আর অ্যাকসেপ্টেড আন্ডার কম্পালশন নট ইন স্যাটিসফ্যাকশন। অর্থাৎ এটা কম্পালশন তারিখে একটা সিদ্ধান্ত আসে ভিলেজ কোর্টে, এটা চলা উচিত না, এবং এন্ড অফ দিস লিটিগেশন, এটা কনফ্রন্টেশন শেষ করে না, এন্ড অফ লিটিগেশন ও শেষ হচ্ছে না, এটা একটা বিষয়। আর ইভালুয়েশনের যে বিষয়টা আমি যদি আলোচনা করি, তাহলে আমি বলবো এটা খুব অনেকগুলো টপিক আসলে আলোচনা হয়েছে এখানে। একটা টাইমিংয়ের একটা বিষয়ের কারণে অনেকগুলো বিষয়, যদিও ডাইভার্স টপিকে আলোচনা হয়েছে, আমরা অনেক এনজয় করেছি এবং শেখার যথেষ্ট স্কোপ ছিল। এবং এই শেখার পর্যায়টা আমরা হয়তো ইউনিয়ন পর্যায়ে আমরা চিন্তা করতেছি, আমরা ইউনিয়ন লেভেলে আমরা থিওরিক্যাল অ্যাসপেক্টগুলো নিয়ে আমরা ইউনিয়ন লেভেলে আমরা যাব। ইউনিয়নের আমাদের অলরেডি বেশ কিছু কমিটিও দেওয়া হয়েছে, আমরা আমাদের থিওরিক্যাল জ্ঞানগুলো আমরা ওইখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব, এবং আমরা যে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, চলো রাষ্ট্র সংস্কার করি,
এখন আমরা কি ভিলেজ কোর্টকে অ্যাকসেপ্ট করছি, না ভিলেজ কোর্টের বিকল্প হিসাবে আমরা মিডিয়েশন বা এডিআরগুলোকে প্রমোট করার চেষ্টা করছি, এবং এই প্রমোট করতে গিয়ে আমরা কোন দিকে ধাবিত হচ্ছে এবং আমাদের কি কর্মপন্থা? আমরা মনে করি আজকে এই ওয়ার্কশপের মধ্যে এটা অনেক বেশি ক্লিয়ার কাট হয়ে গেছে আমাদের। তো আমি আর বেশি সময় নিব না, আমি সবাইকে আমার মেডিয়েটর্স যারা ফ্রেন্ডস এবং লয়ার্স, ফেলো লয়ার্স, অনারেবল জাস্টিস, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত, গোপালগঞ্জ এবং আদার্স ডিস্ট্রিক্ট থেকে আগত সহকর্মীবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যারা মূল্যবান সময় ব্যয় করে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করেছেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much, Mr. Nawshad Dhaka. At this time of today's program, I cordially requested Honorable Retired Justice Emdadul Azad to share his valuable speech with us. Emdadul Azad, Retired Justice, President, Lawyers Guild, Bangladesh. আসসালামু আলাইকুম। আমার আগে এখন আমার বলার কিছু নেই। নদীর তীরে আমি বসে আছি, কারণ সব জল চলে গেছে, মানে পানি চলে গেছে। এখন আমি কি বলবো? দু একটা কথা বলি, শেষ করবো। একটা হচ্ছে যে আমাদের প্রথমত আমরা বাঙালিরা শয়তানের চেয়েও খারাপ। শয়তানের তো একটা নীতি আছে, আমাদের কোনো নীতি নেই। আমরা আমার আগে কোনো বক্তা বলে গেছেন যে নিজে ঠিক হন। আল্লাহ রসুলের কথা, তুমি আগে তোমার নিজে ঠিক করো। যে উদাহরণ দিই, এক মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে খুব মিষ্টিতে আসল। তো উনি বললেন, ঠিক আছে মা, তুমি 1 সপ্তাহ পর আসো। 1 সপ্তাহ পর গেছেন, তুমি তো মা আরো 1 সপ্তাহ পর আসো। তারপরে সপ্তাহ গেছেন, মা আর 1 সপ্তাহ পর আসো। তারপরে 3 সপ্তাহ হওয়ার পর উনি বলছেন, তোমার ছেলেকে মিষ্টি খাওয়া বন্ধ করো। তখন ওনার মা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে 3 বারের গালি আনবে। তখন বলছে, মারে, আমি আসক্ত ছিলাম মিষ্টি। আমরা নিজে মিষ্টিতে আসক্ত হয়ে পরকে মানা, সেই আমরা যাতে নিজে মিথ্যা কথা বলে, এসে বলে এই করো ওই করো। একজন শয়তান লোক, দুশ্চরিত্র, নীতিহীন লোক এসে যদি নীতি কথা শোনায়, আপনি কি শুনবেন? না। তার উদাহরণ দিয়ে আসে, নাম বলবো না, আমার এক বন্ধু, বড় লেতা, নেতা না লেতা, বুঝছেন? ইন্টারমিডিয়েট যখন পড়ি, তখন সাইকেল থেকে পড়ে ঠেঙে গেছে। নাম বললে চিনে এখন নেই। তো পেপারে বাংলায় একটা আর্টিকেল গেছে, তখন হাইকোর্টের বড়, এই প্রদত্ত লেখার ক্ষমতা নেই। তারপরে একদিন দেখছি হাইকোর্টে, যাই শোন, তুই তোর বাপ এটা লিখতে পারে, তুই তো বাপ, আমি তোকে ধরবো। তখন আমাকে এক সাংবাদিক লিখে দিয়েছে, আমি খালি নাম অ্যাডমিট করলে, একটা লোক দোষ স্বীকার করলে, সেই দোষের তাকে আর কিছু বলা হয় না, তুই যা। সে আবার মেয়েও হচ্ছে। এইসব স্টুপিড গুলো কর্ণধার হলে আমাদের কি দাঁড়াবে বলতো? চোর যদি পীর হয়, ওই চোর লাস্টে পীরগিরি করলেও চুরি করবে। চোর যদি, গ্রামের চোর যদি নেতা হয়, ও নেতাগিরি করলেও চুরি করবে। কুত্তার লেজ এমনি ছোট হয় না। আমাদের ভিতরে লয়ার যারা ইয়াং আছো, বয়োজ্যেষ্ঠ, উকালতি এমনই পেশা, আগে বলল নোবেল প্রফেশন, আর এখন আমরা বলি ডাকাত।
লয়ার ক্লায়েন্ট আসলে চিন্তা করে আমি এর পকেটটা কত দুখানি টেনশন থাকে না। আগে জমিদারের ছেলেরা উকালতি করতো, এখন করে চোর মাঠপাড়া নীতিভ্রষ্ট লোক। আর আমরা এখানে এসে নীতি কথা বলি। Mediator ADR is the best way to give the relief to the general people. Village court, it is also one kind of data for the political people who are Dhaka chairman, political look, member political look, পয়সা দিলে জাজমেন্ট আবার পয়সা না দিলেও। আমি তবে কথা বলবো কি, আমিও তো ছিলাম, আমাদের এখানে তো এরকম দুমদাম করে। ওত নিয়ে আমরা সত্য ছাড়া মিথ্যা করবো না, ভয় করবো না। আর দলের জন্য কারোর জন্য নিজের ইজ্জত বিক্রি করবো। দিস ইজ আওয়ার সোসাইটি। We are corrupted people who are not given the judgment to the general people. আপনি যে সতন তাইলে দিতে পারেন, অসৎ দিয়ে ওই গাড়োয়ান দিয়ে হেলিকপ্টার চালালে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হবে, রিক্সাওয়ালা দিয়ে মোটর চালালে অ্যাক্সিডেন্ট হবে, মোটর চালানোর জন্য ট্রেন প্রাপ্ত হতে হবে। আমাদের বিলসে যারা আছেন, আমি ট্রেনিং নিই না, আমার সৌভাগ্য হয় নাই, আমার দাদা আমাকে নিয়ে এসে ঢুকাই দিচ্ছে। আমি তো বিল সম্বন্ধে কিছু বলতে পারবো না, আগে সামনে করে পরে আমি জাজ হতে পারি। তবে আরবিট্রেশন লাইক কেস করার মতো, আরবিট্রেশন গুড, কিন্তু আমরা আরবিট্রেশন সন্তোষ কোর্টে না আসলে কোর্টের ভাগ ইচ্ছা হয় না। আরবিট্রেশনে পয়সা দেয়, আবার কোর্টে এসে আরেক পয়সা, মানে উকিল, আমিও উকিল, সিনিয়র উকিল হাইকোর্ট সুপ্রিম কোর্টে, উকিলদের পকেটে না পয়সা দিলে ওই কিছু মক্কেল আছে তাদের ঘুম আসে। ব্রেন, আমার বাবা বলতো, ঠিক বলছেন, ব্রেন খুলে না। আমার বাবা বলতো তার গ্রামে একটা লোক ছিল, সে উকিল ছিল না, সব কিছু ক্ষতি উকিলের মতো। বাবার বন্ধু, এই তুই লোককে নিয়ে যে কেস করছে, ভাই কেস না করলে আমার মন খারাপ হবে। মানে মানুষকে বিপদে ফেলতে খুব খুশি। এই শয়তান গুলো আমাদের সমাজে এখন বড় বড় নেতা হাতা এবং বড় বড় উকিল মুকিল হয়ে গেছে। এইটাই দুঃখ। আমি আজ 40 বছর থেকে ওকালতি, জাতীয়তে 20 বছরের দিকে আমার বন্ধু বান্ধব এসে হেলিকপ্টার কিনে আরম্ভ করে দিচ্ছে। আমি কিন্তু নিজে বাড়িও কিনতে পারি, তবে আল্লাহ বাঁচিয়েছে, কেউ বলতে পারবে না যে আমি 2 নম্বর। এটাই আমার বড় পাওয়া। আর আমার বন্ধু গোস্বামীরা আমাকে নিয়ে এসে বিপদে ফেলে দিয়েছে। আমি মিডিয়েটর সম্বন্ধে বুঝি না, এডিআর বুঝি। আমার জাস্টিস সোহেল আহমেদ বেশ সুন্দর কথা বলছেন, ওনারা এগুলো করেন, ব্যারিস্টার মানুষ তো। উকিল ছিলাম বরগাছতলা, হঠাৎ করে কাম করে তেল মেরে হাইকোর্টে জাজ হয়ে গেছি। কিন্তু আমি কাউকে তেল মানি, আল্লাহ তেল মানি। যেদিন ওত নিয়েছে সেদিন তো ওয়াদা করেছে যে আমি আল্লাহর নামে কাজ করব, আল্লাহকে হাজির নাজির করে আমার ভুল থাকতেই পারে। তবে আমরা যে কাজ করে ইসলামিক শরীয়ত আইন মানি না, আমরা কোনদিন বেহেশতে যাব না। সরি, আমি যেতে পারবো, অনেক দর্শক যাবে, আমি যেতে পারবো, বিচারের নামে অদ্বিচার। এই জন্য আপনাদের কাছে অনেক বেহতরি কথা বলছি, বলে ফেলছি, কারণ আমি কিন্তু সত্য কথা বলতে দিতে বলছি না। যদি মনে করেন ঘাত দিয়ে থাকে, আঘাত দিয়ে থেকে মাফ করে দেবেন। আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুগণ, আমরা
আমরা সকাল 10টা থেকে এই পর্যন্ত এক নাগারে ত্রুটিকারী আলাপ আলোচনা, কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা, বিশেষ করে স্থানীয় সরকার কমিশনের যে রিফর্মস কমিশন, সেই কমিশনের সম্মানিত সদস্য অ্যাডভোকেট আব্দুল রহমান সাহেব কি কঠিন শ্রম দিয়ে একটি রিপোর্ট উপস্থাপন করেছেন সরকারের কাছে, যেটা বাস্তবায়ন নির্ভর করবে আপনাদের উপর, এই কথা আমি বিশ্বাস করি। আজকে মূল প্রতিপাদ্য বিষয় ইভলিউশন, বিবর্তন, মিডিয়েশনের বিবর্তন থেকে শুরু করে আমরা কিভাবে ইউনিয়ন লেভেলে গ্রামীণ জীবনে উন্নয়ন ঘটাতে পারি, শান্তি প্রতিষ্ঠা করতে পারি, তার লড়াইয়ের প্রথম ধাপ আজকে ওয়ার্কশপ। কারণ সুপ্রিম কোর্ট অঙ্গনে অ্যাক্টিভেট মেডিয়েটার, তাদের নিয়েই আমরা প্রথম যাত্রা শুরু করতে চাই এবং আজকে অনুষ্ঠানে যারা মেডিয়েশন বান্ধব হিসাবে অংশগ্রহণ করে জানার চেষ্টা করছেন তাদেরকেও আমরা সাধুবাদ জানাই। তাদেরকে নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করতে চাই। আর এই যাত্রা পথে আমি আবারও বলতে চাই, এই আমিকে সুস্পষ্ট যে কথা বলতে চাই, বিএমএফ বারবার আপনাদের কাছে বলতে চাই যে কথা, যারা ট্রেন্ড তারাও জানেন, এটা সেলফ কন্ট্রিবিউটরি অর্গানাইজেশন, নিজস্ব অর্থায়নে এই প্রতিষ্ঠানকে পরিচালিত হয়। ইতিমধ্যে আপনারা যা জেনেছেন, যা দেখেছেন, যা দেখছেন, সব কন্ট্রিবিউটরি অর্গানাইজেশনের এক একটি স্টেট ধাপ। জাতিসংঘ থেকে শুরু করে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, অম্বুডসম্যান কমিটির মাধ্যমে, এমুর মাধ্যমে গভর্নমেন্টের সঙ্গে আমরা কাজ করে থাকি। এর অর্থ এটা নয় যে গভর্নমেন্ট এটার সঙ্গে রয়েছেন। আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ব এবং কর্তব্য, সাংবিধানিক কর্তব্য মনে করে প্রকৃত দেশপ্রেমিক শান্তিকামী মানুষ তৈরি করার লক্ষ্যেই আমাদের যাত্রা ছিল, অব্যাহত রয়েছে। এর প্রেক্ষিতে আপনারা জানেন, নির্বাচন কে কেন্দ্র করে বৈষম্য, আর এই বৈষম্যকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি দুর্দান্ত ভাবে ট্যাগিং চলছে। আপনারা অ্যাক্টিভেট মেডিয়েটর হিসাবে আপনাদের জানেন নিজস্ব আপনাদের প্রটোকল রয়েছে। সেই প্রটোকলকে সামনে রেখে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ট্যাগিং ট্রেনিং বাদ দিন, রাষ্ট্র সংস্কারে মনোনিবেশ করুন। রাষ্ট্র সংস্কারের পথেই আমাদের যাত্রা। আমরা স্বাধীনতা থেকে শুরু করে পর্যন্ত অনেক ট্যাগিং আমরা দেখেছি। আমাদের সেই ট্যাগিং স্লোগানটাকে বন্ধ করে আজকে এডিআর ইনস্টিটিউট অফ ভিলেজ কোড, আমরা জেনেছি যে ভিলেজ কোড আই ওয়াশ, আমরা বসে আইন তৈরি করি। কারা আইন তৈরি করে এই কথা বলতে চাই না। আমরা নিজেদের লজ্জা নিজেদের পেতে হবে আইন তৈরি কাহিনী জানতে গেলে। তপন সাহেব তার নিজস্ব চিন্তা চেতনায় একজন অ্যাক্টিভিস্ট মেডিয়েটরকে সামনে নিয়ে দিবারাত্রি কাজ করে যে সূচনা দিয়েছেন, রিপোর্ট দিয়েছেন, আসুন আমরা সবাই মিলে বারবার পড়ার চেষ্টা করি। কিছু বন্ধুদের কাছে প্রশ্ন এসেছিল মিডিয়েটরকে নিয়োগ করবে, উত্তর ওটার মধ্যে রয়েছে। আমরা আগে আমাদের গ্রুপে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা নিশ্চয়ই পড়েছেন। আজকে আমরা এই শুধুমাত্র এটা কপি করার উদ্দেশ্য ছিল যে আপনাদের মাঝে পড়বেন, আপনাদের প্রতিটি প্রশ্ন থাকবে, উত্তরও থাকবে, কিন্তু আপনারা অ্যাক্টিভেট মেডিয়েটর হিসাবে
আগে আমরা নিজেদের জানার চেষ্টা করব, আমার দেশের আইনকে জানার চেষ্টা করব। সেই সুবাদে আমাদের নিয়ম অনুযায়ী আপনারা হয়তো বলবেন যে আমাদের ওয়ার্কশপ, কনফারেন্স, সেমিনারে তো সার্টিফিকেট আমরা দিয়ে থাকি, আজকে কেন নয়? আমি ইতিপূর্বেই বলার চেষ্টা করেছি, খুব শীঘ্র আপনারা যা ইন্টারেস্টেড তাদের নিয়ে আমরা আরেকটি ওয়ার্কশপ করব, সেখানে আপনারা সার্টিফিকেট পাবেন। ইন্টারেস্টেড এই সেন্সে যে সমগ্র বাংলাদেশ আপনাদের ভ্রমণ করতে হবে। উদ্দেশ্য আমাদের ভ্রমণটা কি আপনারা সবাই জানেন যে নিছক বেড়ানো না, সেখানকার মানুষদের সঙ্গে মিশে কথা বলা, মিডিয়েশন, অনুকূলে শান্তিপূর্ণ দেশপ্রেমী নাগরিক তৈরি করা। ইতিমধ্যে রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল বিভিন্ন অঞ্চলে আমাদের প্রোগ্রাম হয়েছে। এডিআর ইনস্টিটিউট অফ ভিলেজ কোড এর সামনে নিয়ে আমরা জনসমাবেশ বলছি না, আমরা সুধী সমাবেশ বলছি। প্রতিটি এলাকায় আবারও বলছি, আমাদের সীমিত সাধ্যে 100, 200, 300 মানুষের সামনে ওই অঞ্চলের ছাত্র, বিশেষ করে ইউনিভার্সিটি, কলেজ লেভেলের ছাত্রছাত্রী, তাদের সঙ্গে তাদের অভিভাবকদের নিয়ে আমরা সমাবেশের মাধ্যমে এই কথাটা জানাতে চাই যে একমাত্র দেশপ্রেমী নাগরিক হতে গেলে, যেটা বারবার কথা আসছে, মানুষ সংস্কার, নিজেদের সংস্কার। আমাদের গিল্ডের সভাপতি উনি খুবই দুর্নীতি মুক্ত, আমি বলবো যিনি জাহান নামে দেশটা পরিচালনা করছেন, কথা বলেছিলেন যিনি, ইনি সেই জাস্টিস। সূচনা লগ্নে এই কথাটা বলার উদ্দেশ্য আমার এটা, বিভিন্ন অঞ্চলে আমরা ভ্রমণ করতে চাই, আমরা মানুষের সঙ্গে মিশতে চাই, এবং প্রতিটি অঞ্চলে আমরা এই বান্ধব, সংস্কার বান্ধব একদল তরতাজা তরুণ তৈরি করতে চাই। এটার জন্য সীমিত আকারে আমরা কিছু অনলাইন ব্যবস্থা রাখতে হয়তো পারবো। আপনারা যারা কাজ করবেন সেই গ্রামাঞ্চলে মানুষদের নিয়ে, যারা ইন্টার্ন হিসাবে, যারা মেডিটার হিসাবে কাজ করবেন, প্রশ্ন এসেছে মেডিটার নিয়োগ করবে কে? আপনারা নিয়োগ করবেন। আইনের মধ্যে রয়েছে, প্রস্তাবিত আইনে কি রয়েছে, 10 জন মেডিটেটর থাকবে, আমি তাকে চয়েস, আমি তাকে নিয়োগ করবো, অর্থাৎ আমি মেডিটেটর নিয়োগ করবো। আর মেডিটরের কাজ কি? একজন প্রশ্ন করেছিলেন, রহমান স্যার সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন, ককাস কি, জয়েন্ট সেশন কি। আসুন, এটাকে পেশেন্ট হিসেবে গ্রহণ করতে পারলে আমরা সব জানতে পারবো। কিন্তু জানার প্রথম উৎস আমাদের বন্ধু বই, জানার উৎস বিদেশি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক্সপার্টদের বক্তব্য, এবং সেই তাকে সামনে নিয়ে রাজশাহী অঞ্চলে নওগাঁ সম্ভবত, চট্টগ্রাম, যেটা বললাম রিপিট করছি না, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন শহর সহ আমরা যেতে চাই। তার আগেই ঢাকাতে আরেকটি আমরা ওয়ার্কশপ করতে চাই, সেই ওয়ার্কশপে আপনারা সার্টিফিকেট পাবেন। এবং আমি অ্যাপয়েন্ট বলবো না, আপনার কিছু নমিনেট হবেন যারা বিভিন্ন এলাকায় কাজ করতে হবে, অ্যাক্টিভেটেড মেডিয়েটর হিসাবে, তারই প্রাথমিক কাজ হিসাবে আমাদের অ্যাডভোকেট অ্যাক্টিভেটেড মেডিয়েটর নমিনেশন সেন্টারের কাজ চলছে, এবং ইতিমধ্যে আমরা 50টি ইউনিয়নের আমরা কমিটি করতে সক্ষম হয়েছি। এই 50টি জায়গায় প্রথম আমাদের যাত্রা হবে, এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে নেক্সট ওয়ার্কশপে সেই সাজেশনটা নিয়ে আমরা আগাবো। আমাদের পথ চলা শুরু। রাষ্ট্র সংস্কার সেই 52 থেকে আসতেছে, যেটা আমাদের সম্পাদী বলেছেন, পরিষ্কার বলেছেন, আর কত সংগ্রাম করতে হবে, আর কত রক্ত দিতে হবে। উনি কিন্তু বলার চেষ্টা করেছেন বৈষম্য, বৈষম্য, বৈষম্য। আমি আমার পরিবারে বৈষম্য শেষ করতে পারি না, রাষ্ট্র বৈষম্য দিয়ে 1000 কোটি টাকা আমরা এখনো পাচার করছি, জোরে কথা বলার চেষ্টা করছি। সেই কারণে সমন্বিতভাবে অ্যাক্টিভেটেড মেডিয়েটর আপনারা, আপনাদের সামনে দেশের আইন আছে, আন্তর্জাতিক আইন আছে, মেডিয়েশন সংক্রান্ত প্রতিবেশী দেশ
ভুটানে আইন হয়েছে, নেপালে আইন হয়েছে, ইন্ডিয়া আইন হয়েছে, পাকিস্তানে হয়েছে, শ্রীলঙ্কা হয়েছে, তারা সিঙ্গাপুর কনভেনশনকে অ্যাপ্রুভ করেছে, কনসেন্ট দিয়েছে। বাংলাদেশে কোনো আইন না, যদিও বলবেন প্রতিটা আইনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সেটা নিছক আইন আর এর বাইরে কিছু না, যেটা আমরা ভুক্তভোগী আমরা সবাই জানি, আইনজীবী এবং বিচার কিছু আমরা জানি। পরিশেষে আপনারা অনেক সময় দিয়েছেন, আপনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে। আমরা নেক্সট ওয়ার্কশপে আপনারা যদি থাকতে পারেন থাকবেন, আপনাদেরকে নিমন্ত্রণ করা হবে, দাওয়াত দেওয়া হবে, আপনাদের মধ্য থেকে হয়তো আপনারা সবাই নমিনেট হবেন এডিআর ইনস্টিটিউট অফ ভিলেজ কোর্টের সৈনিক হিসাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠানটি শেষ করছি। আপনাদের জন্য বোধহয় স্ন্যাকের বরাদ্দ রয়েছে, বিএমএফ অফিস থেকে স্ন্যাক দেওয়া হবে, আপনারা নেবেন। আমরা কৃতার্থ মনে করবো, আমরা গর্বিত। সবাইকে আবারও শুভেচ্ছা। আপনি বুঝলেন না না দাদা আমরা